আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমাকে একটু জানাও যে অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ক্লাসটি স্টার্ট করব। একটু কমেন্টে জানাও যে অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ক্লাস স্টার্ট করব। আচ্ছা, অলরেডি তোমরা কমেন্ট করেছো যে অডিও ভিডিও ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। অনেকের কাছে একটা হচ্ছে অনেক দুর্বোধ্য একটা চ্যাপ্টার, আগেও বলেছিলাম যাদের ক্লাস নিয়েছি, যে অধ্যায়টা হচ্ছে একটু মুখস্থ নির্ভর জন্য মনে রাখাটা একটু কঠিন। আজকে ক্লাসের পর দেখবা অধ্যায়টা হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিন শেয়ার করি। দেখো, আজকের ক্লাস প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমার পরিচয় তো আগেই দিয়েছি, আমি অনন্যা সালাম সমতা, ঢাকা মেডিকেল কলেজ ফোর্থ ইয়ার। অধ্যায়টা হচ্ছে বোরিং লাগার কারণটা হচ্ছে অধ্যায়টাতে অনেক অনেক বেশি ইনফরমেশন মনে হয় এবং তুলনামূলক মনে রাখা একটু কঠিন। ঠিক আছে, একটু তুলনামূলক মনে রাখা কঠিন, যেহেতু অনেক অনেক ইনফরমেশন বুঝে পড়ার জিনিসটা হচ্ছে কম। যে কি মুখস্থ করবা, এখান থেকে সবকিছু বুঝে পড়ার জিনিস নেই, এই জন্য মুখস্থ করতে একটু দেখা গেছে যে কঠিন লাগে। এই জন্য তোমরা বেশিরভাগ এই অধ্যায়টা এইচএসসি টাইমে স্কিপ করে আসো, অ্যাডমিশনও দেখা গেছে খুব একটা পড়তে চাও না। পার্সোনালি আমি আমার টাইমেও পড়তে চাইতাম না। তো অধ্যায়টা আজকে আমরা এমন ভাবে পড়বো যাতে করে কিছু জিনিস, বা প্রথমবার যারা ক্লাস করেছিল কিছু জিনিস মিস করে গেছো, বা তারাও শুনতে থাকো। যে কোনো জিনিস দুইবার পড়লে বা বেশি বেশি শুনলে ওটা মাথার মধ্যে কিন্তু থেকে যায়। দেখো, অধ্যায়টা আমাদেরকে কেন পড়তে হবে। ফার্স্টে এই অধ্যায় থেকে বিগত বছরে আসা কোশ্চিনের সংখ্যা গত 19 বছরে 25টা। তার মানে প্রত্যেক বছর এই অধ্যায় থেকে একটা করে কোশ্চিন তো আসেই, কোনো কোনোবার একাধিক কোশ্চিনও চলে আসে। তাহলে আমরা যদি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন খেয়াল করি, যে 100 নাম্বারের মধ্যে বায়োলজি থেকে কোশ্চিন আসে কয়টা, 30টা, তাই না? মোটামুটি 30টা কোশ্চিন হলে বোটানি জুওলজি থেকে 15 অথবা 16-14 এরকম একটা রেশিওতে কোশ্চিনটা চলে আসে। তার মানে 15টা কোশ্চিনের মধ্যে তোমার জুওলজি পুরা বইটা থেকে কোশ্চিন আসবে 15টা। তার মানে একটা কোশ্চিন তোমার মাস্ট এখান থেকে চলে আসছে, এর চেয়ে বেশিও আসতে পারে। তাহলে বুঝতেই পারছো যে অধ্যায়টা কত কত ইম্পর্টেন্ট। তুমি জাস্ট এই পর্বগুলোর বৈশিষ্ট্য, সাধারণ কিছু আলোচনা, সামনে নন কর্ডাটা কর্ডাটার বৈশিষ্ট্য পড়েই একটা কোশ্চেন কমন পেয়ে যাবা। এবং 1 নাম্বার কিন্তু বিশাল ব্যাপার। মানে মোটামুটি 4-5টা মেডিকেল পরের দিককার মেডিকেল গুলা 0.25 এরও কম মার্কসে শেষ হয়ে যায়। সে জায়গায় 1 নাম্বারের ডিফারেন্স তো বিশাল ব্যাপার। 1 নাম্বারে হাজার হাজার সিরিয়াল পিছায় যায়, তাই না? 3-4টা মেডিকেল পর থেকে যখন তুমি দেখবা যে 1 নাম্বারে 2-3টা মেডিকেলও শেষ হয়ে যাচ্ছে, সে জায়গায় 1 নাম্বার বিশাল ব্যাপার। এর জন্য আমাদেরকে এই অধ্যায়টা পড়তে ইচ্ছা না করলেও, বোরিং লাগলেও একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ফার্স্টে কি আছে, অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, যেখান থেকে কোশ্চিন আসছে হচ্ছে 6টা। যেখানে কি লেখা আছে, প্রাণী শ্রেণীবিন্যাস সম্পর্কে সাধারণ কিছু আলোচনা করা আছে। যে প্রাণী, আমাদের এই বিশাল প্রাণী জগৎকে বিভিন্ন কিছুর ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আকার আকৃতি হতে পারে, সিলম হতে পারে, প্রতিসাম্যতা হতে পারে, বিভিন্ন হিসাবে ভাগ করা হয়। আজমল স্যারের বই 13টার কথা উল্লেখ আছে, আলিম স্যারের বই এরকম 13-14টা, বিভিন্ন রাইটারের বই 13-14টা। তোমাকে কোশ্চিন আসবে না যে কয়টার ভিত্তিতে ভাগ করা হয়, এটা অনেক কিছুর ভিত্তিতে ভাগ হতে পারে, তোমার বই কয়েকটা উল্লেখ আছে। এটাই হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে সাধারণ আলোচনা। দ্বিপদ ত্রিপদ নামকরণের আবিষ্কারকের কথা লেখা আছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা কি, নন কর্ডাটা, যেগুলোর পর্বগুলোর বৈশিষ্ট্য তোমরা প্যাচ বাঁধায় ফেলো। ঠিক আছে, পর্বগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্যাচ বাঁধায় ফেলো। আর এরপর কি, করডাটা, আমরা হচ্ছে করডাটা, এর জন্য অংশটা ইম্পর্টেন্ট। করডাটা আমাকে কিছু ক্লাসে ভাগ করা আছে, এখন একদম নিউ এডিশনের বইয়ে নন করডাটাকেও বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে, যেটা তোমাদেরকে আগের এডিশনের বইগুলোতে ছিল না। সো ওখান থেকে আগে কোনো কোশ্চিন আসে নাই, কারণ এটা একদমই নিউ অ্যাড হয়েছে। আমি আজকে 2020 একদম যে লেটেস্ট এডিশনটা, সেই বই থেকে পড়াবো। ক্লাস শেষে পিডিএফ জেপিজি সবকিছু দিয়ে দেওয়া হবে, সো প্যানিক করার কিছু নাই। আর কমেন্ট, অপ্রাসঙ্গিক জিনিস কমেন্ট করো না। অপ্রাসঙ্গিক কমেন্ট করলে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস চলে যায়। সো গল্প না করে আমরা ক্লাসে মনোযোগ দিব, কারণ আজকে কঠিন অধ্যায় পড়ানোর পর দেখবা তোমার কাছে অনেক ইজি হয়ে গেছে। অধ্যায়টা আমরা ডিটেলসে পড়বো আগের মতো, এবং পাশাপাশি আলিম স্যারের বইয়ের এক্সট্রা যে ইনফরমেশন তোমাকে ক্লাসেই বলে দিব। তাহলে তোমাকে বারবার খুঁজে বই বা কম্পেনিয়ন বুক থেকে খুঁজে খুঁজে ওটা লাইনটা বের করতে হবে না। লাইন তো অনেকগুলোই আছে, বাট সব তো আর ইম্পর্টেন্ট না, তাই না? তো ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা পাশাপাশি হচ্ছে ক্লাসে বলে দিব। ফার্স্টে এখন আমরা চলে যাই প্রাণী শ্রেণী বিন্যাসের ভিত্তিতে। আচ্ছা, দেখো কি কি পড়তে হবে এখান থেকে। দ্বিপদ ও ত্রিপদ নামকরণের আবিষ্কারক বলেছিলাম, তাই না? ত্রিপদ নামকরণের আবিষ্কারক মানে বিজ্ঞানীর নামগুলো এই দুইটা বিজ্ঞানীর নাম তো মাস্ট পড়বাই। আচ্ছা,
এরপর দেখো লেখা আছে যে সংগঠন মাত্রা, ক্লিভেজ, প্রতিসাম্যতা, সিলোমের প্রকারভেদ, এই কথাগুলো লেখা আছে। এখানে খেয়াল করো যে আমি যেটা বলেছিলাম যে প্রাণী জগৎকে বিভিন্ন কিছুর ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, 13-14টারও বেশি ভাগ আছে। তার মধ্যে সংগঠন মাত্রা, ক্লিভেজ, প্রতিসাম্যতা, সিলোম তোমাকে মাস্ট পড়তেই হবে, একদম ছাড়া উদাহরণ সহ মুখস্থ, করতে হবে। বিশেষ করে প্রতিসাম্যতা আর সিলোম থেকে তো বিগত মেডিকেল পরীক্ষাতেও কোশ্চেন চলে আসছে, তার মানে বুঝতেই পারতেছো যে এটা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পর্ব সমূহের বৈশিষ্ট্য, আমাদের মেইন পর্ব কয়টা? 9টা পর্ব, 8টা নন কর্ডাটা, একটা কর্ডাটা, তাই না? পর্ব সমূহের বৈশিষ্ট্য, যে জায়গাগুলো তোমার প্যাচ বাঁধাও, আজকের পড়ার প্যাচ বাঁধবে না আশা করি, যারা আগে তো একবার ক্লাস করেছি তারা তো জানোই, আরো একবার করে তোমার ক্লিয়ার হয়ে যাবে পর্ব সমূহের বৈশিষ্ট্য নিয়ে, আর প্যাচ বাঁধবে না। এগুলাকে আবার কয়েকটা ক্লাসে ভাগ করা, সেটা রিডিং দিতে হবে। আচ্ছা, এরপর কি কর্ডাটাকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। ছোটবেলায় 5 প্রকার পড়েছিলাম, যে মৎস্য, তারপর উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। এখন যেহেতু বড় হয়েছো, এখন আর একটু বেশি পড়া লাগবে। আর বৈজ্ঞানিক নাম কি কি পড়তে হবে ক্লাসের মধ্যে বলে দিব। সকল পার্থক্যের ছক, বোল্ড লাইন সুন্দর করে পড়তে হবে, কারণ কোশ্চিন কোথায় থেকে বেশি আসে? কোশ্চিন বেশি আসে হচ্ছে যেগুলো চোখে পড়ে বেশি। সো বোল্ড লাইন গুলা, তারপর হচ্ছে পার্থক্যের ডিফারেন্সের বক্স গুলা বেশি চোখে পড়ে। তারপর যেখানে ধরো 3টা অপশন আছে, সেই যে জায়গাগুলো বেশি চোখে পড়ে ওখান থেকে প্রশ্ন বেশি হয়। এজন্য সব পার্থক্যের ছক, বোল্ড লাইন গুলা সুন্দর করে পড়ে ফেলতে হবে। এখন আসি আমরা ফার্স্ট পেজ, একদম নিউ এডিশনের বই। খেয়াল করো, যাদের আগের এডিশনের বই তারা আমি টপিক ধরেও বলবো, তোমরা মিলাই নিতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে পড়ার কিছু নাই। আচ্ছা, দেখো সেকেন্ড পেজে কি লেখা আছে, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। আচ্ছা, পড়ার আগে কি করবা? অবশ্যই চেষ্টা করবা মেইন বইটা, তোমার বইটার সাথে রাখতে, তাহলে তুমি তোমার বই থেকে খুঁজে পাইতে ইজি হয়, বা দাগাই ফেলতে পারবা। না হলেও তুমি ক্লাসের পরে যখন পিডিএফ জেপিজি দিয়ে দেওয়া হবে তখন দাগ দিবা। আমি যা পড়াবো সেটা একটা কালার পেন দিয়ে দাগ দিবা, আর তুমি নিজে নিজে যদি কিছু রিডিং দাও সেটা ডিফারেন্ট কালার পেন দিয়ে দাগাবা। ক্লাসের মধ্যে তুমি খেয়াল করবা, লাইন আন্ডারলাইন করা থাকে, এফ স্টার লেখা থাকে, F100 দেওয়া থাকে। এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে যেখানে F100 দেওয়া সেটা হচ্ছে ফুল পেজ 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? F স্টার মানে ফুল পেজটাই ইম্পর্টেন্ট, ওখানে ফুল পেজ পড়তে হবে। আর যেটা ফুল পেজ ইম্পর্টেন্ট না, একটা দুইটা লাইন ইম্পর্টেন্ট, সেটা তো আলাদা করে পেন দিয়ে দাগ দেয়াই আছে। আমি তোমাদেরকে দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার জন্য ডিফারেন্ট কালার পেন দিয়ে দাগ দিয়েছি, লাল কালার দিয়ে কিছু দাগ দিয়েছি, গ্রিন কালার দিয়ে কিছু দাগ দিয়েছি, জাস্ট দেখার সুবিধার জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে কি পড়তে হবে? প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। কি কি? জিনগত, প্রজাতিগত আর বাস্তুতান্ত্রিক। এটা মনে রাখতে হবে, মেডিকেল পরীক্ষার জন্য এখান থেকে এমসিকিউটা চলে আসতে পারে, যে নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ না, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, এটা মনে রাখতে হবে। মনে রাখার জন্য আমরা কি লিখবো? দেখো, মনে রাখার জন্য আমরা লিখবো পাবজি। অনেকের অনেক ফেভারিট একটা খেলা, আগেও বলেছিলাম করোনার সময়, লকডাউনে অনেকেই কি পড়া বাদ দিয়ে আমরা খেলায় অভ্যস্ত হয়ে গিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে কি পাবজি, সেই পড়ালেখা, সেটাকে আমরা, সেই খেলাধুলার জিনিসটাকে আমরা এখানে পড়ালেখায় কাজে লাগিয়েছি। পতে প্রজাতিগত, গতে বাস্তুতান্ত্রিক, আর জতে কি জিনগত। তাহলে কি পাবজি দিয়ে আমরা প্রাণী বৈচিত্র্যের 3টা প্রকারভেদ মনে রাখলাম। এরপর দেখো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। তোমাকে কোশ্চেন কখনোই আসবে না যে শ্রেণীবিন্যাসের ভিত্তি করে, এখানে আমি জাস্ট তোমার বই এলোমেলো করে লেখা ছিল, ওটাকে আমি তোমাকে পড়ানোর সুবিধার জন্য সাজিয়ে লিখেছি এখানে 14টা, ঠিক আছে? আজমল স্যারের বই 13টা, একের পরে লিখে দিয়ে আমি তোমাদেরকে এমনি কাছে থেকে মানে দেখানোর জন্য, সাজিয়ে দেখানোর জন্য এখানে একসাথে সাজিয়ে লিখেছি। দেখো এখানে ফার্স্টে কি দেয়া, দেহের আকার আকৃতি। এটা তো ইজি, দেহের আকার আকৃতি তো এটা তো জানোই, দেহের আকার আকৃতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, ছোট বড় বা বৃহদাকার আণুবীক্ষণিক কিভাবে বলে। সংগঠন ক্রমমাত্রা, খেয়াল করো বোল্ড করে লেখা, অর্থাৎ সংগঠন ক্রমমাত্রা থেকে কি করতে হবে? সংগঠন ক্রমমাত্রা থেকে সবকিছু পড়তে হবে, 4টা ভাগ পড়তে হবে, 4টা ভাগের এক্সাম্পল পড়তে হবে। আচ্ছা, এরপর জীবন পদ্ধতি ইজি, রিডিং দিলেই পারবা। পরজীবী, মুক্তজীবী, এটা তো জানোই যে কারোর উপর নির্ভর করলে সেটাকে কি বলা হয়? পরজীবী বলা হয়, যেমন কৃমি, তাই না? তারপর মাথার উকুন। আর আমরা কারোর উপর নির্ভর করি না, আমরা হচ্ছে কি মুক্তজীবী। তারপর দেখো ক্লিভেজটা বোল্ড করে লেখা, তাই না? তার মানে কি, ক্লিভেজটাও আমাদেরকে ডিটেইলস পড়তে হবে, মানে এক্সাম্পলগুলো পড়তে হবে, ভাগগুলা পড়তে হবে। আচ্ছা, এরপর ভ্রূণ স্তর। ভ্রূণ স্তরটাও ইজি, সবাই জানো মোটামুটি, যে একটা হচ্ছে দ্বিস্তর আর একটা হচ্ছে কি ত্রিস্তরী প্রাণী। এর আগের পরীক্ষা, মানে যারা পরীক্ষা দিয়েছো বা পড়েছো, তারা একটা জিনিস ভুল করো, তারা ভাবো এক স্তর বলেও কিছু আছে। এক স্তর বলে কিন্তু কিছু নাই। একটা কোশ্চেন চলে আসে কিন্তু, যে ভ্রূণ স্তর কয় প্রকার বা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, তাই না? দ্বিভ্রূণস্তরী, ত্রিভ্রূণস্তরী, এক স্তরী বলে কিন্তু কোনো কথা নাই। আচ্ছা, 6 নাম্বার পয়েন্টটা খেয়াল করো, প্রতিসাম্যতা। প্রতিসাম্য,
প্রতিসাম্য যে যা জিনিসটা এটাও বোল্ড করে লেখা, তার মানে বুঝতেই পারছো 5টা ভাগই পড়তে হবে। এরপর কি দেওয়া আছে, এরপর হচ্ছে খণ্ডকায়ন অঞ্চলায়ন, এগুলো জাস্ট একটু রিডিং দিবা যে খণ্ডকায়ন কার বৈশিষ্ট্য, কয় প্রকার, প্রকৃত অপ্রকৃত খণ্ডকায়ন। ইজি, যে জিনিসটা একদম প্রকৃত খণ্ডকায়ন সেটা হচ্ছে একদম যেটা দেখবে সুন্দর সুন্দর করে ভাগ করা, সেটা হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন, যেমন কেঁচোতে দেখা যায় তাই না, রিং 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 শেপ। আর আমরা কি, আমাদেরকে একদম ভাগ ভাগ করা, আমরা তো ভাগ ভাগ করা না, আমরা হচ্ছে অপ্রকৃতভাবে খণ্ডকায়িত। তারপর আছে অঞ্চলায়ন, অঞ্চলায়ন আর খণ্ডকায়ন থেকে জাস্ট একটা, এখানে এই পুরো অধ্যায়টা থেকেই একটাই সংজ্ঞা পড়তে হয়, সেটা হচ্ছে খণ্ডকায়নের সংজ্ঞা, মেটামারিজম কাকে বলে, মেটামার কাকে বলে, এটুকু পড়লেই এনাফ। অঞ্চলায়ন থেকে কি পড়তে হয়, অঞ্চলায়ন কার বৈশিষ্ট্য, সাধারণত আর্থ্রোপোডার বৈশিষ্ট্যতে আমরা আর্থ্রোপোডাতে অঞ্চলায়ন দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর কি আছে, প্রান্তিকতা, তল, এগুলো তুমি এমনি রিডিং দিলে পারবা। সিলোমটা আবার বোল্ড করে লেখা, অর্থাৎ সিলোমটা তোমাকে ডিটেইলস পড়তে হবে। এরপর আসি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, এই যে দেহের আকারটা বললাম এমনি পারো। এরপর কি আছে, সংগঠন ক্রমমাত্রা, কি কি পড়তে হবে ক্লাসের মধ্যে বলে দিব আপু। আচ্ছা দেখো, সংগঠন ক্রমমাত্রা আমি বলেছিলাম আগেও যে বায়োলজিতে সবকিছু মুখস্থ করতে হয় না, কোনো কোনো জিনিস তুমি এমনি রিডিং দিলেই পারবা বা বুঝে পড়লেই পারবা। যেমন কি, যেমন সংগঠন মাত্রাটা খেয়াল করো, নামগুলা দেখো, কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয় তাই না। কি কি, যে কোনো মানব দেহ বা যে কোনো প্রাণী দেহ বা যাই বলো না কেন, উদ্ভিদ কি নিয়ে গঠিত, কোষ নিয়ে গঠিত, অনেকগুলা কোষ নিয়ে গঠিত। অনেকগুলো কোষ নিয়ে আবার কি তৈরি হয়, টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে কি তৈরি হয়, অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে কি তৈরি হয়, তন্ত্র তৈরি হয়। তার মানে দেখো নামগুলো কিন্তু সিরিয়ালে আসছে, তুমি যদি মুখস্থ নাও করতে চাও এটা কিন্তু এমনিতেই মনে থাকে। ফার্স্টে কি, কোষীয় মাত্রার গঠন, এরপর কোষ টিস্যু মাত্রার গঠন, তারপর টিস্যু অঙ্গ অঙ্কতন্ত্র, জাস্ট সিরিয়ালে আসছে জিনিসটা। তুমি যদি মুখস্থ নাও করতে চাও এটা কিন্তু এমনিতেই মনে থাকে। সো তোমাকে এখান থেকে এক্সট্রা কোনো ইফোর্ট দিতে হচ্ছে না। মজার বিষয় হচ্ছে উদাহরণটাও সেম, উদাহরণটাও দেখো সেম, আমি গ্রিন কালার কালি দিয়ে উদাহরণটা দাগিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে। দেখো উদাহরণের ক্ষেত্রেও সেম ব্যাপার। কোষের তোমাদের যদি পর্বগুলোর নাম সিরিয়ালি মনে থাকে, নাও যদি মনে থাকে পর্বগুলোর নাম সিরিয়ালি পড়বা, সিরিয়ালি পড়লেই দেখবে মনে থাকছে। পর্বগুলোর নাম হচ্ছে যেমন ধরো পরিফেরার পর নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এগুলো যদি সিরিয়ালি কর্ডাটা পর্যন্ত মনে রাখতে পারো দেখবে অনেক কিছু পড়া হয়ে গেছে। যেমন 1 নাম্বার পর্ব পরিফেরা, কোষীয় মাত্রার গঠনের উদাহরণ কি, পরিফেরা, তার মানে 1 এর জন্য 1। কোষ টিস্যু মাত্রার গঠনের এক্সাম্পল কি, নিডারিয়া, 2 এর জন্য 2। টিস্যু অঙ্গ মাত্রার গঠন কি, টিস্যু অঙ্গ মাত্রা 3 নাম্বার ভাগ, 3 এর জন্য 3 নাম্বার পর্ব, প্লাটিহেলমিনথেস। আবার হচ্ছে 4 নাম্বারটা কি, দেখো অঙ্গতন্ত্র মাত্রার গঠন, 4 এর জন্য এক্সাম্পল হচ্ছে এখানে লেখা নেমার্শিয়ান, নেমার্শিয়ান বা নেমাটোডা বলা যায়, নেমাটোডা থেকে কর্ডাটা লাস্ট পর্যন্ত সবই হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রার গঠন, মানে বাদ বাকি যা কিছু আছে 4 থেকে 9 নাম্বার পর্ব সবই কি, সবই অঙ্গতন্ত্র মাত্রার গঠন, যেগুলো ছাড়া মানুষ পর্যন্ত কর্ডাটা। এই যে দেখো পাশের স্লাইডে আমি আবার লিখে রেখেছি সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা তাহলে কয় প্রকার, এটা ডিটেইলস করতে বলেছিলাম, কয় প্রকার, 4 প্রকার তাই না। কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা আর হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা। কোষীয় মাত্রার এক্সাম্পল কি, 1 এর জন্য 1 পরিফেরা, কোষ টিস্যু মাত্রা কি, 2 এর জন্য 2 নিডারিয়া, টিস্যু অঙ্গ কি, 3 এর জন্য 3, অঙ্গতন্ত্র মাত্রা কি, 4 এর জন্য 4 থেকে 9 সবগুলা। তাহলে এটা পড়া হয়ে গেল আমাদের। এরপর আসি ক্লিভেজে। ক্লিভেজে এতদিন আগের এডিশনের বইয়ে জাস্ট কি পড়েছিলাম, ক্লিভেজ হচ্ছে 3 প্রকার পড়েছিলাম তাই না। দেখো নিউ এডিশনের বইয়ে একটু একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা কি দেখাই, দেখো গ্রিন কালার দিয়ে দাগ দেওয়া আছে। ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ 2 ধরনের, আর বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ 3 ধরনের। তাহলে তোমাদের এখানে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড হলো, যে তোমাকে একটু এক্সট্রা করে তুমি মনে রাখবা যে কার উপর ভিত্তি করে কয় ধরনের। বিভাজন তলের কথা যদি উল্লেখ করে তখন 3 ধরনের, আর ভ্রূণীয় কোষের পরিস্ফুটনের ক্ষেত্রে ভিত্তি করে হলে 2 ধরনের। কোথায় কোথায় নিউ অ্যাড হয়েছে, কি কি তোমাকে একটু এক্সট্রা জানতে হবে, সেটা বলে দিচ্ছি, একটু খেয়াল করে শোনো, তাহলে তোমার ওটা মনে থাকবে। আর হচ্ছে নিউ এডিশন, এটাই হচ্ছে একটু নিউ এডিশন, বই চেঞ্জটা আসছে, যে আগে হচ্ছে এই ভ্রূণীয় পরিস্ফুটনের কথাটা ছিল না, অনির্দিষ্ট ক্লিভেজ নির্দিষ্ট ক্লিভেজ যেভাবে ছিল না, জাস্ট হচ্ছে বিভাজন তলেরটাই ছিল। ঠিক আছে, তাহলে এটা এক্সট্রা করে একটু মনে রাখবা। আচ্ছা, এখন বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কয় প্রকার, তাহলে 3 প্রকার, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আরেকটা হচ্ছে কি সর্পিল ক্লিভেজ। এগুলো থেকে কি পড়তে হবে, নামগুলা পড়লা,
এক্সাম্পল সুন্দর করে ঝাড়া মুখস্থ করা লাগবে অরিওর জন্য। আর্থ্রোপোডা, দ্বিপার্শ্বীয়টা কি এমনি মনে থাকে তাই না? কর্ডাটা প্রতিসমর ক্ষেত্রেও কর্ডাটা দ্বিপার্শ্বীয় প্রতিসম ছিল, আবার ক্লিভেজের ক্ষেত্রেও দ্বিপার্শ্বীয় হবে। সো কর্ডাটার ক্লিভেজটা মনে রাখা ইজি। সর্পিলের ক্ষেত্রে কি হয়? সর্পিলের ক্ষেত্রে অ্যানিলিডা আর মলাস্কা আলাদা করে মনে রাখবা। সর্পিলটা কি? অ্যানিলিডা আর মলাস্কা। ক্লিভেজটা নামগুলা পড়বা, এক্সাম্পল পড়ে ফেলবা। কোথায় কোথায় কি জিনিস অ্যাড হয়েছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, ভ্রূণ স্তরে আসি। দেখো ভ্রূণ স্তরে কি, হ্যাঁ এটা নতুন, এটা তো বলে দিলাম, এটা হচ্ছে নতুন আসছে ওই জায়গাটা যেটা পড়লাম। আচ্ছা, ভ্রূণ স্তরে দেখো, ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা? দ্বিস্তরী আর ত্রিস্তরী। এটা তো জানোই যে তুমি যখন হাইড্রা পড়েছিলা তখন তো ওখানে পড়েছিলা যে দ্বিস্তরী প্রাণীর উদাহরণ কি? হাইড্রা। তার মানে শুধু নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরাই দ্বিস্তরী, তাই না? বাদ বাকি যা আছে সবই কি? প্যাটিহেলমিনথেস থেকে কর্ডাটা লাস্ট পর্যন্ত সবই হচ্ছে ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী। হয়ে গেল। এখন আসি কি, এখানে দেখো পার্থক্যের একটা বক্স আছে। বলেছিলাম যে পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ইজিলি কোশ্চিন আসে, আর ইজিলি কোশ্চিন আসে, তাই না? এই জন্য পার্থক্যের বক্সগুলো যেখানেই দেখবা পড়ে ফেলতে হবে। এখন আসি দ্বিস্তরী আর ত্রিস্তরী পার্থক্যের বক্সে ইজি তুমি রিডিং দিলেই পারবা। কারণটা কি দেখো, দ্বিস্তরীতে কি, দ্বিস্তরীর ক্ষেত্রে খেয়াল করো যে তুমি যা যা কিছু পড়ে আসছিলা হাইড্রাতে সবই হচ্ছে কিসের বৈশিষ্ট্য? দ্বিস্তরীর বৈশিষ্ট্য। সরি। আর হচ্ছে যা যা কিছু আমাদের বৈশিষ্ট্য, মানে কর্ডাটা আমরা ত্রিভ্রূণস্তরী, সবই হচ্ছে তাহলে কি হবে? ত্রিভ্রূণস্তরী বৈশিষ্ট্য। তাহলে জাস্ট আমাদের সাথে হাইড্রার যদি তুমি পার্থক্য করো তাহলেই হয়ে যাবে দ্বিভ্রূণস্তরী ত্রিভ্রূণস্তরী, জাস্ট আমাদের সাথে হাইড্রার পার্থক্য করলি। এই যে দেখো যে ফার্স্ট পয়েন্টটা খেয়াল করো, কোষীয় ভ্রূণস্তর। দেহের কোষগুলা কয় ভাগে বিভক্ত? একটোডার্ম, এন্ডোডার্ম। আর ত্রিভ্রূণস্তরীর ক্ষেত্রে কি হয়? অবশ্যই ত্রিস্তরী, মানে কি তিনটা স্তর থাকবে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তারপর দেখো যে মেসোগ্লিয়া আর হচ্ছে মেসোগ্লিয়া কোথায় পড়ছিলাম? কোথায় থাকে? হাইড্রাতে থাকে। নেমাটোসিস্ট কোথায় থাকে? হাইড্রাতে থাকে। তারপর পলিপ মেডুসা দশা কোথায় ছিল? হাইড্রাতে ছিল, বা তুমি নিডারিয়া পড়ার সময় পাবা। তার মানে সবকিছুই, তার মানে এগুলো কিসের বৈশিষ্ট্য হবে? যা কিছুই তুমি হাইড্রাতে পড়েছিলা সবই হচ্ছে দ্বিস্তরী বৈশিষ্ট্য। আর হাইড্রাতে যা কিছু তুমি পড়ো নাই বা যেটা আমাদের নাই সেটাই কি? ত্রিভ্রূণস্তরী। আমাদের তো মেসোগ্লিয়া থাকে না, নেমাটোসিস্ট থাকে না, পলিপ মেডুসা দশা থাকে না, তার মানে এগুলো কি হবে? ত্রিভ্রূণস্তরী। পড়া হয়ে গেল। আরেকটা এক্সট্রা করে কি পড়বা? যে দেহ গহ্বর। আমাদের দেহ গহ্বর কি? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। আর ত্রিভ্রূণস্তরীর ক্ষেত্রে কি থাকবে? সিলোম। একজন কোশ্চেন করেছে পরিফেরা কোন জার্ম লেয়ারের? পরিফেরা তো কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, ওর তো টিস্যুই তৈরি হয় নাই, ও তো কোষীয় সংগঠন মাত্রায় পড়লা না? কোষীয় উদাহরণ পরিফেরা। আচ্ছা, তাহলে পড়া শেষ। আলাদা করে জাস্ট এই 3 নাম্বার পয়েন্টটা পড়বা যে ভ্রূণ স্তরের পরিণতি কি? কোষগুলা টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, আর ত্রিস্তরীতে আমাদের দেহে অনেক টিস্যু অঙ্গতন্ত্র গঠন হবে, তাই না? তাহলে পড়া শেষ। প্রতিসাম্যতাতে আসি। প্রতিসাম্যতাও বোল্ড করে দাগ দিয়েছিলাম। প্রতিসাম্যতা টপিকটা 3 নাম্বার একটা ইম্পর্টেন্ট টপিক, প্রতিসাম্যতা। ঠিক আছে? আচ্ছা, প্রতিসাম্যতাকে দেখো, প্রতিসাম্যতার ক্ষেত্রে কি করতে হবে? প্রতিসাম্যতার ক্ষেত্রে জাস্ট তোমাকে মানে প্রতিসাম্যতার ক্ষেত্রে উদাহরণগুলো ঝাড়া মুখস্থ করতে হবে। ফুল ইজ 100% স্টার দেয়া ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ তাই না? ফুল হচ্ছে 100% স্টার দেয়া, দেখতেই পাচ্ছ। আচ্ছা, দেখো যে হচ্ছে প্রতিসাম্যতার ক্ষেত্রে কি করবা? উদাহরণ সবগুলা পড়বা। সংখ্যাটা রিডিং দিবা। সংখ্যা কখনো আসে না, তোমাকে কখনো জিজ্ঞেস করবে না গোলীয় প্রতিসাম্যতা কাকে বলে আমাকে বুঝাই বলো, অরীয় প্রতিসাম্যতা কাকে বলে বুঝাই বলো। তোমাকে এখান থেকে কি কোশ্চিন আসবে? কোশ্চিন আসবে নিচের কোনটা গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ না, বা নিচের কোনটা অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল। তাহলে তোমাকে কি করতে হবে? এগুলা প্রতিসাম্যতার এক্সাম্পলে যে প্রতিসাম্যতার ভাগ কয়টা? 5টা। 5টা ভাগ সুন্দর করে ঝাড়া মুখস্থ করবা। যদি কোশ্চিন করে প্রতিসাম্যতা কত প্রকার, তোমার আনসার কি হবে? প্রতিসাম্যতা 5 প্রকার। আলিম স্যারের বই ডিরেক্ট লেখা আছে, আলিম স্যারের নিউ এডিশনের বই ডিরেক্ট লেখা আছে প্রতিসাম্যতা কয় প্রকার? 5 প্রকার। আজমল স্যারের বইও তুমি দেখতে পাবা যে এই যে গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য। তার মানে কয়টা ভাগ? 5টা ভাগ, তাই না? আচ্ছা, এরপর দেখো আমরা এগুলার হচ্ছে এক্সাম্পল সবগুলা সুন্দর করে পড়ে ফেলবো, পরের স্লাইডে পড়াবো। তার আগে আসি খণ্ডকায়ন থেকে কি পড়তে হবে। ঠিক আছে, খণ্ডকায়ন থেকে কি পড়তে হবে? খণ্ডকায়ন থেকে পড়তে হবে হচ্ছে খণ্ডকায়নের সংজ্ঞাটা, যে খণ্ডকায়ন কাকে বলে, মেটামারিজম, মেটামিয়ার, সোমাইট, এটা জাস্ট সংজ্ঞাটা পড়বা খণ্ডকায়ন থেকে। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, ক্লাস তো লাইভেই হয়, তোমরা কি ভেবেছিলে রেকর্ডেড থাকে? আচ্ছা, প্রতিসাম্যতাটা দেখো। প্রতিসাম্যতার এক্সাম্পল দেখো। প্রতিসাম্যতা মনে রাখার জন্য ফার্স্টটা কি? গোলীয় প্রতিসাম্যতা মনে রাখার জন্য আমরা কি করব? মনে রাখার জন্য আমরা একটা
ছন্দ পড়ব। মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ব, সেটা হচ্ছে ভোর হলো। ভোর হলো দোর হলো কুকুমনি ওঠরে একটা কবিতা আছে, তাই না? একটা কবিতা আছে, ওই কবিতা থেকে ফার্স্ট লাইনটা নিয়েছি, সেটা হচ্ছে কি ভোর হলো। আচ্ছা, ভোর হলোতে একটু ভিআর আরটা পাশাপাশি আলাদা করে একটু গ্যাপ দিয়ে লেখা তোমাদের বোঝানোর সুবিধার্থে। ভিতে ভলভক্স, আরতে রেডিওলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। ভোর হলো, তোমাকে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? 3টা এক্সাম্পল দেয়া, সহজে আরেকটা অ্যাড করে দিয়ে, আরেকটা অপশন অ্যাড করে দিয়ে কিন্তু সুন্দর মতো তোমাকে একটা কোশ্চেন বানিয়ে ফেলতে পারে। এই জন্য 3টা এক্সাম্পল মুখস্থ রাখবা, যে নিচের কোনটা গোলীয় প্রতিসাম্যর এক্সাম্পল না, এই 3টার সাথে আরেকটা অ্যাড করে দিতে পারে। তাহলে গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল ভোর হলো দিয়ে মনে রাখবা। এরপর কি? এরপর হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। মনে রাখার জন্য আমরা কি লিখবো? মনে রাখার জন্য আমরা লিখবো হচ্ছে সির জলে হাইড্রা। সি দিয়ে কি? সি দিয়ে সি অ্যানিমেল, জলেতে জেলিফিশ, হাইড্রাতে হচ্ছে হাইড্রা। এক্সাম্পল যা কিছু আছে সবকিছু অবশ্যই উদাহরণ পড়ার সাথে সাথে ব্র্যাকেটে যেটা যে বৈজ্ঞানিক নামটা লেখা আছে ব্র্যাকেটে যদি লেখা থাকে পড়ে ফেলবা। তোমরা অনেকে এই ভুলটা করো, ব্র্যাকেটে কি লেখা আছে এটা খেয়াল করো না। আমার সময় আমি এই কাজটাই করছিলাম, যে দেখা গেছে যে মেট্রিডিয়াম আসছে, আমার তো পুরো খেয়ালই নেই যে বইয়ের মধ্যে মেট্রিডিয়াম আবার কোথায় লেখা ছিল। আমি সুন্দর মতো পুরো অধ্যায় পড়েছি, পুরো অধ্যায় পড়ে ওখানে বেশিরভাগ এই ভুল করে অফলাইন ক্লাসে যখন সত্য মিথ্যা বলি, যে সত্য মিথ্যা বলো তো অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কোনটা হবে, সি অ্যানিমেল হবে নাকি হবে না? তোমরা বলো যে হ্যাঁ হবে। জেলিফিশ হবে? হবে। অরিলিয়া হবে? তোমরা সবাই বলো যে না, কারণ তোমরা কি করো ব্র্যাকেটের লেখাটা খেয়াল করো না। এর আগেও বলেছিলাম যে একবার হচ্ছে পুরো অধ্যায় পড়লাম, পড়ার পর আমাকে আসতে যে কম্বোজ প্রাণী কারো পড়লাম, আমি হচ্ছে সেটা মনেই আমার খেয়ালই নাই যে আমি কম্বোজ প্রাণী জীবনে পড়েছি কিনা। তাহলে আমার কি হলো, একটা কোশ্চেনই এখান থেকে আসবে, আর সেইটাই যদি এমন একটা চলে আসে যেটা আমি খেয়াল করি নাই, জাস্ট ব্র্যাকেটে ছিল জন্যে, কত বড় একটা লস, তাই না? যে পুরো অধ্যায়টা এত কষ্ট করে পড়লাম, আমি এত টাইম লাগাই পড়লাম সারাদিন, বাট যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমি খেয়াল করি নাই। তো এরকম যেন না হয় অবশ্যই ব্র্যাকেটের জিনিসটা পড়ে ফেলবা, যে সি অ্যানিমেলের অপর নাম মেট্রিডিয়াম, জেলিফিশ অরিলিয়া, হাইড্রা হচ্ছে হাইড্রা। আচ্ছা, এরপর দেখো দ্বিঅরীয় প্রতিসাম্যতা। মনে রাখার জন্য কি লিখবো? মনে রাখার জন্য লিখবো টিনোফোরা। দ্বিঅরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল মনে রাখার জন্য আমরা মনে রাখার জন্য আমরা সি অক্ষর দিয়ে মনে রাখবো। এক্সাম্পল দুইটা কি? এক্সাম্পল দুইটা হচ্ছে টিনোফোরা আর সিওনোপ্ল্যানা। এখানে এটা সি দিয়ে মনে রাখার উদ্দেশ্য কি? দুইটা এক্সাম্পল, দুইটাই হচ্ছে সি কথাটা দিয়ে। বাট একটু মনোযোগ দিয়ে পড়বা, এমন যেন না হয় যে সি দিয়ে যা খুশি আসছে তুমি সি দেখে আনন্দের সাথে দাগাই দিয়ে ভুল করে চলে আসছো। আর টিনোফোরা যেটা হওয়ার কথা ছিল সেটা তুমি খেয়ালই করো নাই, কারণ হচ্ছে টিনোফোরার সামনে তো সিনেটোফোরা নাই। তো সি দিয়ে মনে রাখবা অবশ্যই, বাট উচ্চারণটা খেয়াল করে পড়বা যে এটা হচ্ছে টিনোফোরা, ঠিক আছে? সিনেটোফোরা না। বাংলায় লেখা থাকলে কিন্তু টিনোফোরা লেখা থাকবে। টিনোফোরা আর সিওনোপ্ল্যানা একটু খেয়াল করে পড়বা। আচ্ছা, এরপর চলে আসি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এটার জন্য তোমাদের ছন্দ লাগে না, আমি এমনি দিয়ে রেখেছি। এটা তোমাদের এমনি মনে থাকে, তাই না? যা কিছু সমান দুই ভাগে ভাগ করা যায় সবই কি? সবই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা এমনি চিন্তা করিয়ে বাহির করে দেওয়া যায় যে একটা বোতল কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। আবার হচ্ছে মানুষ কি? মানুষকে সমান দুই ভাগে ভাগ করা যায়, দ্বিপার্শ্বীয় প্রতিসম। একটা তারাকে কি সমান দুই ভাগে ভাগ করা যায়? সাধারণত যায় না। তারা এখন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসম হতে পারে, দুই ভাগে ভাগ করা যায় না। যা কিছু দুই ভাগে ভাগ করা যায় না, যেমন শামুক, স্পঞ্জ, সেগুলাই হচ্ছে আলাদা। আর যেটাকে দুই ভাগে ভাগ করা যায় সেটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এখন কারো পড়তে ছন্দ লাগে, কারো ছন্দ দিয়ে পড়লে ইজি হয়, কারো ছন্দ ছাড়া পড়তে ইজি হয়। আমি তোমাদেরকে দুইটা ওয়েই শিখাই দিচ্ছি, যার যেটা দিয়ে সুবিধা হয় সে সেটা দিয়েই পড়বা। বা কারো যদি মনে হয় তুমি অন্য কোনো ওয়েতে মনে রাখতে পারছো, সেটা কমপ্লিটলি তোমার ইচ্ছা, তোমাকে জাস্ট ওয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে? এখন দেখো, এটা তুমি এইভাবেও মনে রাখতে পারো, এমনিতেও মনে রাখতে পারো। আচ্ছা, অপ্রতিসাম্যতা। অপ্রতিসাম্যতার এক্সাম্পল মনে রাখার জন্য আমরা কি লিখেছি? শ্বাস কথাটা লিখেছি। শ্বাস থেকে শামুক আর স্পঞ্জ। শামুক আর স্পঞ্জ, এখান থেকে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে, তার মানে বুঝতেই পারতেছো যে জায়গাটা কতটা ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আমাদের প্রতিসাম্যতা পড়া শেষ। দেখো এখানে কি লেখা আছে? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এখান থেকে কি পড়তে হয়? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায় কোন পর্বের প্রাণীতে? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। শেষ। চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট, যেটা বোল্ড করে লেখা ছিল সিলোম। ইম্পর্টেন্ট যেটা লেখা ছিল বোল্ড করে সিলোম। সিলোমের ক্ষেত্রেও নিউ একটা জিনিস অ্যাড হয়েছে। আগে আমরা কি করতাম? সিলোম কয় প্রকার? 3 প্রকার, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। তোমার জীবনে অশান্তি আরো বাড়াই দিতে আজমল স্যার আরো একটা কাহিনী করে বসে আছে। দেখো কি করেছে সেটা। ভ্রূণীয় পরিস্ফুটনের সময় সিলোম সৃষ্টির উপর ভিত্তি করে সিলোম 2 প্রকার, আরো একটা সাইজোসিলাস, এন্টেরোসিলাস, আরো একটা কথা অ্যাড হয়েছে।
তাহলে এখানেও কি করতে হবে, এখানেও ক্লিভেজের মতো এই জায়গাটাও খেয়াল করে পড়বা যে কার উপর ভিত্তি করে, কয় প্রকার। যদি বলে সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে, সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে যদি বলে তাহলে হচ্ছে সেটা কি হবে, সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে বললে সেটাতে হচ্ছে তুমি 3 প্রকার দিবা। আর যদি তোমাকে বলে যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় সিলোম সৃষ্টির উপর ভিত্তি করে তাহলে কি হবে, তাহলে হচ্ছে সিলোম 2 প্রকার হবে। আচ্ছা, আপসেট হওয়ার কিছু নাই, এইটাই এরকম 3টা জিনিস জাস্ট ছিল, এখন নতুন অ্যাড হয়েছে, কিছু করার নাই, প্রত্যেক বছরই কিছু কিছু জিনিস অ্যাড হয়। এটা একটু আলাদা করে, একটু 2টা ইনফরমেশন একটু আলাদা করে মনে রাখো, ঠিক আছে? যে সিলোমের উপস্থিতি বললে 3, আর যদি হচ্ছে এই কথাটা বলে যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় তাহলে হচ্ছে 2 প্রকার। আচ্ছা, এখন দেখো এখান থেকে কি পড়তে হবে, পড়তে হবে হচ্ছে অ্যাসিলোমেট, সিডোসিলোমেট, ইউসিলোমেটের এক্সাম্পল গুলা ঝাড়া মুখস্থ করতে হবে। সেন্টি দিয়ে ভাষায় দিচ্ছে সবাই, আপসেট হওয়ার কিছু নাই, চলো সিলোম পড়ে আসি। অ্যাসিলোমেট, সিডোসিলোমেট, ইউসিলোমেট, এটার এক্সাম্পল মনে রাখার জন্য 2-3টা ওয়ে আছে। ফার্স্ট আমরা কি করবো, ফার্স্ট ওয়েটা চিন্তা করি, সেটা হচ্ছে কি অ্যাসিলোমেট আর সিডোসিলোমেটের এক্সাম্পল পড়বো, ইউসিলোমেটের এক্সাম্পল পড়বো না। কেন পড়বো না, কারণ ইউসিলোমেট হচ্ছে বেশি বেশি এক্সাম্পল, যেখানে বেশি পড়ালেখা সেসব পড়ালেখা করতে ভালো লাগে না, তাই না? অ্যাসিলোমেটে 4টা এক্সাম্পল, 4টা পড়বো, সিডোসিলোমেটে 3টা এক্সাম্পল, 3টা পড়বো, 7টা পড়বো, বাদ বাকি যা কিছু আছে সবই কি। আচ্ছা, ব্লার আসলেও আমি মুখে বারবার রিপিট করছি দেখো, তাছাড়া পরে স্লাইডে লিখে রাখছি। আর হচ্ছে ফোন রোটেট করে নাও, তাহলে তোমাদের দেখতে ইজি হবে। আচ্ছা, আমি তারপর স্লাইডে লিখে রেখেছি, তুমি ওখান থেকে দেখতে পাবা ইজিলি। অ্যাসিলোমেটের এক্সাম্পলটা পড়বা, আর হচ্ছে সিডোসিলোমেটের এক্সাম্পলটা হচ্ছে পড়বা, বাদ বাকি যা কিছু থাকবে সবই হচ্ছে ইউসিলোমেটের এক্সাম্পল। এখন অ্যাসিলোমেটের এক্সাম্পল মনে রাখার জন্য আমরা কি পড়বো, মনে রাখার জন্য আমরা পড়বো পিসি, পার্সোনাল কম্পিউটার। পিতে পরিফেরা প্লাটিহেলমিনথেস, সিতে কি নিডারিয়া টিনোফোরা। সিডোসিলোমেটের এক্সাম্পল মনে রাখার জন্য কি পড়বো, নারকেল। সিডো মানে কি, সিডো মানে কি মিথ্যা, অপ্রকৃত, ভ্রান্ত, যে কোনোটা কিন্তু কোশ্চেন আসতে পারে। ভ্রান্ত সিলম যুক্ত কোনটা, মিথ্যা সিলম যুক্ত কোনটা, বা সিডোসিলোমেট কোনটা, সবকিছুর আনসারই সেম। নারকেলও একটা মিথ্যা, তাই না? বাইরে হচ্ছে উপরে হচ্ছে শক্ত আর ভিতরে হচ্ছে নরম, এজন্য আমরা সিডোসিলোমেটের এক্সাম্পল হিসেবে নারকেলকে বেছে নিয়েছি। নতে কি নেমাটোডা, রতে রোটিফেরা, কতে কি নরিঙ্কা, এই 3টা এক্সাম্পলই আজমল স্যারের বই দেয়া আছে। লতে লোয়া লোয়া এক্সট্রা আলিম স্যারের বই থেকে নেয়া, তোমাদের পড়ার সুবিধার জন্য একসাথে করে দিয়েছি। আচ্ছা, অ্যাসিলোমেট আর সিডোসিলোমেটের এক্সাম্পল যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাকে আলাদা করে ইউসিলোমেট পড়তে হবে না, কারণ বাদ বাকি যা কিছু আছে সবই হচ্ছে ইউসিলোমেটের এক্সাম্পল। অ্যাসিলোমেট আর সিডোসিলোমেট থেকে যা যা কিছু পড়বা সবই হচ্ছে কিসের, ইউসিলোমেটের এক্সাম্পল। এখন যেটা কিছু কিছু স্টুডেন্ট আছে তাকে তুমি যেটা পড়তে মানা করবা সে সেইটাই সবার আগে লাফাই লাফাই পড়বে, মানে আমাকে তুমি যদি মানা করতে ইউসিলোমেটের এক্সাম্পল পড়ো না, অ্যাসিলোমেট সিডোসিলোমেট পড়ো, ওটা তুমি ইউসিলোমেট যে বাদ দিলে ওটা আসবে, আমি ইউসিলোমেটই যে সবার আগে পড়তাম। এখন আমার মতো যারা এরকম উল্টাপাল্টা কাজ করো, যেটা পড়তে মানা করছি সেটাই যে সবার আগে পড়ছি, সেরকম যারা করো তাদের জন্য হচ্ছে আরেকটা ওয়ে, সেম আগেও বলেছিলাম যে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট এটাও হচ্ছে তোমার কি, যে কোনো জিনিসের কথা বলেছিলাম কি যত অনন্যতা থেকে উন্নতর দিকে যায় সেই জিনিসটা বাড়তে থাকে। অ্যাসিলোমেট এ এ তাই না, বানানে এতে কি অ্যাবসেন্ট, তার মানে সিলোম অ্যাবসেন্ট, সিলোম নাই। সিলো কি, মিথ্যা সিলোম বা ভ্রান্ত সিলোম বা অপ্রকৃত সিলোম, আর ইউসিলোমেট কি, প্রকৃত সিলোম। তার মানে সেম ওয়েতে যতই তুমি অনুন্নত থেকে উন্নতর দিকে যাবা কোনো জিনিস উন্নত বৈশিষ্ট্য আসতে থাকবে। তাহলে প্রথমে সিলোম ছিলই না, এরপর ভ্রান্ত সিলোম, তারপর প্রকৃত সিলোম। তাহলে প্রথম 1 থেকে 3 নাম্বার পর্ব মানে অনুন্নত যে পর্বগুলো, প্রথম দিককার পর্বগুলো অনুন্নত, তাই না? বুঝতেই তো পারতেছো আমরা পর্দাটা হচ্ছে উন্নত, প্রথম দিকের গুলো অনুন্নত। তাহলে 1 থেকে 3 নাম্বার পর্ব কি হবে, অ্যাসিলোমেট। খেয়াল করো এক্সাম্পল গুলা, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, এটা কিসের এক্সাম্পল, অ্যাসিলোমেট। এরপর কি 4 নাম্বার পর্ব, ওটা কি, সিডোসিলোমেট। আর 5 থেকে 9 সিরিয়ালি এটা কি, ইউসিলোমেট। সো তুমি যদি ছন্দ দিয়ে না মনে রাখতে পারো, কিছুই না মনে রাখতে পারো, ছন্দ টন্দ লাগবে না, এটা তুমি এমনি মনে রাখতে পারো এভাবেই, যে 1 থেকে 3 অ্যাসিলোমেট, 4 নাম্বারটা সিডোসিলোমেট, 5 থেকে 9 হচ্ছে ইউসিলোমেট। তাও যদি মনে রাখতে না চাও যে আপু এটাও আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি মনে রাখবা যে ভারত পাকিস্তানের মাঝখানের বর্ডার হচ্ছে তোমার নেমাটোডা। বর্ডারটা হচ্ছে নেমাটোডা, নেমাটোডার সামনের যা কিছু আছে মানে যা কিছু ধরো পাকিস্তান সবই অ্যাসিলোমেট বা ইন্ডিয়া যেটাই ধরো না কেন, আর তার নেমাটোডার উপরে বা পাশে যা কিছু আছে ভারত, সবই হচ্ছে ইউসিলোমেট। মাঝখান দিয়ে নেমাটোডা একটা বর্ডার, নেমাটোডা হচ্ছে সিডোসিলোমেট। জাস্ট এটা মনে রাখো, পড়তে পরীক্ষায় কোশ্চেনটা সব থেকে বেশি আসে যে নিচের কোনটা সিডোসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত, মাঝখানে হচ্ছে তোমার নেমাটোডা, ডান পাশে হচ্ছে সবই হচ্ছে তোমার এক পাশে সবই অ্যাসিলোমেট, তার পাশে সবই হচ্ছে ইউসিলোমেট।
ঠিক আছে, এরপরের পৃষ্ঠায় চলে আসি, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক মুক্তিকরণ। এখান থেকে একটা লাইন তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ বা র্যাঙ্ক কয়টা? শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ বা র্যাঙ্ক হচ্ছে 7টা। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। প্রজাতির ক্ষেত্রে আরো একটা কথা লেখা আছে, শ্রেণীবিন্যাসের মূল বা একক হচ্ছে প্রজাতি। নামকরণে চলে আসো, নামকরণ থেকে 2টা লাইন পড়তে হবে। দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে আর ত্রিপদ নামকরণের আবিষ্কারক কে? দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে? ক্যারোলাস লিনিয়াস। আর ত্রিপদ নামকরণের আবিষ্কারক কে? পাখি বিজ্ঞানী স্লেজেল। আচ্ছা, হোমোনিম আর সিনোনিমে আসি, যাদের যাদের ব্লার মনে হচ্ছে আমি পরে আবার স্লাইডে লিখে রেখেছি। ঠিক আছে, হোমোনিম আর সিনোনিম কি? দুই বা ততোধিক ট্যাক্স আর বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয় সেটাকেই বলা হয় হোমোনিম বা সিনোনিম। জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং দিবা। আর একটা সিনিয়র হোমোনিম থাকবে, একটা জুনিয়র হোমোনিম থাকবে, পড়ার আর কিছু নাই। ঠিক আছে, এখন হচ্ছে হিকম্যানের, এখান থেকে আসো দেখো, হিকম্যান এটিএল অনুসরণে প্রাণী জগতের শ্রেণী বিভাগ। এখান থেকে 2টা লাইন, ইম্পর্টেন্ট 2টা লাইন আছে। সেটা হচ্ছে প্রধান পর্ব কয়টা? 33টা। আর হচ্ছে মেজর পর্বগুলার হচ্ছে 9টা হচ্ছে মেজর পর্ব, 8টা নন কর্ডাটা, একটা হচ্ছে কর্ডাটা। একজন বারবার জিজ্ঞেস করছে হেমিকর্ডাটা কি আপু, হেমিকর্ডাটার এক্সাম্পল কি? 33টা পর্ব আছে, 33টা পর্বের একটা মাইনর পর্ব হচ্ছে হেমিকর্ডাটা। হাজার হাজার পর্বের সবগুলোর এক্সাম্পল তোমাকে পড়তে হবে না, তুমি জাস্ট মেইন পর্বগুলা পড়ো। দেখো মেইন পর্বের 9টা নামের মধ্যে কিন্তু হেমিকর্ডাটা নাই। ওরকম রোটিফেরা, কিনোরিঙ্কা, অনেক কিছু, অনেক হেমিকর্ডাটা, এগুলো সব মাইনর সব পর্ব। ঠিক আছে, এগুলো তোমার মেইন পর্ব হচ্ছে 9টা, তুমি জাস্ট এই 9টাই চিনো। তাও তো চিন্তাই না মনে হয় যে আমরা তো জাস্ট কয়েকটা জিনিসই চিনি, এই যে পরিফেরা, তারপর হচ্ছে নিডারি, এগুলো তো চোখেই দেখো না জীবনে। আর তো এগুলো মেজর পর্ব, তাও তুমি চোখে দেখো না, হেমিকর্ডিক তুমি আর কি চোখে দেখবা বলো? আচ্ছা, দেখো প্রধান পর্বগুলোর মধ্যে 9টা হচ্ছে প্রধান পর্ব, তাই না? এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, যা যা তুমি এই যে পর্ব বৈশিষ্ট্যগুলা, সেগুলা হচ্ছে তোমার প্রধান পর্ব। সেগুলো তোমার প্রধান পর্ব, তার মানে 9টা হচ্ছে প্রধান পর্ব, তার মধ্যে 8টা হচ্ছে কর্ডাটা, 8টা হচ্ছে নন কর্ডাটা, এই 9 নাম্বারটা হচ্ছে কর্ডাটা, আর 8টা হচ্ছে নন কর্ডাটা। আর মোট পর্ব কোনটা? মোট পর্ব কয়টা? মোট হচ্ছে 33টা। যারা এতক্ষণ দেখতে পাচ্ছিলা না, নাও দেখো এখন যে কি লেখা, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা? 7টা। কি দিয়ে মনে রেখেছি? কেপিক অফ জিএস, কেপিক অফ জিএস দিয়ে আমরা মনে রাখি। কেতে কিংডম, পিতে ফাইলাম, কফতে কি ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিতে জেনাস, আর স্পেসিস। সার্বজনীন স্তর বলা হয় কাকে? সার্বজনীন স্তর বলা হয় কিংডমকে। আর শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক কোনটা? সেটা হচ্ছে স্পেসিস। স্পেসিস হচ্ছে কি? শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক। আচ্ছা, আর কি ফাইলামের ক্ষেত্রে কি বললাম? ফাইলাম মোট কয়টা? মোট 33টা, প্রধান হচ্ছে 9টা, যার মধ্যে 8টা হচ্ছে নন কর্ডাটা, একটা হচ্ছে কর্ডাটা। বিজ্ঞানীদের নাম তোমাদের বোঝার সুবিধার্থে একসাথে করে লেখা। আধুনিক শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে ক্যারোলাস লিনিয়াস, প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল। দ্বিপদ নামকরণের পদ্ধতির প্রবর্তককে ক্যারোলাস লিনিয়াস, ত্রিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তককে পাখি বিজ্ঞানী স্লেজেল। এর সাথে সাথে আমাদের বইটাকে 3টা ভাগে ভাগ করেছিলাম, ফার্স্ট ভাগ পড়া শেষ। এখন স্পট এক্সাম 1 কমেন্ট করো, 4টা দেখো কোশ্চেন দিয়েছি, তোমরা একটু কমেন্ট করো যে কোনটার আনসার কি হবে। ঠিক আছে, একটু কমেন্ট করো যে কোনটার আনসার কি হবে। আচ্ছা, কমেন্ট করো, একসাথে 4টা কমেন্ট করো, আলাদা আলাদা করে কমেন্ট করতে হবে না। আচ্ছা, অলরেডি সবাই কমেন্ট করতে শুরু করে দিয়েছো। এগুলা কিন্তু বিগত বছরে আসা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চিন। তার মানে বুঝতেই পারতেছো যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চিন এরকম তোমার পড়ার মধ্যেই হবে। তুমি আজগুবি আজগুবি কঠিন কঠিন জিনিস ভিতর থেকে পড়তে যাই ইজি জিনিসই ভুলে যাবা। ইজি জিনিস, বেসিক জিনিস কখনো ভুল করবা না। ঠিক আছে, যে জিনিসটা তোমাকে পড়ানো হচ্ছে, ক্লাসে দাগাই দেওয়া হচ্ছে, সেটাই তোমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকেই তোমার 98% কোশ্চিন আসবে। 1%-এর জন্য পুরা 95%, 98% হারিয়ে বসে থেকো না। দেখো নিচে কি লেখা, নিচের কোনটা? দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ। কি পড়েছিলাম ফার্স্টে? গোলীয় প্রতিসাম্যর এক্সাম্পল কি দিয়ে পড়েছিলাম? বোর হলো। এরপর কি পড়েছিলাম? অরিও, সিড, জলে, হাইড্রা। দ্বিঅরীয়র ক্ষেত্রে কি বলেছিলাম? সি দিয়ে মনে রাখতে বলেছিলাম, তাই না? টিনোফোরা। আচ্ছা, ভ্রান্ত সিলোমযুক্ত বা সিডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? অপশনে সবসময় বেশিরভাগ টাইমে কি থাকে? নেমাটোডা। নিচের কোনটা কোষ টিস্যু গঠন মাত্রার উদাহরণ? কোষের জন্য কি ছিল? কোষের জন্য ছিল হচ্ছে 1 নাম্বার পরিফেরা। কোষ টিস্যু কি হবে? 2 এর জন্য 2 নিডারিয়া। আচ্ছা,
নিচের কোনটা অরীয় প্রতিসাম্যের উদাহরণ, তাই না? সি জলে হাইড্রা, তাহলে কি সি অ্যানিমেন্ট জেলিফিশ হাইড্রা হয়ে গেল। নিউ এডিশনের বইয়ে এই পাতাটা নতুন অ্যাড করা, বাট ভয় পাওয়ার কিছু নাই, তোমার অলরেডি পড়া আছে। যার কাছে যে এডিশনের বই থাকুক না কেন, তোমাদের এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের অলরেডি এটা পড়া শেষ। আরো এক পাতা তোমার নতুন অ্যাড করলেও আজমল স্যার লাভ হইলো না, তোমার অলরেডি পড়া হয়ে গেছে। কারণটা কি? কারণ দেখো এখানে তোমাকে নন কর্ডাটার ফার্স্ট এখন কি অ্যাড করেছে, নন কর্ডাটার প্রাণীদের নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায়, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, বাট এটা তুমি আগেই পড়ে আসছো। কর্ডাটা নন কর্ডাটার পার্থক্য যখন তুমি পড়েছিলে না, তখনই তুমি এটা পড়ে ফেলেছিলে। এখানে আবার সামনে তোমাকে এক্সট্রা তোমার টেনশন দেওয়ার জন্য আলাদা করে লিখেছে। তো ভয় পাওয়ার কিছু নাই, তুমি এই কথাগুলো পড়ে আসছো নন কর্ডাটা প্রাণী শ্রেণীবিভাগ পার্থক্যের ওখানে, যে নটকর থাকে না, ফুলকারন্ধ্র থাকে না, লেজ থাকে না। স্নায়ুরজ্জুর ক্ষেত্রে কি পড়িয়েছিলাম, যে স্নায়ুরজ্জু এদের হবে হচ্ছে অঙ্কীয় নিরেট। কর্ডাটার ক্ষেত্রে কি ছিল, ফাঁপা পৃষ্ঠীয়। আর এদের হার্ট কোথায় থাকবে, পৃষ্ঠ দেশে থাকবে। কারণটা কি, কর্ডাটার হার্ট কোথায় থাকে, আমাদের হার্ট নিশ্চয়ই পিঠে থাকে না, বুকে থাকে, অঙ্কীয়। তার মানে নন কর্ডাটাই উল্টা হবে, পৃষ্ঠ। হিমোগ্লোবিন রক্তরসে থাকে, একদম পার্থক্যের ছকে পড়েই আসছিলা, জাস্ট ওইটাই আবার সামনে লিখে দিয়েছে। আর এখানে কি দেখো, এটাও সেম, জাস্ট ভাগগুলোর মধ্যে এখানে আবার আরেকটা এক্সট্রা ভাগ করেছে, যে নিম্ন শ্রেণীর প্রাণী দুইটা অবশ্যই প্রথম দিকের পর্ব, যে পরিফেরা আর হচ্ছে নিডারিয়া, আর সিলোমবিহীন প্লাটিহেলমিনথেস, এই দুইটাও কিন্তু সিলোমবিহীন। পরিফেরা নিডারিয়া অবশ্যই সিলোমবিহীন, তুমি একটু আগে সিলোমের মধ্যে পড়ে আসছো, সেই দুটাও হচ্ছে সিলোমবিহীন। আচ্ছা, নিম্ন শ্রেণীর প্রাণী কি? নিম্ন শ্রেণীর প্রাণী হচ্ছে তাহলে পরিফেরা নিডারিয়া, জাস্ট একটু আলাদা করে পড়বা, আর বাদ বাকি শব্দ তুমি সেম আগেই পারো। চলে আসি তোমার লাইফের হরর কাহিনীতে, যে জায়গা পড়তে তুমি সবচেয়ে বেশি বিরক্ত হও, সবচেয়ে বেশি হতাশ হও, একটা পড়লে আরেকটা ভুলে যাও, আরেকটা মাথায় রাখতে যে আরেকটা ভুলে যাও। আমার ক্ষেত্রেও সেম হতো। আমি পরিফেরার বৈশিষ্ট্য পড়ার পর চোখ বন্ধ করে চিন্তা করলাম, আচ্ছা পরিফেরার বৈশিষ্ট্য আমি কি কি পড়লাম, তারপর সুন্দর করে একটু মাথায় মনে করার চেষ্টা করতাম, তারপর লাফাইতে লাফাইতে নিডারিয়ার বৈশিষ্ট্য পড়তে যাই, দেখেছি আমি পরিফেরার সব বৈশিষ্ট্য খেয়ে ফেলছি। ঠিক আছে, তোমার ক্ষেত্রেও এই সেম জিনিসটাই হয়, যে তুমি একটা বৈশিষ্ট্য পড়তে যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভুলে যাও। আচ্ছা, তো এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এই জিনিসটা মনে রাখার জন্য তোমাকে কিছু ইজি টেকনিক শিখাই দিব। আগের টেকনিকগুলাই, এগুলা দিয়ে তুমি একটার সাথে আরেকটা তোমার প্যাচ বাঁধবে না। যে কোনো জিনিস মনে রাখার অ্যাকচুয়ালি ইজি উপায় আরেকজনের সাথে পার্থক্য করে পড়া, বাট এখানে জিনিসটা এত এলোমেলো করে লেখা যে পার্থক্য করার কোনো উপায় নাই। পার্থক্য করার কোনো উপায় নাই, যেমন ও আমার একজন লম্বা আরেকজন খাটো, বা একজন ফর্সা আরেকজন শ্যামলা, এবার যদি তুমি পার্থক্য করে পড়তা তাহলে হচ্ছে তোমার জিনিস মনে থাকতো, তাই না? কিন্তু এখানে কোনো কথাবার্তার মধ্যে কোনো মিল নাই। একজনের হচ্ছে কি স্পিকুল থাকে, তো আরেকজনের সেটা নিয়ে কোনো কথাবার্তা নেই। একজনের চুলের রং বাদামি, তো আরেকজন লম্বা, মানে এলোমেলো কথাবার্তা। বাট আমরা এর জন্য কি করেছি, আমরা এই জন্য কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আলাদা করে বের করে নিয়ে পড়েছি, ঠিক আছে? আর হচ্ছে আলাদা করে আমরা কয়েকটা টেকনিকের সাহায্যে আমরা সেই জিনিসটা আলাদা করে মনে রাখবো, কারো প্যাচ বাঁধবে না। ক্লাস মনোযোগ দিয়ে শুনো, আমি এক কথা বারবার করে বলতেছি যাতে তোমার মাথার মধ্যে ঢুকে যায়, যাতে তুমি বিরক্ত হইলেও মনে রাখতে না চাইলেও আমার কথা জাস্ট তোমার মাথার মধ্যে ঢুকেছে, এর জন্য এক কথা বারবার করে রিপিট করছি, ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো, তোমার মাথার মধ্যে থেকে যাবে। এখন আসো, এখানে ফার্স্টে কিসের ছবি দেয়া, ডান পাশে হচ্ছে স্পঞ্জের ছবি দেয়া, আর বাম পাশে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীর ছবি দেয়া। ডান পাশে হচ্ছে অনেকে আবার কি ফার্স্ট বার এটা দেখানোর পর বলছিল যে আপু এটা তো স্পঞ্জ না, ড্রাই কেক। ঠিক আছে, তুমি পড়বা, তুমি ভুলে যাবা, এটাই স্বাভাবিক। তুমি কম্পিউটার না যে তুমি মনে রাখবা সবকিছু। তোমাকে জাস্ট লাস্ট পর্যন্ত রিভিশন দিয়ে দিয়ে চেষ্টা করতে হবে মনে রাখার, সেটাই তুমি এখন করো। দেখো, এক কথা বারবার বলছি তোমাকে, পরিফেরার রেখেতে কি, পরিফেরার এখানে এই ড্রাই কেক বলবো কি বলবো, স্পঞ্জ বলি, যেটাই বলি, এটা দেওয়ার উদ্দেশ্য কি, এখানে অনেকগুলো ছিদ্র আছে, তাই না? আবার দেখো পরিফেরা পর্বের প্রাণীতেও অসংখ্য ছিদ্র থাকে, এই জন্য পরিফেরা পর্বের প্রাণীকেও কি বলা হয়, স্পঞ্জ বলা হয়। এজন্য পরিফেরা পর্বের প্রাণীকেও কি বলা হয়, স্পঞ্জ বলা হয়। এই অসংখ্য ছিদ্রগুলোর আবার নাম আছে, নামগুলো কি, নাম হচ্ছে অস্টিয়া থাকে। আর যেখানে বৈজ্ঞানিক নামের মধ্যে স্পঞ্জ পাবা, অবশ্যই সেটা চোখ বন্ধ করে দাগাইতে আসবা, পরিফেরা। স্পঞ্জ নাম খুঁজে পাইলেই সেটা কি করবা, চোখ বন্ধ করে দাগাইতে আসবা কি, পরিফেরা। এই জন্য ডান পাশে স্পঞ্জের ছবি দিছি, যাতে তুমি স্পঞ্জ ভুলে যাইতে চাইলেও তোমার মাথার মাঝখানে ছবি থেকে যায়। দেখো, যে কোনো পর্বকে কি কি ভাবে ভাগ করা, ফার্স্টে একটু এই পাতাটা খেয়াল করো। সব পর্বের ক্ষেত্রে কিন্তু সেম, এই পেজটার বেসিক জিনিস হচ্ছে সব পর্বের ক্ষেত্রেই সেম। ফার্স্টে কি থাকে, ফার্স্টে হচ্ছে পর্বের নাম লেখা, তাই না? পাশে কি, পাশে অপর নাম লেখা, এরপর নিচে প্রজাতি সংখ্যা লেখা, আর হচ্ছে বিজ্ঞানীর নাম লেখা, আর হচ্ছে তারপর কি,
সংক্ষিপ্ত পরিচিতি দেয়া, এরপর বৈশিষ্ট্য দেয়া, আর একদম নিচে ছবির নিচে বৈজ্ঞানিক নাম দেয়া, বা একদম এই 9টা পর্ব শেষ হলে আলাদা করে বক্স করে তোমার বই 9টা পর্বে শেষে একটা বক্স দেয়া আছে, সেই বক্সে এই বৈশিষ্ট্যগুলো আবার রিপিট করা, পাশে সুন্দর করে আবার বৈজ্ঞানিক নাম লেখা। বৈজ্ঞানিক নাম কি কি পড়তে হবে একদম লাস্টে বলে দিব। বৈজ্ঞানিক নাম মেইনলি ওই বক্সের গুলা পড়লেই এনাফ, কারণ ওই বক্সের গুলাই হচ্ছে কমন বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নাম হাজার হাজার আছে, হাজার হাজার বৈজ্ঞানিক নাম। তুমি যদি পড়তে পারো সেটা তো খুবই ভালো, ঠিক আছে, পড়তে পারলে সেটা খুবই ভালো, বাট তোমাকে কমন গুলা অবশ্যই পড়তে হবে। আনকমন গুলো তুমি পড়তে পারলে এটা সম্পূর্ণ তোমার উইশ, তুমি যদি চাও বই যতগুলো বৈজ্ঞানিক নাম আছে পড়ে ফেলতে পারো, তুমি মনে রাখতে চাইলে এটাও খুবই ভালো, অবশ্যই তুমি ট্যালেন্ট, বাট কমন গুলা মনে রেখে তারপর বাদ বাকিগুলো মনে রাখো, ঠিক আছে, কারণ কমন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আর আনকমন গুলা তুমি যদি আনকমন জিনিস বা কঠিন জিনিস তুমি যদি নাও পারো, মানে অনেক কঠিন জিনিস যেটা তুমি পারছো না, ওটা আমি আগেও বলেছিলাম যে ওটা চিন্তার কিছু নেই, ওটা 20-30 হাজার স্টুডেন্ট ভুল করবে। বাট কমন জিনিস যেমন পরিফেরার অপর নাম ছিদ্রাল প্রাণী, এটা যদি তুমি ভুল করে আসো, এটা জাস্ট তুমি একাই ভুল করে আসছো। কারণ কি, এটা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তারাও এটা পারে, ভার্সিটি প্রিপারেশন যারা নিয়েছে তারাও এটা পারে, যারা কোনো প্রিপারেশন নেয় না, এই বাসায় বসে আছে সেও এটা পারে। মাঝখান দিয়ে কমন জিনিস তুমি ভুল করে আসছো, আর কমন জিনিস ভুল করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো কি করবা, অবশ্যই অবশ্যই কমন নামগুলো আগে পড়বা। এই গেল বৈজ্ঞানিক নামের কথা, আমি আবার রিপিট করব। এখন আসো সংক্ষিপ্ত পরিচিতি আছে আর পরিফেরার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলা ঝাড়া মুখস্থ করা লাগবে। বৈশিষ্ট্যগুলা কি করতে হবে, ঝাড়া মুখস্থ করতে হবে। আচ্ছা, আর সংক্ষিপ্ত পরিচিতি থেকে 2-1 লাইন পড়তে হবে, কোনটা থেকে কি পড়তে হবে আমি বলে দিব, এবং অবশ্যই পাশে অপর নাম যেটা দেয়া সেটা পড়ে ফেলবা। প্রজাতির সংখ্যা লেস ইম্পর্টেন্ট, বাট রিডিং দিবা আর কি। প্রজাতির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সর্ববৃহৎ প্রজাতি যেটা, সেটা সংখ্যা মনে রাখার চেষ্টা করবা। তারপর হচ্ছে মানুষ মানে করডাটার প্রজাতির সংখ্যা মনে রাখার চেষ্টা করবা, সবচেয়ে ছোট পর্বের প্রজাতির সংখ্যা মনে রাখার ট্রাই করবা, বাদ বাকিগুলো রিডিং দিবা। সংখ্যাতাত্ত্বিক জিনিস এমনিতেই কম মনে থাকে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। আচ্ছা, এখন সংক্ষিপ্ত পরিচিতি থেকে কি পড়তে হবে দেখো, সংক্ষিপ্ত পরিচিতি থেকে অলরেডি তোমাকে পড়াই ফেলছি। পরিফেরার ক্ষেত্রে যে ছিদ্র থাকে, ছিদ্রাল প্রাণী বলা হয়, স্পঞ্জ বলা হয়। এখন চলে আসি বৈশিষ্ট্যে, ঠিক আছে, এখন চলে আসি বৈশিষ্ট্যে। বৈশিষ্ট্য দেখো 8টা বৈশিষ্ট্য লেখা আছে, 8টা বৈশিষ্ট্য আমরা একসাথে একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো, সরি 7টা বৈশিষ্ট্য একসাথে একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো, 8 নাম্বারটা আলাদা করে মনে রাখবো, পরে স্লাইডে লেখা আছে। আর তোমার লাইফের হরর কাহিনী যেটা নিয়ে তুমি কোশ্চিন করতে করতে ভয়ে শেষ হয়ে যাচ্ছ, আসলেই হরর, সেটা হচ্ছে কি, আগে এগুলার ক্লাস দেয়া ছিল না, আগে হচ্ছে পর্বগুলার ক্লাস লেখা ছিল না, জাস্ট করডাটার ক্লাস ছিল, ওটাই পড়তে হতো। বাট এখন কি হয়েছে, এখন সবগুলা পর্বকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে, সেই ক্লাসগুলা এখানে অ্যাড করা হয়েছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা একটু কষ্ট করে কয়েকবার পড়ে পড়ে ক্লাসগুলার নাম আর হচ্ছে ক্লাসগুলার সংখ্যা মনে রাখতে হবে। এটা তুমি যদি পাশাপাশি করে লিখো, যেমন 3-এর পরে লেখা যে পরিফেরা 3, এভাবে নিডারিয়া কত, এভাবে চাত্রপোটা 13, এভাবে যদি তুমি লেখো, তাহলে দেখবা যে 2-3 বার পড়ার পর সংখ্যা দিয়ে তুমি মনে রাখলা, তাহলে তোমার জন্য পড়া একটু ইজি হবে। আর তাছাড়া তুমি নামের মধ্যে মিল খুঁজতে পারো, যেমন হচ্ছে যে অনেকগুলা ক্লাসের ক্ষেত্রে দেখবা নামের মধ্যে মিল আছে, এটা কিছু করার নাই, এটা একদম সম্পূর্ণ নিউ অ্যাড হয়েছে। সো বিগত বছরে এখান থেকে কোনো কোশ্চিন আসে নাই, কারণ এখানে বইয়ে ছিলই না, বাট এটা তোমার বেলাতে যেহেতু নতুন অ্যাড হয়েছে, সো তোমার বেলাতে কোশ্চিন তো থাকতেই পারে, এই জন্য রিস্ক নেওয়া যাবে না, একটু কষ্ট করে হলেও পড়তে হবে। স্পঞ্জ তো এটার ক্ষেত্রে দেখো 3 নাম্বার ক্লাসটা পড়া ইজি, কারণ স্পঞ্জ আছে, আর বাংলা নামগুলো পড়া ইজি, বাংলা নামগুলো পড়া ইজি, কারণ কি বাংলা নাম সবগুলোর মধ্যেই স্পঞ্জ কথাটা আছে। এখন চলে আসি বৈশিষ্ট্যে। পরিফেরার বৈশিষ্ট্য 7টা মনে রাখার জন্য একসাথে আমরা একটা ছন্দ পড়ব। সেটা কি, সেটা হচ্ছে নীল পরী কেন স্বপ্নে আসলো, নীল পরী কেন স্বপ্নে আসলো, নীল পরী কেন স্বপ্নে আসলো। নীলতে কি, নীলতে হচ্ছে নিশ্চল, পরিতে পোরাস, কেনতে কোয়ানোসাইট, স্বপ্নতে স্পঞ্জ, স্পঞ্জিন, স্পঞ্জতে স্পিকিউল, আসলোতে হচ্ছে অস্কুলা। আলাদা করে একটা লার্ভা দশের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা, ঠিক আছে। নীলপরি কেন স্বপ্নে আসলো, তোমার বইয়ের ফার্স্ট মেইন একটা বড় ছন্দ, তোমার বই স্টার্ট হচ্ছে নীলপরি দিয়ে। তো নীলপরি কথাটা মনে রাখো, যারা তারপরে খেয়ে ফেলো যে কোথায় কি, কোথায় নীলপরি লালপরি হ্যান ত্যান মনে রাখতে পারি না এত ছন্দ, তারা দেখো যে পরি কথাটা দিয়ে পরিফেরাও হয়। তো নীলপরি দিয়ে তুমি মনে রাখতে না চাইলে ভাই মনে রাখো যে পরির জন্য পরিফেরা, তো এটা কোনোভাবে অ্যানেডিটার ছন্দ না, এটা অবশ্যই পরি দিয়ে, যেহেতু পরিফেরা তো পরিফেরারই ছন্দ। বই শুরু হচ্ছে কি নীলপরি দিয়ে।
আলিম স্যারের বই একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কলার কোষ থাকে। কলার কোষ কথাটা আলাদা করে মনে রাখবা। সবগুলা ক্লাসের নামই আছে। একজন কোশ্চিন করেছো যে আপু পরিফেরার ক্লাসগুলোর নামগুলো মুখস্থ করতে হবে কিনা। ক্লাসগুলোর নাম মুখস্থ করতে হবে, কারণ বিগত বছর এগুলো না থাকলেও যেহেতু এই বছর অ্যাড হয়েছে কোশ্চিন চলেও আসতে পারে, আর চলে আসলে কিছু করার নাই। আর যে জিজ্ঞেস করেছে আপু এত কিছু মনে রাখবো কিভাবে, তোমার একা মনে রাখতে হবে না, সবারই মনে রাখতে হবে। সো একা একা টেনশন করার কিছু নাই, টেনশন তোমাদের সবার। সবাই বসে বসে ভাবতেছে যে কিভাবে মনে রাখবো। সো একা একা ভয় পাওয়ার কিছু নাই, তোমার একা একা তোমার মাথার উপর বাস ফেলা হয় নাই, সবার মাথার উপরই ফেলা হয়েছে, তাই না? সো এটা চিন্তা করে অন্তত অ্যাটলিস্ট আনন্দিত থাকো যে আমি আমাকে একা পড়তে বলে নাই, আমার সাথে সাথে সবারই পড়তে হচ্ছে। ঠিক আছে, এইটাই মনে করে মনে মনে সান্ত্বনা নাও যে আমার মনে রাখতে কষ্ট হবে, আরেকজনেরও মনে রাখতে কষ্ট হবে, ও ভুলা যাবে তার মানে আমিও ভুলে যাইতে পারি। ঠিক আছে, এইভাবে মনে রেখে সান্ত্বনা নাও যে এইটা আমার জন্য কঠিন, তার মানে আরেকজনের জন্য কঠিন। ঠিক আছে, সো একই সিলেবাস, সেম পরীক্ষা, সবাই সেম সিলেবাসে দিবা। সো মানে কি বলবো, যা প্যারা যা যাবে সবার সেম যাবে, সেইটা মনে করে একটু শান্ত থাকবো। আচ্ছা, পরিফেরার বৈশিষ্ট্যের সাথে সাথে আমাদের পড়া শেষ। এরপর আসি আমরা নিডারিয়ার বৈশিষ্ট্য। নিডারিয়ার ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে নিডারিয়ার সব বৈশিষ্ট্য তোমার অলরেডি পড়া শেষ। কারণ কি, নিডারিয়ার বৈশিষ্ট্য কোথায় পড়ে আসছি? নিডারিয়ার সব বৈশিষ্ট্য আমরা হায়দ্রাতে পড়ে আসছি। নিডারিয়ার সব বৈশিষ্ট্য আমরা হায়দ্রাতে পড়ে আসছি। সংক্ষিপ্ত পরিচিতি থেকে, নিডারিয়াতে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি থেকে 5টা লাইন পড়তে হবে। 5টা লাইন পড়তে হবে, ঠিক আছে? সংক্ষিপ্ত পরিচিতিতে নিডারিয়া থেকে আমাদের 5টা লাইন পড়তে হবে। কি কি দেখো, আন্ডারলাইন করা আছে। থকথকে জেলির মতো জেলিফিশ থাকে। থকথকে জেলির মতো কি থাকে? জেলিফিশ থাকে। যারা নিডারিয়া পর্বের প্রাণীরই মুক্ত সাঁতারু সদস্য। তার মানে জেলিফিশ কোন পর্বের? নিডারিয়া। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠন করে কোন পর্বের প্রাণী? নিডারিয়া। সমুদ্রের ফুল বলা হয় কাকে? নিডারিয়ানকে। তারপর কি, কত প্রজাতির জীব? 25%। আর রেইন ফরেস্ট বলা হয় কাদেরকে? নিডারিয়ানকে। এই 5টা লাইন এক্সট্রা মনে রাখবা, তাহলে দেখবা তোমার নিডারিয়া অলরেডি পড়া শেষ। বৈশিষ্ট্য তোমার সবই পড়া, 3টা আলাদা, 3টা জাস্ট পড়া নাই, সেই 3টা একটু আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, সব পড়া কেন বললাম? দেখো, টিস্যু মাত্রার প্রাণী শুধু সংগঠন মাত্রায় পড়ে আসলা একটু আগে। তারপর ডিপ্লোব্লাস্টিক, তুমি জানোই এটা। তারপর ব্রোঞ্জতন্ত্র পড়লা। তারপর ডিপ্লোব্লাস্টিক, এটা কোথায় পড়েছিলে? এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, হাইডার পড়ার সময়, তাই না? মেসোগ্লিয়া, নেমাটোসিস, সিলেন্টেরনি, একই প্যাচালা। আমি যেমন এক কথা বারবার বলছি, ওই একই কথা বারবার বলা, এগুলো তুমি সবই পড়ে আসছো হাইড্রাতে। সো হাইড্রার সব বৈশিষ্ট্যই কার বৈশিষ্ট্য? হাইড্রার সব বৈশিষ্ট্যই নিডারিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর চলে আসি 6, 7, 8 নাম্বারে। 6, 7, 8-এ দেখো, এটা একটু আলাদা করে মনে রাখবা। পলিপ ও মেডুসা দশা থাকে, আর মেডুসা মুক্ত। আর পলিপ হচ্ছে কি? পলিপটা হচ্ছে স্থবির। মতে মেডুসা, মতে মুক্ত, এভাবে মনে রাখবা। মতে মেডুসা, মতে মুক্ত। 7 নাম্বার লার্ভা দশার নামটা আলাদা করে মনে রাখবা। আর হচ্ছে 8 নাম্বার কি? 8 নাম্বার হচ্ছে 20 প্রজাতির নিডারিয়ান সাধু প্রাণী, বাকি সবাই সামুদ্রিক। কয় প্রজাতির নিডারিয়ান মিঠা প্রাণী? এটা এতবার পড়ায়, তারপরে তোমরা যে আবার 25 দাগায় আসো। 25 দাগায় আসো কিসের জন্য বলো তো? তোমরা এখানে যতবার এই জিনিসটা পড়ায় না কেন, ভুল করে আসো। এই জায়গায় ভুল করবা না, মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। 25 না, 25%, সেটা তো সংক্ষিপ্ত পরিচিতিতে লেখা ছিল। দেখো 25% জীব। আর এখানে কি তোমাকে কোশ্চেন করা হয় কত প্রাণী নিডারিয়ান সাধু প্রাণীর বা মিঠা প্রাণীর? 20 প্রজাতির। তারপরও তোমরা আবার এটা কোশ্চেন দিলে আবার ভুল করে আসবা, আবার সলভ ক্লাসে বললেও একটু পর আবার কমেন্ট করবে আপু কেন 25 না হয়ে 20 হলো। তার মানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো আগে থেকেই বলে দিচ্ছি, এটা 20 প্রজাতি। 25 প্রজাতি ওটা আলাদা। আচ্ছা, তাহলে 6, 7, 8 আলাদা করে পড়বা। নিডারিয়া কত? ফার্স্টে কি ছিল? পরিফেরা 3 পড়লা, এখানে 4। নিডারিয়া পর্বকে 4 শ্রেণীতে ভাগ করা হয়। মনে রাখার ইজি উপায় কি? সবকিছু জোয়া জোয়া জোয়া, ঠিক আছে? সবকিছু লাস্টে দেখো জোয়া জোয়া লেখা আছে। ফার্স্টে তো হাইড্রার সাথে হাইড্রোজোয়াই, তারপরে স্কাইফোজোয়া, তারপরে যে কিউবোজোয়া, অ্যান্থোজোয়া, সব জোয়া, ঠিক আছে? আচ্ছা, আসি নিডারিয়া থেকে। তাহলে কি পড়তে বললাম? নিডারিয়া থেকে কি পড়বা? হাইড্রার সব বৈশিষ্ট্য পড়বা, তাহলেই নিডারিয়া সব বৈশিষ্ট্য পড়া শেষ। আর আলাদা করে কি পড়তে হবে? আলাদা করে সংক্ষিপ্ত পরিচিতি থেকে, জাস্ট এই কয়েকটা লাইন পড়তে হবে। জেলিফিশ কোন পর্বে? সমুদ্রের ফুল বলা হয় কাকে? রেইন ফরেস্ট বলা হয় কাকে? 25% জীব কি? প্ল্যানুলা, আর হচ্ছে পলিপোমেডুসা দশা। এর সাথে সাথে আমাদের 2টা পর্বের বৈশিষ্ট্য পড়া শেষ। চলে আসি প্লাটি হেলমিনথেসে। প্লাটি হেলমিনথেস দেখো, বাম পাশে একটা সুন্দর প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীর ছবি দেয়া, ডান পাশে পাতার ছবি দেয়া। পাতার বৈশিষ্ট্য, যদি পাতা কথাটা মনে রাখো, প্লাটি হেলমিনথেসের সাথে প্লাটি কথাটার সাথে পাতা পাতা কথাটা যায়, তাই না? পাতার সাথে প্লাটি হেলমিনথেসটা অনেকটা হচ্ছে সিমিলার। পাতার সবগুলা পাতার কথা দিয়ে প্লাটি হেলমিনথেসের অনেক কয়টা বৈশিষ্ট্য মনে রাখা যায়। এছাড়াও প্লাটি হেলমিনথেসের পরে ছন্দ দেয়া আছে, সেটা দিয়েও মনে রাখা যায়। আমি তোমাদেরকে 2-3টা
ওয়ে শিখিয়ে দিচ্ছি যে কোনোভাবেই তোমরা মনে রাখতে পারো। একটা হচ্ছে কি পাতা দিয়ে, যারা ছন্দ দিয়ে মনে রাখতে চাচ্ছ না তারা পাতা দিয়ে মনে রাখতে পারো। যেমন পাতা কি, পাতা উপরে নিচে চারটা, তাই না? প্লাটিহেলমিনথেসও উপরে নিচে চারটা। পাতায় কিউটিকল থাকে, প্লাটিহেলমিনথেসও কি থাকে? কিউটিকল থাকে। পাতায় প্যারেনকাইমা কোষ থাকে, সবাই পড়ে আসছি আমরা বোটানিতে। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেসেও প্যারেনকাইম বা মেসেনকাইম কোষ থাকে, এটা লেখা আছে। পাতায় কি থাকে? পাতায় একটা বোটা থাকে, তাই না? এটা বোটাকে যদি আমরা চোষকের সাথে তুলনা করি তাহলে দেখো, চোষকের সাথে তুলনা করি তাহলে দেখো প্লাটিহেলমিনথেস পর্বে চোষক থাকে। পাতায় যেমন বোটা থাকে, প্লাটিহেলমিনথেসে চোষক থাকে। আচ্ছা, তাহলে আবার রিপিট করে দেখো, পাতা উপরে নিচে চ্যাপ্টা, প্লাটিহেলমিনথেসও উপরে নিচে চ্যাপ্টা। পাতা দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্লাটিহেলমিনথেসও দ্বিপার্শ্বীয় প্রতিসম। পাতায় কিউটিকল থাকে, প্যারেনকাইমা থাকে, প্লাটিহেলমিনথেসও সেম। আরো একটা ইম্পর্টেন্ট লাইন মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে বিগত বছরের কোশ্চিন আসে, বারবার কোশ্চিন আসে সবসময়ই। সেটা মনে রাখার জন্য আমরা একটা সুন্দর ছবি দেখবো। ছবিটা কিসের? ক্যাম্প ফায়ারিং বা বন ফায়ারিং এর। যাদের ঘুরতে পছন্দ বা ঘুরতে ইচ্ছা করে বা মুভিতে দেখো বা বাংলা সিনেমাতে দেখো, যেখানেই দেখো পাহাড় পর্বতে সবাই যায় বা কোথাও দেখা গেছে যে বন জঙ্গলে যে আটকায় যায়, এরকম সিন সবাই দেখে আসছো, তাই না? সেখানে কি হয়, আশেপাশে ওখানে সবাই আগুনের সাইডে বসে থেকে গল্প করে। এখানেও একটা কিসের ছবি দেয়া? ক্যাম্প ফায়ারিং এর ছবি, সবাই বসে থেকে গল্প করছে। তুমি এখন নিশ্চয়ই ওখানে আগুন জ্বালাইতে নিশ্চয়ই তুমি ঢাকা থেকে বা তোমার শহর থেকে নিশ্চয়ই তুমি কি বলে যে গাছের ডাল এগুলো নিশ্চয়ই তুমি বয়ে নিয়ে যাবা না। তাহলে তুমি কি করবা? ওখানকারই যা পাতা আছে, খড়কুটা আছে, তারপর হচ্ছে ছোট ছোট খড়কুটা পাতা যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি একসাথে মাঝখানে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করবা, তাই না? পাহাড় পর্বত যেখানে ক্যাম্পিং করে থাকতে হয়, এরকম একটা ড্রিম আমরা সবাই দেখি যে আমরা সুন্দর মতো পাহাড়ে যেয়ে আমরা হচ্ছে এখানে ক্যাম্পিং করে থাকবো, আগুন জ্বালাবো পাতা দিয়ে। তাহলে পাতা দিয়ে কি বের হচ্ছে? পাতাতে দিয়ে আগুন জ্বালাচ্ছি, তাহলে পাতা থেকে কি বের হচ্ছে? শিখা বের হচ্ছে। তাহলে শিখা কোষ কার বৈশিষ্ট্য? শিখা কোষ হচ্ছে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। সুন্দর একটা ঘোরার জিনিস কল্পনা করে তাহলে আমরা মেডিকেল পরীক্ষার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে পারি। এটাকে লাইফে কি হিসেবে নাও? মোটিভেশন হিসেবে নাও। মেডিকেলে চান্স পাইলে সবাই ঘুরতে যাবা, এই জন্য কি করতে হবে? এখন বেশি বেশি করে পড়া লাগবে, পর্বগুলোর বৈশিষ্ট্য মাথার মধ্যে ঢুকানো লাগবে, তাহলে তুমি চান্স পাবা, চান্স পাইলে তুমি অনেক ঘুরতে পারো। আচ্ছা, দেখো এই যে মেইন বই চলে আসি। মেইন বই কি আছে? প্লাটিহেলমিনথেসের অপর নাম কি? চ্যাপ্টার কৃমি, অবশ্যই অপর নাম পড়ে ফেলবা। সরলতম প্রথম ত্রিস্তরী প্রাণী, প্রথম ত্রিস্তরী প্রাণী হবে। আগেরটা তো দ্বিস্তরী ছিল, তাই না? নিডারিয়া দ্বিস্তরী ছিল, তাহলে এটা তো বলা লাগে না যেটা প্রথম ত্রিস্তরী, তুমি জানোই, অলরেডি পড়ে ফেলেছো। সরলতম অবশ্যই ফার্স্ট যেটা, সে সবসময় সহজ সরলই হয়, আর একদম যত পিছনের দিকে যাবে তত হচ্ছে জটিল। আচ্ছা, এরপর কি হবে? এরপর হচ্ছে টিস্যু অঙ্গমাত্রা, সংগঠন মাত্রা পড়ে আসছো। তারপর কি পর্ব? প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো দেখো পাতা দিয়ে বলে রেখেছিলাম। 7 নাম্বারটা বোল্ট করা, 7 নাম্বারটা হচ্ছে বোল্ট করা। এরপর এখান থেকে কি হবে? বৈজ্ঞানিক নাম পড়তে হবে। শুকরের ফিতাকৃমি আর ভেড়ার যকৃৎ কৃমি। হ্যাঁ, বৈজ্ঞানিক নাম চেঞ্জ করে দিয়েছে, অনেকে বলেছিল, তাই না? বাট বৈজ্ঞানিক নাম তোমাকে দুইটা আলাদা করে একটু মনে রাখার চেষ্টা করবা। এটাও মনে রাখবা, কারণ বক্সে আবার যকৃৎ কৃমির নাম ওই আগেরটাই দেয়া। সো বৈজ্ঞানিক নাম হচ্ছে ফার্স্ট এডটা আর 3 নাম্বারটা দাগাও। ফার্স্ট এডটা আর 3 নাম্বারটা হচ্ছে দাগাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করবা? 1 নাম্বারটা আর 3 নাম্বার বৈজ্ঞানিক নামটা একটু আলাদা করে পড়ে ফেলবা। আর বক্সে তো আবার ভেড়া যকৃৎ কৃমির নাম আগেরটাই দেয়া আছে, সো আগেরটাও পড়তে হবে, এটাও একটু আলাদা করে মনে রাখতে হবে। চলে আসি প্লাটিহেলমিনথেসে। যাদের পাতাতে যারা মনে রাখতে চাচ্ছ না, ছন্দ দিয়ে মনে রাখতে চাচ্ছ, তাদের জন্য দেখো ছন্দ আছে। শিখা আপা চোর, আমি তোমাকে জাস্ট 2-3টা ওয়ে শিখাই দিচ্ছি, তুমি কোনটা দিয়ে মনে রাখবা। তুমি যদি এমনিতেও মনে রাখতে পারো সেটা তো তোমার ব্যাপার। জাস্ট আমি তোমাকে কি করতে পারি? আমি তোমাকে রাস্তা দেখাই দিতে পারি, হাঁটতে তোমাকেই হবে, তাই না? আমি তোমাকে জাস্ট ওয়ে শিখাই দিব, তুমি কোনটা দিয়ে মনে রাখবা এটা তোমার ইচ্ছা। শিখা আপা চোর দিয়েও মনে রাখতে পারো, এইভাবেও মনে রাখা যায়। শিখা দিয়ে কি? শিখা দিয়ে হচ্ছে শিখা কোষ, আতে অ্যাসিলোমেট, পাতে প্যারেনকাইমা, চড়তে হচ্ছে চোষক। কারণ আমি শিখা থাকলে এক্সট্রিমলি সরি, এটা মনে রাখার জন্য। আচ্ছা, আলিম স্যারের বইয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে শামুক, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা শামুক জ্বর করে, যেটা মেডিকেল টার্ম হচ্ছে সিস্টোসোমিয়াসিস। আলিম স্যারের বই লেখা আছে শামুক জ্বর বা সিস্টোসোমিয়াসিস করে, শামুক জ্বর বা সিস্টোসোমিয়াসিস করে। সাথে সাথে আমাদের কি প্লাটিহেলমিনথেস পড়া শেষ। এরপর আমরা চলে আসি নেমাটোডা। নেমাটোডা থেকে 3টা ইম্পর্টেন্ট লাইন পড়তে হয়। নেমাটোডা থেকে আমাদেরকে 3টা ইম্পর্টেন্ট লাইন পড়তে হবে। অবশ্যই অবশ্যই অপর নাম পড়ে ফেলবা সুন্দর করে। নেমাটোডা সব বৈশিষ্ট্য একটা ছন্দের সাহায্যে মনে রাখা যায়, সেখানে আমরা পরে আসছি। সুন্দর একটা কিউট ছন্দ আছে। তার আগে আমরা দেখি 3টা কি দিয়ে মনে রাখা যাচ্ছে। এখানে সুতাকৃমি, গোলকৃমি, তুমি পড়েই ফেলবা। এটা সিডোসিলোমেট, তুমি অলরেডি জানো।
4, 5, 7 নাম্বার থেকে কোশ্চেন চলে আসে। 4, 5, 7টা একটু আলাদা করে ইম্পর্টেন্স দিয়ে মনে রাখো, যে সেটা কি, এদের পৌষ্টিক নালী হচ্ছে সোজা ও শাখাবিহীন, এটা তো আলাদা করে পড়বা। নলের ভেতর নল, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন চলে আসে যে নলের ভেতর নল দেখা যায় কোন পর্বের প্রাণীতে, নলের ভেতর নলের মতো গঠন দেখা যায় কোন পর্বের প্রাণীতে। শামুক জ্বর হচ্ছে একটা অসুখের নাম, একজন কমেন্ট করেছে শামুক জ্বর কি, ডিজিজ কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা দেখো, নলের ভেতর নল গঠন দেখা যায় কোন পর্বের প্রাণীতে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেমাটোডার। মুখচিত্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দেখা যায় তাহলে কোন পর্বের প্রাণীতে, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দেখা যায় হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীতে। যৌন দ্বিরূপতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে, যৌন দ্বিরূপতা দেখা যায় হচ্ছে, যৌন দ্বিরূপতা দেখা যায় হচ্ছে কি, যৌন দ্বিরূপতা দেখা যায় হচ্ছে কোন পর্বের প্রাণীতে, নেমাটোডা পর্বের প্রাণীতে। তাহলে এই তিনটা আলাদা করে মনে রাখবা। তারপর আমাদের এখান থেকে কি পড়তে হবে, তিনটা বৈজ্ঞানিক নাম পড়তে হবে, চোখ কৃমি বা লোয়া, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস বা গোল্ড কৃমি বা কেঁচো কৃমি, ও চেরিয়া ব্যানক্রফটি বা গোট রোগের কৃমি, ঠিক আছে। তাহলে তোমাকে কোশ্চেন চলে আসতে পারে যে এই নিচের এই প্রাণীটা কোন পর্বের, নিচের এই প্রাণীটা কোন পর্বের। তাহলে কি পড়বা, 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বারটা একটু পড়বা। 1 নাম্বার, তারপর হচ্ছে কি 2 নাম্বার আর 4 নাম্বারটা পড়বা। আর এটাকে দুইটা শ্রেণীতে ভাগ করা আছে, দুইটা শ্রেণীতে ভাগ করা আছে, এভাবে পড়বা। নেমাটোডাকে দুইটা শ্রেণীতে ভাগ করা আছে, কি কি, টিয়া রিয়া, 2 বোন, ঠিক আছে। দেখো লাস্টে লেখা, অ্যাকচুয়ালি টি হয়, তোমাদের মনে রাখার সুবিধার্থে বললাম, টিয়া রিয়া 2 বোন। নেমাটোডা তাহলে কয় বোন, নেমাটোডা হচ্ছে 2 বোন, টিয়া রিয়া। এই যে দেখো লাস্ট তিনটা খেয়াল করো, গোলকৃমি টিয়া আর এই হতেছে রিয়া। অ্যাকচুয়ালি কিন্তু উচ্চারণ এটা না, আমি কিন্তু তোমাদের মাথায় ঢুকানোর জন্য, পড়ানোর জন্য এটা বললাম, ঠিক আছে। আচ্ছা বৈজ্ঞানিক নাম তিনটা দেখলাম, তাহলে আমাদের নেমাটোডা পড়া শেষ। নেমাটোডার জন্য একটা কিউট ছন্দ আছে, সেটা কি, নেমাটোডার অপর নাম পড়বা, গোলকৃমি বা সুতাকৃমি। ইলা দেখতে সুন্দর ও কিউট, কারো নাম যদি ইলা থাকে, কারো ফ্রেন্ডের নাম যদি ইলা থাকে, সেটা দিয়ে মনে রাখা ইজি হয়। ইলা দেখতে সুন্দর ও কিউট, তাহলে ইলা কি, ইলা দিয়ে কি, ইলাস্টিন, দেখতে হচ্ছে যৌন দ্বিরূপতা থাকে, সুন্দর হচ্ছে সিরোসিলোমেট অখণ্ডায়িত, আর কিউটতে কি, কিউটিকল। কিউটিকল আমরা এর আগে কোথায় পড়ে আসছিলাম, এর আগে পড়ে আসছিলাম হচ্ছে প্লাটিহেলমিনথেসে। তোমাদেরকে নিউ বইয়ে যা যা কিছু অ্যাড হয়েছে পিডিএফ দিয়ে দেওয়া হবে, নিউ এডিশনের সব ইনফরমেশন তোমাদেরকে পিডিএফ এ দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা সব ক্লাসগুলা। তারপর হচ্ছে যা যা অ্যাড হয়েছে, ওই যে ক্লিভেজ, তারপর হচ্ছে যেটা পড়ালাম ছিল, সব একদম পিডিএফ করে দিয়ে দেয় নিউ বইয়ের সব ইনফরমেশন, সব চ্যাপ্টারের, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি লেখা, ইলা দেখতে সুন্দর ও কিউট, এটা দিয়ে তোমরা নেমাটোডার বৈশিষ্ট্য একসাথে পড়ে ফেলতে পারো। কিউটিকল তাহলে কোথায় পড়লাম, প্লাটিহেলমিনথেসেও পড়লাম, আবার কিউটিকল কোথায় পড়লাম, নেমাটোডার ক্ষেত্রেও পড়লাম। আরো একটা জায়গায় যে আমরা পরে কিউটিকল পাবো, সেটা হচ্ছে কি অ্যানিলিডাতেও আমরা কিউটিকল পাবো। তার মানে কৃমি ও কৃমি জাতীয় পর্বগুলাতে, কৃমি ও কৃমি জাতীয় পর্বগুলাতে আমরা কি পাচ্ছি, কিউটিকল পাচ্ছি। কৃমি ও কৃমি জাতীয় পর্বগুলাতে আমরা কিউটিকল পাচ্ছি, যেমন কি চ্যাপ্টা কৃমি প্লাটিহেলমিনথেস, গোল কৃমি হচ্ছে নেমাটোডা, আর হচ্ছে অ্যানিলিডা কৃমি জাতীয় মানে জোকার কি সেটা। সাথে সাথে আমরা চলে আসি, এরপর আমরা 4টা পর্ব আমাদের পড়া শেষ, পঞ্চমে চলে আসি, সেটা হচ্ছে মলাস্কা। এই যে চলে আসছে আমার কম্বোজ প্রাণী, যেটা আমি পুরো অধ্যায় খুঁজেও আমার টাইমে পাই নাই, মানে আমি খেয়াল করি নাই আর কি, ছিল তো বইয়ের মধ্যে, এরকমই হয়। মেইন পরীক্ষায় বই থেকেই তোমার কোশ্চিন আসবে, তারপর হচ্ছে তুমি মানে মেইন পরীক্ষায় বই থেকেই কোশ্চিন আসে, দেখবা যে তুমি এক ব্র্যাকেটে বা ছোটখাটো একটা জিনিস তথ্য উপরে বলা ছিল, ওটা হচ্ছে খুঁজে পাইনি, পুরো অধ্যায় পড়েছি ওটা দেখি না, এই জন্য বারবার করে এক কথা বলছি, যাতে তোমার শুনে একটু মনে হয় যে কথাটা হচ্ছে পড়ছিলাম কোথাও একটা। মলাস্কার অপর নাম করবা তাহলে, মলাস্কা প্রাণী জগতের কি দ্বিতীয় বৃহত্তম পর্ব, এই লাইনটা ইম্পর্টেন্ট তাই না। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা, মলাস্কা। সর্ববৃহত্তম পর্ব কোনটা, সর্ববৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। মলাস্কা থেকে কি পড়তে হবে, মলাস্কা থেকে মলাস্কার সবগুলা বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে, মলাস্কা থেকে মলাস্কার সবগুলা বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে। মলাস্কার মজার ব্যাপার কি দেখো, এখানে লেখা আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট ইংরেজিতে লেখা আছে যে মলাস্কা এত ইম্পর্টেন্ট যে সচ্ছল ব্যক্তিরা সংগ্রহ করতো। মলাস্কা হচ্ছে তোমার চেনা ওই যে ঝিনুক শামুক, যাকে হচ্ছে তুমি যে সমুদ্রের তীর থেকে কুড়াও, সেগুলাই হচ্ছে কি, সেগুলো হচ্ছে মলাস্কা। এই যে সেপিওলনিবো, এগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, এগুলো সচ্ছল ব্যক্তিরা খোলক হিসেবে সংগ্রহ করতো। মলাস্কা থেকে সবগুলা বৈশিষ্ট্যই পড়ে ফেলবা। এটা মনে রাখার জন্য আমরা কি করবো, মেন্টাল হিমো রেডিয়েশনে, মেন্টাল হিমো রেডিয়েশনে আমরা মনে রাখবো, পরে আমি স্লাইডে লিখে রেখেছি, এখান থেকে পড়ো। আচ্ছা এখান থেকে দেখো, এখানে দেখো 9 নাম্বারটা একটু খেয়াল করো, 9 নাম্বারটা কি, 9 নাম্বারটা হচ্ছে লেখা আছে কি, অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, এটা একটু আলাদা করে পড়বা।
যে অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এর আগের 4টা পর্বের প্রাণীতে কোথাও কিন্তু সংবহন তন্ত্রের কথা লেখা ছিল না। আর কি থাকে? হৃদযন্ত্র, রক্তনালী, হিমোসিল। হিমোসিল থাকে মানেই হচ্ছে তোমার অর্ধমুক্ত সংবহন তন্ত্র হবে, কারণ হিমোসিল রক্তের পরিবর্তে অনেক সময় থাকে, তাই না? রক্ত সংবহন তন্ত্রের মতো কাজ করে। আমাদের মানুষের তো বদ্ধ সংবহন তন্ত্র, এর জন্য হিমোসিল নাই। হিমোসিল আরেকটা তুমি কোথায় পড়বা? আরেকটা পড়বা হচ্ছে যে ঘাসফড়িং, আর্থ্রোপোডার ক্ষেত্রে পড়বা। আচ্ছা, অর্ধমুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, ক্লাসগুলো পড়ে ফেলবা। আসি আবার মেন্টাল হিমোরেডিয়েশনেতে। মলাস্কার বৈশিষ্ট্যগুলো আমরা একসাথে করে মনে রাখতে পারি কোন ছন্দ দিয়ে? সেটা হচ্ছে মেন্টাল হিমোরেডিয়েশনে। মলাস্কার ক্ষেত্রে তাহলে মেন্টাল দিয়ে কি? মেন্টাল দিয়ে হচ্ছে ম্যান্টল। হিমোতে কি? হিমোতে হচ্ছে হিমোসিল, হিমোসায়ানিন। রেডিওতে হচ্ছে রেডুলা বা রেতিজিবা, রেডুলা বা রেতিজিবা। তাহলে আমাদের মলাস্কার বৈশিষ্ট্যগুলা পড়া হয়ে গেল। আমরা চলে যাব কোন পর্বে? চলে যাব আমরা অ্যানিলিডা বা অঙ্গুরিমালে। অ্যানিলিডার একটা সুন্দর অপর নাম আছে, সেটা হচ্ছে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল মানে কি? অঙ্গুরিমাল মানে হচ্ছে আংটি। আঙ্গুলে যেটা পড়ে সেটাকেই বলে হচ্ছে অঙ্গুরিমাল, আংটির মতো, তাই না? এখন তাহলে এখান থেকে কি পড়তে হবে? দেখো, সংক্ষিপ্ত পরিচিতিতে একটা লাইন লেখা আছে, কেঁচো ও যোগ জাতীয় সদস্যরা, সাধু প্রাণী বা স্থলজ সামথিং, তার মানে কেঁচো যোগ জাতীয় সদস্যরা কিসের? কেঁচো যোগ জাতীয় সদস্যরা হচ্ছে, কেঁচো যোগ জাতীয় সদস্যরা হচ্ছে অ্যানিলিডা পর্বে। এখানে দেখো, যেহেতু আংটির মতো সবকিছু তো তুমি ঝাড়া মুখস্থ, সব তো আবার ঝাড়া মুখস্থ করবা না, কিছু কিছু জিনিস তুমি বুঝেও করবা, তাই না? যেমন এখানে দেখো কি, কে তুমি যদি জাস্ট একটু নামটা চিন্তা করো যে অ্যানিলিডার অপর নাম হচ্ছে, অ্যানিলিডার অপর নাম হচ্ছে অঙ্গুরিমাল, তাই না? অঙ্গুরিমাল যদি জাস্ট তুমি একটু চিন্তা করো, তাহলে তুমি বুঝবা আংটির মতো তার মানে কি? অনেকগুলো আংটি পরপর পরপর সাজিয়ে, তারপর হচ্ছে অনেকগুলো আংটি পরপর পরপর সাজিয়ে অ্যানিলিডা পর্বে প্রাণীটা, তার মানে অবশ্যই প্রকৃত খণ্ডকায়ন থাকবে। অনেকগুলো খণ্ড, তার মানে অবশ্যই কি থাকবে? প্রকৃত খণ্ডকায়ন থাকবে। চলনাঙ্গটা পড়ে ফেলবা, সিটি বা প্যারাপোডিয়া। এরপর কি? এরপর থেকে এখানে যা যা লাইন দাগাই দেয় সবগুলাই ইম্পর্টেন্ট, আমরা পবন কথাটা দিয়ে মনে রাখতে পারি। পবন কথাটা দিয়ে মনে রাখতে পারি, পরের স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। পবন কথাটা দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, এখান থেকে ক্লাসগুলা পড়বা। বৈজ্ঞানিক নামে যে একটা, এটা বক্সেও পাবা, বক্স থেকে আমি তোমাদেরকে বলে দিব, বক্স থেকেই বলে দেবো। দেখো, পবন দিয়ে তাহলে আমরা কি করতে পারি? অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলো কি দিয়ে মনে রাখবো? পবন দিয়ে আলাদা করে জাস্ট একটা মনে রাখবা, সেটা হচ্ছে কি লার্ভা দশার নামটা। ট্রোকোফোর লার্ভা থাকে। আর এই যে দেখো চিত্রটা খেয়াল করো, খণ্ড খণ্ড খণ্ড, তার মানে প্রকৃত খণ্ডকায়ন বুঝতেই পারতেছো। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, রেচনাঙ্গ কি? নেফ্রিডিয়া। আর প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ কি ছিল? প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ কি ছিল? শিকাকোষ। ভুল বললে পিটানি দিব, অনেকবার বলছি তাই না? শিকাকোষ, তো এটা ভুল করবা না। আর নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডার রেচনাঙ্গ, দুইটার মধ্যে প্যাচ বাঁধা বা না। আচ্ছা, প্রকৃত খণ্ডকান থেকে বদ্ধ সংবহন তন্ত্র। ট্রোকোফোর হচ্ছে লার্ভা দশার নাম, ওর বাচ্চার নাম ট্রোকোফোর, মানে বাচ্চা দশার নাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, মলাস্কাতে কি পড়ে আসলা? রক্ত সংবহন তন্ত্র মলাস্কাতে কেমন ছিল? অর্ধমুক্ত। আর অ্যানিলিডাতে কি? বদ্ধ। রক্ত সংবহন তন্ত্রগুলো একসাথে করে পড়লে মনে থাকে। চলে আসি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা তোমাদের জন্য পড়া ইজি, কারণ অলরেডি ঘাসফড়িং এ পড়ে আসছো। এজন্য ঘাসফড়িং এর যা বৈশিষ্ট্য সব আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। অপর নাম পড়ে ফেলবা, সন্ধিপতি প্রাণী। সংক্ষিপ্ত পরিচিতি থেকে কি পড়বা? প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। বৈশিষ্ট্য আসো, দেখো বৈশিষ্ট্য সব তোমার পড়া শেষ। এই ট্যাগমাঠা, পুঞ্জাক্ষীর, হিমোসিল, মুখপাঙ্গ, উন্মুক্ত, মাল্টিজিয়ান নালিকা সব তুমি কোথায় পড়ে আসছো? সব তুমি পড়ে আসছো হচ্ছে ঘাসফড়িং। আর ঘাসফড়িং এর সব বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য? আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। তাহলে তোমার জন্য হাইড্রা আর ঘাসফড়িং অশান্তি করে দিয়ে হলেও দুইটা পর্বের বৈশিষ্ট্য সহজে মনে রাখাই দিছে, তাই না? একটা হচ্ছে হাইড্রার বৈশিষ্ট্য পড়া হয়ে গেলেই, হাইড্রার বৈশিষ্ট্য পড়া হয়ে গেলেই তোমার হচ্ছে সব নিডারিয়া বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। আর ঘাসফড়িং এর সব বৈশিষ্ট্য, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য আলাদা করে জাস্ট এটা তোমাকে এই যে রক্ত সংবহন তন্ত্র, এটার উন্মুক্ত লেখা আছে। তাহলে মলাস্কাতে কি পড়লাম? অর্ধমুক্ত, অ্যানিলিডাতে বদ্ধ, আর্থ্রোপোডাতে হচ্ছে উন্মুক্ত। আবার যখন তুমি একাইনোডার্মাটা পড়বা, একাইনোডার্মাটাতে কি হবে? একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখবা একাইনোডার্মাটাতে হচ্ছে আবার থাকবেই না, রক্ত সংবহন তন্ত্রই থাকে না, অতি রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, হিমাল পেনিমাল থাকে। আচ্ছা, একে 13টা ক্লাসে ভাগ করা হয়। এখানে যে উল্লেখযোগ্য কয়েকটা ক্লাস দেওয়া হয়, যেমন ইনসেক্টা, অ্যারাকনিডা, এগুলো নামগুলো একটু পড়তে হবে, পাশে ব্র্যাকেটের নামগুলোও পড়ে ফেলবা। চলে আসি একাইনোডার্মাটাতে। একাইনোডার্মাটার অপর নাম কি? কন্টকত্বক প্রাণী।
একাইনোডার্মাটার অপর নাম কি? কণ্টকত্বক প্রাণী। একাইনোডার্মাটা সবাই সামুদ্রিক। একাইনোডার্মাটা সবাই সামুদ্রিক কথাটা বলার উদ্দেশ্য হলো তোমরা একটা ইনফরমেশনের সাথে প্যাচ লাগাও। তোমরা নিডারিয়ার সাথে একাইনোডার্মাটা প্যাচ লাগাই ফেলো। নিডারিয়াতে কি লেখা ছিল? নিডারিয়াতে লেখা ছিল যে 20 প্রজাতির হচ্ছে মিঠা পানির, বাদ বাকি সবাই সামুদ্রিক। বাট সরি, 20 প্রজাতির হচ্ছে মিঠা পানির, বাদ বাকি সবাই সামুদ্রিক। বাট একাইনোডার্মাটার ক্ষেত্রে কি এরা সবাই সামুদ্রিক। প কথাটা দিয়ে আমরা একাইনোডার্মাটার সব বৈশিষ্ট্য করে ফেলতে পারি। পতে পেডিসিলারি, পঞ্চরীয় প্রতিসম, বাট লার্ভা দশায় কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। আবার প লার্ভা, তোমাকে জিজ্ঞেস করছে লার্ভা দশায় কি, তুমি মনের খুশিতে যে তাকাই দিছো পঞ্চরীয় প্রতিসম, সেটা না। লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। পূর্ণাঙ্গ দশায় পঞ্চরীয় প্রতিসম। তারপর পতে পানি। কেন পানি? পানি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এরা সবাই সামুদ্রিক, মানে সবাই পানিতে থাকে। চলে আসি একাইনোডার্মাটায়। একাইনোডার্মাটায় যে মেইন বই থেকে দেখো ফার্স্টেই সমুদ্র তারার কথা লেখা আছে। তার মানে সমুদ্র তারা কোন পর্বের? সমুদ্র তারা কোন পর্বের? সমুদ্র তারা হচ্ছে একাইনোডার্মাটার। এই যে আবার আরেকজন কমেন্ট করছে 25%। এই যে আবার 25%, সে তো প্রবাল প্রাচীর গঠন করে। বাট কত প্রজাতির মিঠা পানির? 20 প্রজাতির মিঠা পানি। হ্যাঁ, ভুল করবা না, এই জায়গাটায় দুইটা অপশনের মধ্যে প্যাচ বাঁধাবো না, একটু খেয়াল করে পড়বা যে 25% জীব প্রবাল প্রাচীর গঠন করে। বাট কত প্রজাতির নিডারিয়ান স্বাদু প্রাণীর? 20 প্রজাতির স্বাদু প্রাণী, ঠিক আছে। 25 আর 20 এর মধ্যে কনফিউজ হবা না, একটু খেয়াল করে পড়বা। 8 নাম্বার যে পয়েন্টটা তোমাদের নিডারিয়া, সেখানে 20 কথাটা লেখা, এই জায়গায় ভুল করবা না। ভুল যাতে না করে জন্য বারবার বলে দিচ্ছি। আচ্ছা, আসি পর্বের বৈশিষ্ট্যে চলে আসি। পূর্ণাঙ্গ প্রাণী, পঞ্চঅরীয় প্রতিসম। আর দেহ কি? কণ্টকময়। দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। এই যে দেখো রক্ত সংবহনতন্ত্র কি? অনুপস্থিত। হিমাল পেরিহিমাল তন্ত্র থাকে। হিমাল পেরিহিমাল তন্ত্র কি? এরা জাস্ট রক্ত সংবহনতন্ত্রের মতোই সেম কাজ করে, অক্সিজেন হ্যানত্যান পরিবহন, খাদ্য শোষণ পরিবর্তন এগুলোই করে, বাট এরা রক্ত সংবহনতন্ত্র না। তাহলে ফার্স্ট থেকে সিরিয়ালি দেখো কি পড়লা। 1 থেকে 4 নাম্বার কি? 1 থেকে 4 নাম্বারে কোনো রক্ত সংবহনতন্ত্রের কথা ছিল না। 5 নাম্বার মলাস্কা। মলাস্কাতে কি ছিল? অর্ধমুক্ত। 6 কি ছিল? অ্যানেলিডা। অ্যানেলিডাতে ছিল হচ্ছে আমাদের বদ্ধ। তারপর কি ছিল? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাতে ছিল মুক্ত। একাইনোডার্মাটাতে কি? একাইনোডার্মাটাতে নাই রক্ত সংবহনতন্ত্র, হিমালয় পেরিহিমাল তন্ত্র। আর 9 হচ্ছে আমরা। আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে আবার যে বদ্ধ। পড়বা সবগুলা, লাস্টে দেখবা DEA কথাটা লেখা। একাইনোডার্মাটা সবগুলা লাস্টে কি? DEA কথাটা লেখা সবগুলা ক্লাসে। এটা রিডিং পড়বা। অবশ্যই 1 বার 2 বার পড়ে মনে থাকবে না, তুমি 4-5 বার রিডিং দিলে তারপরে তোমার মনে থাকবে। চলে আসি দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোনের কথা দেখো, এখানে কি? এখানে সবগুলা কৃমির নাম একসাথে করে পড়ে ফেলবো। একসাথে সবগুলা কৃমির কিছু কমন বৈশিষ্ট্য আছে। চ্যাপ্টা কৃমি কি? চ্যাপ্টা কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর সুতা কৃমি বা গোল কৃমি কি? সেটা হচ্ছে নেমাটোডা, তাই না? নেমাটোডা আর প্লাটিহেলমিনথেসের মধ্যে 2-3টা জিনিস মিল আছে। সেই মিলগুলা মনে রাখার জন্য আমরা কি করব? দীপিকা পাড়ুকোন। কারণ দীপিকা পাড়ুকোনকে অনেকের ফেভারিট নায়িকা, সে হচ্ছে ফর্সা, লম্বা, চিকন। কৃমিগুলাও কি? কৃমিগুলাও ফর্সা, লম্বা, চিকন। এজন্য নো ডিসরেসপেক্ট, জাস্ট মনে রাখার সুবিধার্থে আমরা দীপিকা পাড়ুকোনের নামটা নিলাম। দীপিকা পাড়ুকোন ফর্সা, লম্বা, চিকন। কৃমিও ফর্সা, লম্বা, চিকন। সো দিয়ে কি? দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসম। পতে হচ্ছে পরজীবী, কতে হচ্ছে কিউটিকল। আচ্ছা, তাহলে বেশিরভাগ সবগুলা কৃমি কি? প্লাটিহেলমিনথেস বলো, নেমাটোডা বলো, সবগুলা কৃমি কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে সমান 2 ভাগে ভাগ করা যায়। পতে কি? বেশিরভাগে পরজীবী, কিছু কিছু মুক্তজীবীও থাকে। কতে হচ্ছে কিউটিকল। প্লাটিহেলমিনথেসেও কিউটিকল থাকে। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার নেমাটোডা, সেখানেও কিউটিকল থাকে। আবার অ্যানেলিডাতেও কিউটিকল থাকে। তাহলে আমাদের সব এক পলকে নন করডাটা শেষ। করডাটার বৈশিষ্ট্য ছাড়া মুখস্থ করা লাগবে। করডাটার সব 9টা বৈশিষ্ট্য দেওয়া আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ আমরা হচ্ছি কর্ডেট। সো করডাটা সব বৈশিষ্ট্য ছাড়া মুখস্থ করতে হবে। এখন কোথায় নটোকট থাকে, কোথায় হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, এটা তোমাকে বলেছিলামই। পিঠে নটোকট থাকবে, তাই না? কারণ নটোকট কিসে পরিণত হয়? মেরুদণ্ডে পরিণত হয়। মেরুদণ্ড পিঠে থাকে, তোমার পেটে মেরুদণ্ড নাই, তাই না? তাহলে তুমি এটা ভুল করো কেন? এটা তো পৃষ্ঠীয় হবে, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, নাকি তোমার ডান পাশে বাম পাশে? বলো, তোমাদের সবার পিঠের মাঝখান বরাবর মেরুদণ্ড না, তাহলে নটোকট কোথায় থাকবে? নটোকট অবশ্যই পৃষ্ঠ মধ্যরেখা বরাবর থাকবে। নটোকট পৃষ্ঠ মধ্যরেখা বরাবর থাকবে। আর স্নায়ুরজ্জু কোথায় থাকবে? স্নায়ুরজ্জু পিঠেই থাকবে, পৃষ্ঠীয় এবং ফাঁপা। কারণ স্নায়ুরজ্জুটা কি? স্নায়ুরজ্জুটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে নার্ভাস সিস্টেম, যেটা সেটাই হচ্ছে স্নায়ুরজ্জু, যেটা মেরুদণ্ডের মাঝখান দিয়ে যায়, যাতে প্রোটেক্টেড থাকে, যাতে মেরুদণ্ডের মাঝখান দিয়ে যাবে, যাতে হচ্ছে প্রোটেক্টেড থাকে। সো অবশ্যই সেটাও পৃষ্ঠীয় হবে। সো নটোকর্ড পিঠে থাকবে, স্নায়ুরজ্জুও পিঠেই থাকবে।
চলে আসি করডাটার বৈশিষ্ট্যে। করডাটার প্রথম 3টা বৈশিষ্ট্য আমি মনে রাখতাম ফানুস কথাটা দিয়ে। ফানুস কথাটা দিয়ে যে উড়া, কি বলবো, যে আকাশে যে উড়াও ফানুস, সেই ফানুস দিয়ে মনে রাখতাম। যে ফতে হচ্ছে ফুলকারন্ধ্র, নতে হচ্ছে নটকর, দন্ত সতে হচ্ছে স্নায়ুরজ্জু। নটকর, স্নায়ুরজ্জু আর হচ্ছে ফুলকারন্ধ্র, ঠিক আছে, মানুষ দিয়ে মনে রাখতাম। এগুলো কোনটা কিসে পরিণত হয় সব সুন্দর করে ঝাড়া মুখস্থ করে ফেলবা। যে নটকর কিসে পরিণত হয়, মেরুদণ্ডে। স্নায়ুরজ্জু কিসে পরিণত হয়, সামনে মস্তিষ্ক, পশ্চাতে সুষুম্না কাণ্ডে। ফুলকারন্ধ্র কিসে পরিণত হয়, সব ঝাড়া মুখস্থ করবা। এন্ডোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। 9টা বৈশিষ্ট্য সুন্দর করে পড়ে ফেলবা। এরপর দেখো তোমাদেরকে এই যে পরে আবার একটা বক্স আছে নিউ এডিশনের বই বা তার আগের এডিশনের বই, এই বক্সে আবার সবগুলো বৈশিষ্ট্য সুন্দর করে দেয়া। সবগুলা তোমার অলরেডি পড়া শেষ, চিন্তার কোনো কারণ নাই, জাস্ট উদাহরণগুলো আলাদা করে পড়তে হবে। উদাহরণগুলো আলাদা করে পড়তে হবে। দেখো এই যে ফ্যাসকুলার হেপাটিকা ওখানে না দেওয়া থাকলেও টিনিয়াসোনিয়া ফ্যাসকুলার হেপাটিকা এই যে বক্সের মধ্যে দেওয়া আছে সবগুলা বৈশিষ্ট্য। সব এই যে অস্টিওকনোসাইট, স্পিকুলি, স্পঞ্জিন তোমার কিন্তু পড়া হয়ে গেছে। তারপর নিডারিয়ার ক্ষেত্রে কি, নিডারিয়ার ক্ষেত্রে যে নিডোসাইট, সিলেন্টেরন পড়লা। তারপর এই যে শিখাকোষ, এগুলো তো সব পড়লা। আলাদা করে কি পড়বা, আলাদা করে পরিফেরার এই যে বৈজ্ঞানিক নাম পড়বা। দেখো স্পঞ্জ কথা পাওয়া মানে কি, পরিফেরার বক্সের বৈজ্ঞানিক নামগুলা ইম্পর্টেন্ট। কারণ কি, বক্সের ইম্পর্টেন্ট নাম হচ্ছে ক্লাস শেষে সবগুলো জেপিজি পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমরা ওখান থেকে যারা মিস করে গেছে এখন লিখতে পারো নাই, লিখে নিতে পারবা। আচ্ছা, কি বলছিলাম, স্পঞ্জ। স্পঞ্জ থাকলে সেটা কি করবা, স্পঞ্জ থাকলেই সেটা পরিফেরা দাগাই দিবা। বক্সের নাম ইম্পর্টেন্ট কেন, কারণ বক্সগুলো চোখে পড়ে বেশি, বক্স থেকে কোশ্চিন আসার চান্স বেশি। F100 মানে ফুল 100% ইম্পর্টেন্ট। জেলিফিশের বৈজ্ঞানিক নাম তো পড়বাই, ফ্যাসকুলা, হেপাটিকা, টিনিয়াসোলিয়াম অনেকবার পড়তে বলেছি। নেমাটোডা থেকে এই দুইটা নাম খুব ইম্পর্টেন্ট। চলে আসি এগুলা যেগুলা একটু তোমরা কম চিনো সেগুলোর ক্ষেত্রে বলি। অ্যানিলিডা বৈজ্ঞানিক নাম একদম তোমার বানান সহ মুখস্থ করতে হবে এমন না। মেডিকেল অ্যাডমিশনের জন্য কি বৈজ্ঞানিক নাম কখনো তোমার একটা জেনাসের সাথে আরেকটার স্পেসিস মিলাই দিবে না। মেটাফাইলের সাথে জীবনে মেডিসিনালস বা আমেরিকানা এগুলো লাগাই দিবে না। সো তুমি যে কোনো ফার্স্টের অংশ বা শেষের অংশ একটু 2-3টা লেটার দিয়ে মনে রেখেও কিন্তু বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারো। অ্যানিলিডা যেমন কি মেটাফাইল পোস্তুমা। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি, মেটাফাইল পোস্তুমা। কেঁচো কি খায়, মাটি খায়। কেঁচো মাটি খায়। সো মাটি খাইলে এটার নাম কি, মাটি থেকে মেটে, মেটে থেকে মেটাফায়ার পোস্তুমা। মেটাফায়ার পোস্তুমা দাগাইলে তাহলে কি পাবা, মেটাফায়ার পোস্তুমা পাইলে তার মানে কেঁচোর বৈজ্ঞানিক নাম। বিগত মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চিন ছিল। তারপর যোগ কি, যোগ হচ্ছে হিরো। হিরো নাম তো মনে থাকবে না, নাম মনে রাখার জন্য ইজি কি, গল্প বানাই নাম মনে রাখা, মাথার মাঝখানে গল্প বানাবা, যার যার মন মতো গল্প। যেমন যোগ হচ্ছে কি, হিরো, তোমার লাইফের হিরো হইতেছে যোগ, এই জন্য হিরো দিনারিয়া মানেই তো হচ্ছে তুমি যোগ দাগাই দিবা। অথবা মেডিসিনালিস পাশে তো লিখাই আছে, তোমার লাইফের মেডিসিনও হচ্ছে যোগ, হিরো যোগ মেডিসিনও যোগ। যেভাবে ইচ্ছা মনে রাখো, কথাটা হচ্ছে কি মনে রাখতে হবে। এখন কে কিভাবে মনে রাখলো সেটা বড় কথা না। তুমি এখন ফোনের কেউ ফোনের মডেল দিয়ে 10টা ফোন মনে রাখতে পারে, কেউ ফোনের কালার দিয়ে মনে রাখতে পারে, কেউ ল্যাপটপের কালার দিয়ে মনে রাখে, ওই ল্যাপটপ গোলাপি, ওই ল্যাপটপ লাল, ওই ল্যাপটপ নীল। কেউ মনে রাখে এই ল্যাপটপের তো এইটা ডেল, ওইটা হ্যান, ওইটা দেন। এটা হচ্ছে তোমার ইচ্ছা, তুমি কিভাবে মনে রাখবা। তোমাকে মনে রাখতে হবে, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কিভাবে মনে রাখছো, তাই না? সো মনে রাখতে হবে। এখন তুমি ওই হিরো দিয়ে মনে রাখো, মেডিসিন দিয়ে মনে রাখো, যা খুশি দিয়ে মনে রাখো, এটা তোমার ইচ্ছা। তোমাকে কথা হচ্ছে তোমার মনে রাখা লাগবে। আসো তারপর আট্টুপোড়াতে আসো। দেখো আট্টুপোড়াতে কি, তেলাপোকা। তেলাপোকা দেখলে আমেরিকা পালাই যাওয়ার অবস্থা হয় তোমাদের কারো কারো। সো আমেরিকানা পাইলে কি ডাকাই দিবা, তেলাপোকা। পেরিপ্ল্যানেটটা আমেরিকানা, পুরো প্ল্যানেট ছেড়ে, কেউ কেউ তো প্ল্যানেট ছেড়ে চলে যাও, কেউ কেউ আমেরিকা পালাই যাও। সো পেরিপ্ল্যানেটটা আমেরিকানা। তুমি যে কোনো অংশতেই দেখো মনে রাখতে পারো। নাম মনে রাখা ইজি যদি হচ্ছে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে হবে নাম, গল্প দিয়ে নাম মনে রাখাটা সোজা। তুমি জাস্ট চেষ্টা করো সবকিছু। তুমি এভাবে তুমি যদি এখন বোরিং ওয়েতে মুখস্থ করতে গেলে তো মুখস্থ হবেই না। তোমাকে একটু ইন্টারেস্টিং ওয়েতে চিন্তা ভাবনা করে মনে রাখা লাগবে। মাস্কা ডোমেস্টিকা বাসায় থাকে, পুরো গৃহমাছি, ওরা তুমি তাড়াইলেও ও যাবে না, ও হচ্ছে ডোমেস্টিক প্রাণীর মতো। সো ও কি আর্থ্রোপোডা পড়বে, এই যে ডোমেস্টিক মাস্কা ডোমেস্টিকা, গৃহমাছি, নাম দেখেই তো বোঝা যাচ্ছে। তোমরা গল্প বানাইতে পারো না মনে মনে। দেখো যে আমি যে মানে কিভাবে কিভাবে মানুষ মনে রাখা লাগে, তোমরা ওই কিভাবে মনে রাখবা। যা লেম হোক, যে জিনিস যত লেম হোক সে জিনিস তত ভালো মনে থাকে, ঠিক আছে? যত উল্টাপাল্টা ওয়েতে মনে রাখবা তত ভালো মনে থাকবে। কারণ দেখা গেছে যে তুমি ভালো একটা ছন্দ দিলাম, সেটা তুমি খেয়ে ফেলছো, বা ভালো করে যা যা পড়াইছে সব ভুলে গেছো। কিন্তু এই যে আমেরিকা পালাই যাচ্ছ, মানে প্ল্যানেট ছেড়ে পালাই যাইতেছো, দেখবা যে পরীক্ষার হলে তোমার মাথায় আর কিছু থাকুক না থাকুক, দেখবে এই কথাই থেকে গেছে, ঠিক আছে? তখন দেখবা যে হ্যাঁ, তেলাপোকা দেখে আমি প্ল্যানেট ছেড়ে পালাই যেতাম। এখন তোমার কাছে লিম মনে হচ্ছে, অবশ্যই আমি যখন পড়েছি আমার কাছে মনে হচ্ছে কি পড় আপু ভাইয়ারা কি পড়াচ্ছে, এত লিম, এভাবে কি মনে রাখা যায়? পরে দেখবা যে তেলাপোকার বৈজ্ঞানিক নাম তুমি ভুলে গেছো, বাট এই কাহিনীটাই মনে আছে। বাট তোমার যেভাবে তুমি ভালো হইতে মনে রাখতে চাইলে রাখতে পারো, সমস্যা নাই, মনে রাখো, এটাই হচ্ছে কথা। আচ্ছা, ইলিশা তো ইলিশা লিখে আছে, হোমোস্যাপিয়েন্স হচ্ছে মানুষ।
স্পট এক্সাম 2 এর সাথে সাথে তোমাকে দ্বিতীয় ভাগ পড়ানো শেষ, আর একটা ভাগ পড়ানো বাকি আছে। দেখো স্পট এক্সাম 2 এতক্ষণ তোমাকে যা পড়ালাম সেগুলা থেকে তোমার জন্য কতগুলা কোশ্চিন আছে, কোশ্চিনগুলার আনসার কমেন্ট করো। এতক্ষণ নন কর্ডাটা সবগুলা নন কর্ডাটা সবকিছু পড়ানো শেষ, যে নন কর্ডাটা সব পড়ানো শেষ, এখানে এখন হচ্ছে একসাথে কমেন্ট করো। একজন বলছে যে আপু বানাইছি, কিন্তু মানুষের সামনে বলার মতো না। মানুষের সামনে তো বলতে হবে না, তুমি মনে রাখবে না, তোমারটা তুমি মনে রাখবা, আরেকজন কি বলবা কিসের জন্য, তাহলে লাভ কি হলো? আচ্ছা, অলরেডি সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছে, সবার কমেন্টই মোটামুটি ঠিক। ঠিক আছে। আচ্ছা দেখো, মুখ বিবরে র্যাডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? মেন্টাল হিমোরেডিয়েশনে দিয়ে মনে রেখেছিলাম, তাই না? মেন্টাল হিমোরেডিয়েশনে, তাহলে কি মলাস্কা। জেলিফিশ কোন পর্বের প্রাণী? ফার্স্টে তো সংক্ষিপ্ত পরিচিতিতেই পড়ালাম, যে সংক্ষিপ্ত পরিচিতিতেই কি পড়ালাম, যে জেলিফিশ নিডারিয়া। শিকাকোষ বলছে যে শিকাকোষের এটা না পারলে তো পিটান দিব। ক্যাম্প ফায়ারিং, বন ফায়ারিং, অনেক কাহিনী শোনাইছি, একদম পাহাড় পর্বতে চূড়ার উপর ঘুরতে যাবে, বেড়াইতে যাবে, আগুন জ্বালাবা পাতা টাতা দিয়ে। পাতা কি ছিল? প্লাটি হেলমিনথেস। আর একটা কি ট্রোকোফোল নামক লার্ভা পাওয়া যায় কোন পর্বে? এটা কি ছিল? কি দিয়ে পড়ছিলাম, যে পবন পড়েছিলাম আর আলাদা করে ট্রোকোফোল লার্ভাটা পড়েছিলাম, তাহলে কি অ্যানেলিডা। আরো একবার পর্বগুলার কথা একটু রিভিউ করি, শুনো। পর্বগুলা ফার্স্টে কি ছিল? ফার্স্টে আমরা কি পড়লাম? পরিফেরা পর্বটা পড়লাম, তাই না? পরিফেরাটা মনে রেখেছিলাম কি দিয়ে? নীলপরি কেন স্বপ্নে আসলো? নীলপরি কেন স্বপ্নে আসলো? এটা তো বলার সাথে সাথে তোমাদের স্বপ্নে নীলপরি টরি চলে এসে, এখন তো তাও তোমরা অপ্রাসঙ্গিক কমেন্ট অনেক কম করো। আগে যে নীলপরি বলার সাথে সাথে আল্লাহ, সেই নীলপরি নিয়ে তোমাদের আলোচনায় থামতো না। এটা পড়ার ক্ষেত্রে কাজে লাগাবা, ঠিক আছে? পড়বা হইতেছে এটা চিন্তা করে, যে নীলপরি কেন স্বপ্নে আসলো? পরিতে হচ্ছে পরিফেরা। আর হচ্ছে তারপর আমরা কি পড়লাম? তারপর আমরা বললাম নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। নিডারিয়ার ক্ষেত্রে কি? হাইড্রার যা কিছু বৈশিষ্ট্য সবই কার বৈশিষ্ট্য? সবই হচ্ছে নিডারিয়ার বৈশিষ্ট্য। প্লাটি হেলমিনথেস কি দিয়ে পড়লাম? প্লাটি হেলমিনথেস পড়লাম হচ্ছে পাতার মতো, তাই না? প্লাটি হেলমিনথেসের সব বৈশিষ্ট্যই হচ্ছে পাতার মতো। আর তাছাড়া আরেকটা কিভাবে পড়তে পারি? শিখা আঁকা চোর দিয়েও প্লাটি হেলমিনথেস আমরা পড়তে পারি। আচ্ছা, তারপর পরের পর্বটা কি ছিল? প্লাটি হেলমিনথেসের পর হচ্ছে নেমাটোডা। তিনটা ইম্পর্টেন্ট লাইন পড়তে বলেছিলাম। নলের ভেতর নল গঠন করা যায়, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে, তারপর যৌন নিরূপতা দেখা যায়, তিনটি ইম্পর্টেন্ট লাইন আছে। এছাড়া আমরা কি দিয়ে মনে রাখতে পারি? ইলা দেখতে সুন্দর ও কিউট। তারপর 5 নাম্বারটা কি দেখো? মেন্টাল হিমো রেডিয়েশনে। মেন্টাল হিমো রেডিয়েশনে ফার্স্টে মেন্টাল হিমো রেডিয়েশনে, তাহলে কি এটা দিয়ে আমরা মনে রাখলাম মলাস্কা। তারপর অ্যানেলিডা তো মনে রাখলাম পবন কথাটা দিয়ে। পবন প্রকৃত খণ্ডকায়ন, তারপর বদ্ধ সম্পদতন্ত্র, এইগুলো দিয়ে মনে রাখলাম, তাই না? এরপর হচ্ছে কি পড়লাম? এরপর আমরা পড়লাম হচ্ছে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, এমনি মনে থাকে কারণ কাশবর্ণিং এর বৈশিষ্ট্য। আর এরপর হচ্ছে একাইনোডার্মাটা প দিয়ে মনে রেখেছি। আচ্ছা, তারপর কি কর্ডাটা সব বৈশিষ্ট্য ছাড়া মুখস্থ করবে, আমি ফানুস দিয়ে মনে রাখতাম, তোমরা যে যেভাবে পারো মনে রাখবে। এর সাথে সাথে আমাদের বইয়ের লাস্ট ভাগটা স্টার্ট হচ্ছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কর্ডাটা পর্বে শ্রেণীবিন্যাস। দেখো শ্রেণীবিন্যাসে আসি। আচ্ছা, বৈজ্ঞানিক নাম একটার সাথে আরেকটা মিক্সড করে দেয় না, তোমরা একটা পার্ট পড়লেই পরের পার্ট পারবা। তাছাড়া কারো যদি মন চায় সে দুইটা পার্টই পড়ো, সমস্যা নেই। হোমোস্যাপিয়েন্সের সাথে কোনোদিন ব্যাঙের নাম হোমো সামনে হোমো পরে এরকম তত্ত্ব ভাইরাস এইভাবে আলাদা আলাদা করে দেয়, ঠিক আছে? একসাথে দিলে একসাথেই দেয়, ওভাবে কনফিউজ করে না। তোমাকে কনফিউজ করে আরো অনেক জায়গা আছে। আর তুমি চাইলে পুরোটাই পড়তে পারো, চাইলে হাফ হাফ করে মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। কর্ডাটাতে চলে আসো। কর্ডাটা ফাইলামটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টা সাব ফাইলামে ভাগ করা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটার ক্লাস কয়টা? ইউরোকর্ডাটার ক্লাস হচ্ছে 3টা। অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। তারপর সেফালোকর্ডাটার ভাগ কয়টা? সেফালোকর্ডাটার কোনো ভাগ নাই। এই যে নিচে যে অ্যারোটা দেখতেছো, ওই অ্যারোটা সেফালোকর্ডাটার না, ওটা হচ্ছে ভার্টিব্রাটার অ্যারো। ভার্টিব্রাটার অ্যারোটা টান দিয়ে যে নিচে আসা, তার মানে কি? সেফালোকর্ডাটার কোনো ভাগ নাই। ভার্টিব্রাটার ক্লাস কয়টা? খেয়াল করো, ভার্টিব্রাটাকে ফার্স্টে সুপার ক্লাসে ভাগ করা, 2টা সুপার ক্লাসে ভাগ করা। ফার্স্ট সুপার ক্লাসের আন্ডারে 2টা ক্লাস, সেকেন্ড সুপার ক্লাসের আন্ডারে 7টা ক্লাস। এখানে তোমরা একটা জিনিস ভুল করো, যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ভার্টিব্রাটার ক্লাস কয়টা, তখন তোমরা অনেকে আনসার দাও 7টা, অনেকে আনসার দাও 2টা। এই জায়গায় ভুল করবা না, ভার্টিব্রাটার ক্লাস হচ্ছে 9টা। ভার্টিব্রাটার ক্লাস হচ্ছে কয়টা? ভার্টিব্রাটার ক্লাস হচ্ছে 9টা। সুপার ক্লাস 2টা, ক্লাস 9টা। কিভাবে 9টা হলো দেখো, এই যে দেখো ভার্টিব্রাটার 2টা সুপার ক্লাস, তাই না? ফার্স্ট সুপার ক্লাসের আন্ডারে ক্লাস কয়টা?
7টা। ফার্স্ট সুপার ক্লাসের আন্ডারে ক্লাস হচ্ছে 7টা। এরপর কি সাইক্লোস্টোমাটার আরো 2টা ক্লাস আছে, তার মানে কয়টা হলো? 9টা। বুঝছি কেমনে 9টা হয়, তারপরে তুমি অনেকে ভুল করে 2টা দাও 7টা দাও। একটু খেয়াল করো, তুমি যেটাকে 2টা বলছো সেটা সুপার ক্লাস, সেটা ক্লাস না। ফার্স্ট সুপার ক্লাসের আন্ডারে 2টা ক্লাস, আর এরপর কি, এরপর আবার আরো 7টা যোগ হবে, তাহলে 2 যোগ 7 9টা। যাদের এখনো কনফিউশন আছে তারা খেয়াল করো, এটা কিন্তু সাইক্লোস্টোমাটা কথাটা যে লেখা, এটা কিন্তু সেফালোকর্ডাটার নিচে না, এটা ভার্টিব্রাটা থেকে টান দিয়ে লেখা। তোমরা দেখতে পাচ্ছ? দেখো, ভার্টিব্রাটা থেকে টান দিয়ে লেখা। এই যে সেফালোকর্ডাটার নিচে যে ভাগটা দেয়া, এটা সেফালোকর্ডাটার নিচে লেখা, এটা ভার্টিব্রাটা থেকে টান দিয়ে লেখা। ভার্টিব্রাটার আন্ডারে 2টা সুপার ক্লাস, ফার্স্ট সুপার ক্লাসের আন্ডারে 7টা ক্লাস, পরেরটার আন্ডারে 2টা ক্লাস, 7 যোগ 2 9টা। আচ্ছা, আর সেফালোকর্ডাটার তো ভাগ নেই, ইউরোকর্ডাটার হচ্ছে 3টা ভাগ। এটিএম বুথের নাম আমরা সবাই শুনেছি, তাই না? এটিএম বুথের নাম সবাই শুনেছি আমরা। এখন ইউরোকর্ডাটার ভাগ মনে রাখার জন্য নতুন একটা বুথ করবো, সেটা হচ্ছে কি এটিএল, অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। তাহলে কি ইউরোকর্ডাটার নাম মনে রাখার জন্য আমরা নতুন একটা বুথ করবো, অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। ইউরোকর্ডাতে কি পড়তে হবে দেখো, ইউরোকর্ডাটার অপর নাম করবা, সাগর ফোয়ারা বলা হয়। অবশ্যই ব্র্যাকেটের ইংলিশ নাম করে ফেলবা। বৈশিষ্ট্য 4টা দেওয়া আছে, সুন্দর করে পড়ে ফেলবা। যে নটকট থাকে না, লার্ভা দশায় কেবল লেজে থাকে। তারপর দেহ সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্ট সেটি বা যেটাই হোক, যে সেভাবে মনে রাখবা। ডট। তারপর সকলেই সামুদ্রিক, সমুদ্রের তলদেশে একক বা কলোনি গঠন করে সমুদ্রেই থাকে, দেখি নাই যেহেতু আমরা। ঠিক আছে, এখন দেখো ইউরোকর্ডাটার কয়টা ক্লাস, এটিএল দিয়ে মনে রাখবো, পরে স্লাইডে লিখে রেখেছি। তো এখন কথা বুঝতে না পারলেও সমস্যা নাই। দেখো ইউরোকর্ডাটার থেকে কি পড়তে হবে, আর পড়তে হবে হচ্ছে অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া, 3টা ক্লাসে কার পরিণত অবস্থায় লেজ থাকে, কার লেজ থাকে না সেটা পড়তে হবে। কার লেজ থাকে, কার লেজ থাকে না। আর কি পড়তে হবে, এদের আকার আকৃতি পড়ে ফেলতে হবে। আচ্ছা, বৈজ্ঞানিক নামটা রিডিং দিবা, মনে রাখতে পারলে থাকলো, না থাকলে নাই, লেস ইম্পর্টেন্ট। বাট কার আকার আকৃতি কেমন সেটা পড়বা, আর হচ্ছে কি কে দেখতে কেমন সেটা পড়বা। আকার আকৃতি মানে দেখতে কেমন সেটা পড়বা, আর কার লেজ থাকে, কার লেজ থাকে না। এখন লেজ থাকে, লেজ থাকে না, এটা কি? তুমি নাম শুনে একটু দেখো, নাম শুনে মনে রাখা ইজি, মুখস্থ করতে হবে না। অ্যাসিডিয়া, থ্যালিয়াশিয়া কারণ নামের সাথে কি লেজ কথাটা তেমন যায় না কিন্তু। বাট লার্ভাশিয়া, ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচিকে আমরা কি বলি? লার্ভা, ব্যাঙের লার্ভাকে কি বলি? ব্যাঙাচি। এর আকৃতিও তাহলে দেখো ব্যাঙাচি, আবার ব্যাঙ কথাটার সাথে লেজ কথাটা যায়, তাই না? তাহলে লতে লার্ভা, লতে লেজ, লতে লার্ভা, লতে লেজ। চলে যায় স্লাইডে। ইউরোকর্ডাটা, এটিএল, এটিএল কথাটা কি? অ্যাসিডিয়াশিয়া, থ্যালিয়াশিয়া, লার্ভাশিয়া। 3টা না আমরা মনে রাখতে পারি, এটিএল দিয়ে লার্ভার সাথে লেজ কথাটা যায়, লতে লার্ভা, লতে লেজ। আকার আকৃতি পড়ে ফেলতে হবে। ব্যাঙের বাচ্চা, ব্যাঙের লার্ভারে কি বলে? ব্যাঙাচি বলে। তাহলে লার্ভাশিয়া কি আকৃতির হবে? ব্যাঙাচি আকৃতির। হয়ে গেল পড়া। তারপর আসি, প্লেটে আমরা কি রাখি? ভাত খাওয়ার সময় আমাদের পাশে থালায় কি থাকে? লেবু থাকে, তাই না? থালায় কি থাকে তাহলে? লেবু থাকে। থ্যালিয়াশিয়া, থালা, থ্যালিয়া, থ্যালিয়া, থালা, থালার উপর লেবু পেঁপে। তাহলে কি হইলো? থালার উপর লেবু পেঁপে দিয়ে আমাদের ইউরোকর্ডাটা থ্যালিয়াশিয়ার আকার আকৃতি পড়া হয়ে গেল। লেবু, ওটা কিন্তু পিঁপে আকৃতি, তোমাদের মনে রাখানোর জন্য আমি পেঁপে কথাটা লিখেছি, এটা পিঁপে আকৃতির। তাহলে থ্যালিয়াশিয়া কেমন আকৃতির? থ্যালিয়াশিয়া, থ্যালিয়া, থালা, থালার উপর লেবু পেঁপে। আর আলাদা করে কি মনে রাখবা? আলাদা করে মনে রাখবা অ্যাসিডিয়াশিয়া, স্থিতকায় বা নলাকার। ঠিক আছে, তাহলে ইউরোকর্ডাটা থেকে আমাদের 3টা নাম পড়া শেষ। কার আকার আকৃতি কেমন, কার লেজ থাকে, সব পড়া শেষ। ইউরোকর্ডাটা আমাদের পড়া শেষ। আশা করি তোমাদের যদি তোমরা বাসায় যখন পড়বা, না পড়লেও তোমাদের মাথার মধ্যে মন থাকার কথা। আচ্ছা, সেফালোকর্ডাটাতে আসি। সেফালোকর্ডাটাতে কি পৃথিবীতে এখন পর্যন্ত কত ধরনের সেফালোকর্ডাটা আছে এটা পড়ে ফেলবা। 33 প্রজাতির বৈশিষ্ট্যগুলো, 5টা বৈশিষ্ট্য সুন্দর করে পড়ে ফেলবা। 5 নাম্বারটা একটু খেয়াল করে পড়বা, দেহের দুপাশে এই যে গ্রেটার দেন সাইনটা চেঞ্জ করে লেসার দেন বানিয়ে ফেলতে পারে, এই লাইনটা একটু খেয়াল করে পড়বা। তারপর কি দেখো, 3টা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলা সবগুলাতে ব্রাঙ্কিওস্টোমা কথাটা আছে, ব্রাঙ্কিওস্টোমাটা পড়বা। আর এক্সাম্পলগুলো একটু পড়বা। ঠিক আছে, ব্রাঙ্কিওস্টোমা কথাটা পড়বা, এক্সাম্পল পড়বা। সবগুলোর এক্সাম্পলই কমন কথা, ব্রাঙ্কিওস্টোমা, ব্রাঙ্কিওস্টোমা দেখলেই ধারা দিবা সেফালোকর্ডাটা। আচ্ছা, কর্ডাটা নন কর্ডাটার মধ্যে পার্থক্য আগেও পড়েছো, আবার পড়ো, দেখো যে কোনো পার্থক্যের বক্স ইম্পর্টেন্ট, তুমি এমনি পারো, কর্ডাটার বৈশিষ্ট্য পড়লেই পারবা। যা কিছু কর্ডাটার বৈশিষ্ট্য সব এই এক পাশে লিখেছে, যা কিছু উল্টাই দিলেই জাস্ট নন কর্ডাটা। তো আমাদের কি থাকবে? কর্ডাটাই নটোকর্ড থাকবে, নন কর্ডাটাই নটোকর্ড থাকবে না। কর্ডাটার ক্ষেত্রে কি হবে? এই যে ফানুস, ফানুস লিখবা ফার্স্টে, যদি কি হতো রিটেন হলে খুব ভালো আনসার করা যেত, তাই না? ফানুস লিখে দিলাম, তারপর কর্ডাটায় সব টিক 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 মানে হ্যাঁ 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 দাঁড়াই দিলাম, পজিটিভ সব আর নেগেটিভ সব নন কর্ডাটায়।
আচ্ছা, তাহলে কি ফানুসের মধ্যে কি ফুলকারন্ধ্র কর্ডাটায় থাকবে, নটোকর্ডে থাকবে না, সরি কি নন কর্ডাটায় থাকবে না, নটোকর্ড কি হবে কর্ডাটায় থাকবে, নন কর্ডাটায় থাকবে না। স্নায়ুরজ্জু কি হবে, স্নায়ুরজ্জু দুইটাতেই থাকবে, কারণ স্নায়ুরজ্জু কি, স্নায়ুরজ্জু হচ্ছে ব্রেন সিস্টেম তৈরি হবে, তাই না, মানে ব্রেন তৈরি হবে ওখানে, হচ্ছে এটা হচ্ছে সুষুম্না কাণ্ড তৈরি করবে। আর তুমি তো নিশ্চয় নন কর্ডারে তো জড়ো না, সো ওদের দুজনেরই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র লাগবে না, নার্ভাস সিস্টেম তো দুজনেরই লাগবে, সো এই জন্য স্নায়ুরজ্জু দুজনেরই থাকবে, জাস্ট পজিশনটা আলাদা। এদের হচ্ছে কোথায় থাকবে, পৃষ্ঠীয়, যে তখন পড়াইলাম পৃষ্ঠীয়, এখানে লেখা নেই আর কি। এদের ক্ষেত্রে কি হবে, পৃষ্ঠীয় ফাঁপা কর্ডাটার ক্ষেত্রে। আর নন কর্ডাটায় কি হবে, অঙ্কীয় নিরেট, অনি দিয়ে মনে রাখতাম, নন কর্ডাটায় অনি, আর কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠীয় ফাঁপা। বুঝতে পারছি, তাহলে স্নায়ুরজ্জু দুইজনেরই থাকবে, বাট কর্ডাটার ক্ষেত্রে ফাঁপা পৃষ্ঠীয়, নন কর্ডাটার ক্ষেত্রে অঙ্কীয় নিরেট। অনেকে আবার চিন্তা করো আপু সব উল্টা উল্টা উল্টা, তাইলে মনে হয় স্নায়ুরজ্জু মনে হয় নন কর্ডার নাই। তো নন কর্ডারটাই স্নায়ুরজ্জু নাই, তো নন কর্ডারটা হাঁটাহাঁটি করে কি দিয়ে, চিন্তা ভাবনা করতেছে, খাওয়া খাওয়াই করে ঘুরে বেড়ায়, ও কি মৃত, কি জড় পদার্থ, ওর তো অবশ্যই থাকবে না স্নায়ুতন্ত্র, তাই না, তার মানে স্নায়ুরজ্জু তো থাকবেই। আচ্ছা, এখানে ভুল করবা না। আর লেজ কি, লেজ হচ্ছে কর্ডাটাতে আজীবন থাকবে, নন কর্ডাটাতে প্রকৃত লেজ থাকে না। আসি হৃদযন্ত্রে চলে আসি। হার্ট কোষ্ঠিক নালীর অঙ্কীয় দেশে থাকে, এটা আবার প্যাচ বাঁধা কিভাবে আমি বুঝি না। হার্ট তো তোমার সামনেই থাকে নাকি বুকে থাকে, নাকি তোমার হার্ট পিঠে থাকে, যে প্যাচ বাঁধা বলো তো, এটা ভুল করবা না। অঙ্কীয় মানে কি, অঙ্কীয় মানে হচ্ছে বুক, পৃষ্ঠীয় মানে হচ্ছে পিঠ, এটা তো মনে হয় জানো সবাই। অঙ্কীয় মানে বুক মানে সামনের দিকে, আর পৃষ্ঠীয় মানে পিঠ। তো তোমার হার্ট তো আর পিঠে থাকে না, পিঠে কি থাকে, পিঠে থাকে নটোকর্ড, মেরুদণ্ড। আর হৃদযন্ত্র থাকে হচ্ছে অঙ্কীয় দেশে, তাহলে এই দুইটা প্যাচ বাঁধা হয় না। হৃদযন্ত্র কর্ডাটার ক্ষেত্রে অঙ্কীয় দেশে, নন কর্ডাটার ক্ষেত্রে পৃষ্ঠ দেশে থাকবে। আর হিমোগ্লোবিন তোমার নিশ্চয়ই লোহিত রক্তমনের অভ্যন্তরে থাকে, আরবিসি পড়ে আসছো, নন কর্ডাটাই তুমি, নন কর্ডাটাতে উল্টা, শেষ পড়া। দেখো, আর চলে আসি ভার্টিব্রাটায়। ভার্টিব্রাটার অপর নাম কি, এটা হচ্ছে ক্রেনিয়াটা। ভার্টিব্রাটার অপর নাম পড়ে ফেলবা। বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি, বৈশিষ্ট্যগুলো সুন্দর করে পড়ে ফেলবে, সব সেম, জাস্ট তোমার ওই যে ধোয়াটার সব বৈশিষ্ট্যগুলো আলাদা করে একটু লেখা আছে, 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এখন আমরা কি করবো, ভার্টিব্রাটার ক্ষেত্রে কি পড়েছিলাম, ভার্টিব্রাটাতে দুইটা সুপার ক্লাস থাকবে, তাই না, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আরেকটা হচ্ছে ন্যাথাস্টোমাটা। ওই যে একটু আগে যে ছকটা পড়লাম, ওখানে কি লেখা ছিল, দুইটা সুপার ক্লাস থাকে, সাইক্লোস্টোমাটা, ন্যাথাস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে আবার দুইটা ক্লাস থাকে, মিক্সিনিয়া আর পেট্রোমাইজন্টিডা। আর ন্যাথাস্টোমাটার গুলা তো তুমি আগে পড়ে আসছো, মাছ, তারপর সরীসৃপ, উভচর, পাখি, স্তন্যপায়ী, ছোট থাকতে পড়ে আসছো, তাই না, ছোট থাকতে হচ্ছে পড়ে আসছো, সেটাই তুমি একটু বড় হয়েছে জন্য তোমাকে একটু কঠিন বানাই দিছে, নাম দিয়ে দিছে কঠিন কঠিন, কন্ডাক্টিস, অ্যাক্টিনোক্লিস, সার্কোপ্টেরিস, বাদ বাকি নাম সেম। সো আগে পড়তা 5টা, এখন পড়বা হচ্ছে 7টা। 7টা কিভাবে করছে, মাছটা কি আবার 3 ভাগে ভাগ করছে, মাছটা কি হচ্ছে 3 ভাগে, কি কন্ডাক্টিস, অ্যাক্টিনোক্লিস, সার্কোপ্টেরিস 3টা ভাগে ভাগ করেছে, জাস্ট ইজি। ওই জায়গাটা পড়া তুলনামূলক ইজি, এত ভয় পাওয়ার কিছু নাই। তাহলে কি আগে 5টা কোটটা মাছটাকে এখন 3 ভাগে ভাগ করে, অ্যাক্টিনোপ্টেরিস, সার্কোপ্টেরিস, কন্ডাক্টিস, আর বাদ বাকিগুলো তো সেমই, বাদ বাকিগুলো যে উভচর, সরীসৃপ, পাখি আর হচ্ছে স্তন্যপায়ী সেম। এখান থেকে এখন কি পড়তে হবে, দেখো ভার্টিব্রাটা ফার্স্টে চলে যায় আমরা। ভার্টিব্রাটার প্রথম সুপার ক্লাস সাইক্লোস্টোমাটাতে, যাই। সাইক্লোস্টোমাটার মধ্যে আবার কি আছে, মিক্সিনিয়া আছে, আর হচ্ছে কি আছে, পেট্রোমাইজন্টিডা আছে। কি পড়তে হবে, অপর নাম পড়বা অবশ্যই, হ্যাগফিশ কোনটা, ল্যাম্প্রে কোনটা, কার কয়টা প্রজাতি, 76 প্রজাতি, আর একজনের 41 প্রজাতি, তারপর 5টা বৈশিষ্ট্য লেখা আছে। 5টা বৈশিষ্ট্য সুন্দর করে পড়ে ফেলবা। আমি এই জায়গা থেকে না পড়াই, তোমাদেরকে স্লাইড থেকে পড়াই, পার্থক্য করে পড়াই, যায় না, যে কোনো জিনিস পার্থক্য করে পড়লে, এর আছে ওর না, এইভাবে পড়লে ভালো মনে থাকে। আচ্ছা, যারা আগে ক্লাস করেছো তারা তো জানে কিভাবে এটা আমরা পড়েছিলাম, যারা দেখো নতুন ক্লাস করছো তারাও দেখে নাও। কি পড়বো, কিভাবে মনে রাখবো, ভার্টিব্রাটার সাইক্লোস্টোমাটার মধ্যে দুইটা, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডা। মিক্সিনি আর পেট্রোমাইজন্টিডার মধ্যে কে গরিব কে বড় লোক, কে গরিব কে বড় লোক, কে মিসকিন, মিসকিন কে, মিসকিন নামটা কার কথার সাথে যায়, মিক্সিনির সাথে যায়, তাই না, মিক্সিনি হচ্ছে মিসকিন। তো যে মিসকিন তার মানে মিক্সিনি হচ্ছে গরিব, আর পেট্রোমাইজন্টিটা কি, পেট্রোমাইজন্টিটা হচ্ছে বড় লোক। মিসকিনকে আমরা বেশি দিব না কম দিব, অবশ্যই মিক্সিনিকে হচ্ছে আমরা মিসকিনকে আমরা বেশি দিব, বেশি দেওয়ার মনোভাব রাখা উচিত। তাহলে যা কিছু বেশি বেশি সব কাকে দিব, সবকিছু দিব আমরা মিক্সিনিকে। আর যা যা কম সব কাকে দিব, পেট্রোমাইজন্টিটাকে। কারণ তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে সংখ্যা নিয়ে ওভাবে কনফিউজ হও না, যে একজন 70 নাকি 60, তোমরা এটা নিয়ে কিন্তু কনফিউজ হও না। কনফিউজ হও হচ্ছে তোমরা 41 নাকি 70 কোনটা কার হবে, এটা নিয়ে কনফিউজ হও। সাধারণত তোমরা পড়া জিনিসের মধ্যে থেকেই কনফিউজ হও, যে একটা জিনিস পড়লাম 41, এটা কি পেট্রোমাইজেন্টের ছিল নাকি মিক্সিনি ছিল। বাট একদম আসমান জমিন থেকে যে সংখ্যা নিলে, একটা সংখ্যা দিলাম 3000, একটা দিলাম 5000, একটা দিলাম 41, সেটার মধ্যে কিন্তু তোমরা কনফিউজ হও না, তোমরা পড়া জিনিসের মধ্যেই কনফিউজ হও, এজন্যই পার্থক্য করে পড়াচ্ছি। দেখো সংখ্যার ক্ষেত্রে খেয়াল করো,
70 আর 41 বড় সংখ্যাটা কাকে দিচ্ছি? মিক্সিনিকে দিচ্ছি, তাই না? ছোটটা পেট্রোমাইসিনটিডা। এরপর আসি 3 নাম্বার পয়েন্ট, খেয়াল করো, মুখ 4 জোড়া কোর্সিকায় পরিবৃত, তাহলে 4 জোড়া কোর্সিকা কাকে দিব? মিক্সিনিকে। আর পেট্রোমাইসিনটিডা কোর্সিকায় থাকে না। 3 নাম্বার পয়েন্ট, দেখো পেট্রোমাইসিনটিডা কোর্সিকায় নাই, তার পরিবর্তে কি আছে? মুখের চারপাশে কেরাটিনময় দাঁত থাকে। আচ্ছা, এরপর চলে আসি ফুলকারন্ধ্রে। 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র কাকে দিব? মিক্সিনিকে দিব। আর 7 জোড়া কনটা কাকে দিব? পেট্রোমাইসিনটিডাকে দিব। চলে আসে লাস্ট পয়েন্টে, লার্ভা দশা। লার্ভা দশা, ঠিক আছে, ও হচ্ছে মিক্সিনি হচ্ছে অলরেডি মিসকিন, গরিব, সো ওকে আর বাচ্চা কাচ্চা কি পালতে দিব? ও তো নিজেই খাইতে পারে না, ওর নিজেরই চলার অবস্থা নেই, আর একজনকে আমি কি দিব? সো লার্ভা দশা আমরা কাকে দিব? দিব হচ্ছে পেট্রোমাইসিনটিডাকে, কারণ পেট্রোমাইসিনটিডা বড় লোক, গরিবকে আমরা আর কষ্ট দিব না, ও অলরেডি নিজেই চলতে পারতেছে না। সো মিক্সিনির লার্ভা দশা নাই, লার্ভা দশা কার? পেট্রোমাইসিনটিডা। 2 নাম্বার পয়েন্ট, খেয়াল করো, মিক্সিনির কোনো পাখনা, হেলিকপ্টার, প্লেন কিচ্ছু থাকবে না। হেলিকপ্টার, প্লেন, পৃষ্ঠীয় পাখনা, উড়াউড়ি সব কাকে দিব? এগুলা পেট্রোমাইসিনটিডাকে। সো বুঝতেই পারতেছি আমরা যে গরিব, তাকে আমরা সংখ্যা দিব বেশি, আর তাকে আমরা অতিরিক্ত জিনিসপাতি চিন্তা ভাবনা দিব না। সো আমরা তাকে লার্ভা দিচ্ছি না, লার্ভা দিচ্ছি কাকে? পেট্রোমাইসিনটিডা। তোমার বই লেখা আছে অ্যামোসিড লার্ভা থাকে। আর কি? হেলিকপ্টার, প্লেন, পাখনা যা কিছু আছে ওগুলো আমরা মিক্সিনিকে দিব না, কারণ মিক্সিনি হচ্ছে গরিব, ওগুলো থাকবে কার? পেট্রোমাইসিনটিডার। বাচ্চা কাচ্চা লার্ভা দশা কার থাকবে? পেট্রোমাইসিনটিডার। তাহলে দেখো এটার সাথে সাথে আমাদের পড়া শেষ। 5 নাম্বার পয়েন্ট একটু আলাদা করে পড়বা, নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, আর এটা মুখ বিবরে উন্মুক্ত নাই। আচ্ছা, চলে আসি আমরা কনড্রিকথিসে। ন্যাথাস্টোমাটা যে বলছিলাম মাছ, আগে পড়তাম মাছ, এখন মাছটাকে আবার 3 ভাগ করে পড়বা। কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। আর বাকিগুলো তো সবই সেম। কনড্রিকথিসে দেখো কি লেখা আছে? কনড্রিকথিসে লেখা আছে যে 5টা বৈশিষ্ট্য দেয়, সুন্দর করে, তাই না? আমরা বোল্ড করে লেখা, প্ল্যাকয়েড, তরুণাস্থিময়, 5 থেকে 7 জোড়া হেটেরোসার্কাল, হ্যান ত্যান। আবার অ্যাক্টিনোপটেরিজিতেও সুন্দর করে 5টা বৈশিষ্ট্য দেয়া। আর এটার অপর নাম কি দেয়া? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। 96% জীবিত মাছই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। আবার এই যে দেখো পরিচিত যা যা, আমার 96% মানে কি? একটা হিউজ পার্সেন্টেজ মাছ সবই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। মানে আমরা যা কিছু খাই হ্যান ত্যান সবই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। যে বোয়াল মাছ, ইলিশ মাছ, যা কিছু মাছ তুমি খাও সবই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আর কনড্রিকথিস হচ্ছে সমুদ্রে থাকে, এগুলো আমরা খাই না। এটা আমরা সুন্দর করে একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো, সুন্দর করে একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো। ইনফরমেশন ছোট করে দিচ্ছি, দেখো ছন্দ দিয়ে পড়ে ফেলবা, কনড্রিকথিসের বৈশিষ্ট্য পড়বা, অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য অটো পড়া হয়ে যাবে। সেটা কি দেখো? আচ্ছা, একজন কমেন্ট করেছে যে মিক্সিনি গরিব হলে প্রজাতি কেন বেশি আপু? ওই যে বললাম, গরিবকে আমরা বেশি বেশি জিনিস দিব, গরিবকে বেশি টাকা পয়সা দান করবো, কারণ সে তো গরিব। তো তুমি গরিবকে বেশি দিবা না, এই জন্য সংখ্যা গরিবকে বেশি দিয়েছি, কোর্সিকা মিক্সিনিকে বেশি দিয়েছি, সংখ্যা মিক্সিনিকে বেশি দিয়েছি আমরা। আর ওকে আমরা লার্ভা দেই নাই, কারণ ও তো গরিব, ওরে বাচ্চা দেই নাই, ওকে প্লেন দেই নাই, বুঝতে পারছি জিনিসটা? ওকে আমরা দিচ্ছি, তো সেই জন্য মিক্সিনিকে আমরা সংখ্যা বেশি দিব, সবকিছু বেশি দিব, ওকে দান করবো আমরা বেশি। বাট ওকে হেলিকপ্টার দান করে তুমি কি করবা? ও নিজে খাইতে পারতেছে না, তুমি ওকে হেলিকপ্টার দিয়ে কি কিছু করতে পারবে? এই জন্য পৃষ্ঠীয় পাখনা আর লার্ভা দশা আমরা ওকে দিব না। আসি, আচ্ছা, ন্যাথাস্টোমাটা, কনড্রিকথিস। কনড্রিকথিসের ক্ষেত্রে কি হবে? তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। দেখো কনড্রিকথিসের যে 5টা বৈশিষ্ট্য ছিল, 5টা বৈশিষ্ট্য এই একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়। 5টা বৈশিষ্ট্য কি? একটা ছন্দ দিয়ে মনে সরি 5টা বৈশিষ্ট্য একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তরুণ দিয়ে কি? তরুণাস্থিময়, প্লেয়ার দিয়ে প্ল্যাকয়েডাস, হেঁটেতে হেটেরো সার্কেল, আর 5 থেকে 7 জোড়া ফুলকারন্ত্র। মাছের লেজটা খেয়াল করো, দেখো এই যে লেজটা দেখেছো যে অসমান, তার মানে এটা কি? হেটারো সার্কাল, অর্থাৎ একটা লেজ দেখো ছোট আর একটা লেজ হচ্ছে বড়, একটা লেজ হচ্ছে বড় আর একটা লেজ হচ্ছে ছোট, এটা কি বলা হয়? হেটারো সার্কাল। এই ছন্দের মজার জিনিস হচ্ছে কি? ছন্দের মজার জিনিসটা হচ্ছে এই সেম ছন্দ দিয়ে অ্যাক্টিনোপটেরিজির সব বৈশিষ্ট্য মনে রাখা যায়, জাস্ট উল্টা। এই ছন্দ দিয়ে অ্যাক্টিনোপটেরিজির সবগুলো বৈশিষ্ট্য মনে রাখা যায়, জাস্ট উল্টা। এটা কি ছিল? এটা ছিল তরুণাস্থিময়। ওটা কি হবে? ওটা হবে হচ্ছে অস্থিময়। এখানে কি থাকবে? প্ল্যাকয়েডাইস। আর অ্যাক্টিনোপটেরিজিতে কি থাকবে? সাইক্লয়েড বা টিনয়েডাইস। এটা হচ্ছে হেটেরো সার্কাল, ওটা কি হবে? ওটা হচ্ছে হোমো সার্কাল। এখানে 5 থেকে 7 জোড়া ফুলকানন্দ্র, অ্যাক্টিনোপটেরিজিতে 1 জোড়া ফুলকানন্দ্র। তাহলে তুমি কনড্রিকথিসের বৈশিষ্ট্যটা একটা ছন্দ দিয়ে পড়ি একসাথে হচ্ছে কি করতে পারবা? একসাথে দুইটার অ্যাক্টিনোপটেরিজির কনড্রিকথিসের দুইটার বৈশিষ্ট্যই হচ্ছে মনে রাখতে পারবা। দেখো চলে যাই আমরা অ্যাক্টিনোপটেরিজিতে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আচ্ছা, এখানে কি হবে? দেখো অ্যাক্টিনোপটেরিজিতে কি হবে? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, অপর নাম পড়বা।
কনভিক্টিসের জাস্ট উল্টা। কনভিক্টিস কি অস্থিময়, এখানে সাইক্লয়েড বা টিনোয়েড আইস থাকে, হোমোসার্কাল আর হচ্ছে ফুলকারন্ধ্র এক জোড়া। লেজটা খেয়াল করো, দেখো লেজটা হচ্ছে দুইটাই সমান অর্থাৎ হোমোসার্কাল। চলে আসি সার্কোপটেরিজিতে। সার্কোপটেরিজিতেও কি আছে? সার্কোপটেরিজির অপর নাম পড়বা পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। সার্কোপটেরিজিতেও 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, সুন্দর করে আমরা একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো। ছন্দটা কি ছিল? সার্কাসে ডাইনি গান গায়। সার্কাসে ডাইনি কি করে? সার্কাসে ডাইনি গান গায়, অস্থির গান গায় বললে আরো বেশি ভালো হইতো। সার্কাসে ডাইনি অস্থির গান গায়। সার্কাস দিয়ে সার্কোপটেরিজি, ডাইনি দিয়ে ডাইনি সার্কাল, অস্থির লাগাইলে আমরা অস্থির দিয়ে অস্থিময়, অস্থিময় মনে রাখতে পারি। আর গান গাই, গান গাই দিয়ে হচ্ছে গ্যানয়েডাইস। মানে ফার্স্টে কি ছিল? কনভিক্টিস হচ্ছে তরুণাস্থিময় ছিল, তাই না? আর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজ হচ্ছে অস্থিময়, সার্কোপটেরিজও কিন্তু অস্থিময়। সার্কাসে ডাইনি গান গায়, সার্কোপটেরিজি ডাইফিসার্কাল গ্যানোয়েডাইস। দেখো এটা ডাইফিসার্কাল মানে কি? লেজটা একসাথে করে দুইটা হচ্ছে একীভূত হয়ে গেছে। এটাকেই বলা হয় যে হচ্ছে তোমার হচ্ছে ডাইফিসার্কাল টাইপের লেজ, ঠিক আছে? তাহলে কি সার্কাসে ডাইনি অস্থির গান গায়। এখন যারা ভুলে যাও যে আপু ছন্দ তো মনে থাকে না, ছন্দ মনে থাকে না, তাহলে দেখো ছন্দ মনে রাখতে, যারা ছন্দ মনে রাখতে পারো না তারা দেখো ফার্স্টে কি ছিল? তোমার লাইফে প্রথমে নন কর্ডাটা প্রবেশ করলো কিভাবে? তোমার লাইফে সবাই প্রথমে কি থাকবে? নীল পরি থাকবে। আর এটা হচ্ছে তোমার বইয়ের লাস্ট ছন্দ, এইভাবে মনে রাখতে বলেছিলাম তাই না? যে বইয়ের অধ্যায়ের ফার্স্ট একদম সম্পূর্ণ নন কর্ডাটা থেকে কর্ডাটা, এটা ফার্স্ট ছন্দটাই কি আসছিল? ফার্স্ট ছন্দটাই ছিল নীল পরি নিয়ে, যে নীলপরি কেন স্বপ্নে আসলো। সেই নীলপরি লাস্টে এসে কি হয়ে গেল? ডাইনি হয়ে গেল, তাই না? তোমার বই ফার্স্ট ছন্দ শুরু হয়েছিল নীলপরি নিয়ে, ছন্দ শেষ হচ্ছে কি নিয়ে? ডাইনি নিয়ে। তাহলে তোমার লাইফে সবাই ফার্স্টে পরি হয়ে আসবে, তারপরে সে ডাইনি হয়ে যাবে। পরি দিয়ে স্টার্ট, ডাইনি দিয়ে শেষ। এভাবে তুমি মনে রাখতে পারো, যারা গুলাই ফেলো কোনটা কোথায় ছিল। মাঝখানে আবার অনেক ইতিহাস পাতিহাস হয়ে গেছে, মাঝখানে হিমু আসছে মেন্টাল হয়ে গেছে, মাঝখানে নীলপরি মেন্টাল হয়ে, তারপর হচ্ছে ইলা আসছে, হ্যান ত্যান, তোমার লাইফে অনেকেই আসছে অনেকেই গেছে, বাট ফার্স্ট ছন্দ স্টার্ট হয়েছে নীলপরি নিয়ে, আর লাস্টে হচ্ছে একদম ডাইনি দিয়ে শেষ হবে। আচ্ছা দেখো এখন লেজের প্রকারভেদটা দেখাই। লেজের প্রকারভেদ, এটা হেটেরোসার্কাল, যেটা আগে বললাম। হেটেরোসার্কাল অসমান, হোমোসার্কাল হচ্ছে দুই ভাগ সমান, আর ডার্ফিসার্কাল হচ্ছে একীভূত হয়ে গেছে লেজ। আসি ন্যাথাস্টোমাটার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা মনে রাখার জন্য। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা মনে রাখার জন্য কি করবো? দেখো হৃৎপিণ্ডের যে কোনো জিনিসই বলেছিলাম বায়োলজিতে কি হয়, সিরিয়ালি যত উন্নত দিকে যায় তত বাড়তে থাকে, তাই না? বৈশিষ্ট্যটা অনুন্নত থেকে উন্নত দিকে গেলে। সেম মাছের ক্ষেত্রে রুই মাছ পড়েছি না আমরা? রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত ছিল? রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা ছিল হচ্ছে 2টা। সো কনভিক্টিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি এগুলো কি হবে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কি হবে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হবে 2। অ্যাম্ফিবিয়া হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দেখো সিরিয়ালি বাড়ছে 3টা। এরপর কি হবে? এরপর হচ্ছে রেপ্টিলিয়াটা আমরা একটু পরে পড়বো। ম্যামালিয়া পড়ি। ম্যামালিয়া হয়ে কি হবে? ম্যামালিয়া হচ্ছে আমরা স্তন্যপায়ীতে কি পড়েছিলাম? স্তন্যপায়ীতে পড়েছিলাম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠী, তাই না? আর মানুষ আর পাখি হচ্ছে প্রায় সেম। তো অ্যাভিসের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? 4টা। রেপ্টিলিয়া মাঝখানে বাদ রেখেছিলাম। অ্যাম্ফিবিয়া আর অ্যাভিসের মাঝখানে কি থাকে? অ্যাম্ফিবিয়া আর অ্যাভিসের মাঝখানে থাকে হচ্ছে অ্যাম্ফিবিয়া আর অ্যাভিসের মাঝখানে থাকে রেপ্টিলিয়া। কথাটা অ্যাম্ফিবিয়া আর অ্যাভিসের মাঝখানে থাকে হচ্ছে রেপ্টিলিয়া। সো রেপ্টিলিয়াকে কত দিব? রেপ্টিলিয়াকে আমরা দিব হচ্ছে 3.5। বাট 3.5 কি কারো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হয়? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 3.5 হয় নাই। সো এটা হচ্ছে মনে রাখার জন্য। তার মানে 3.5 মানে কি? অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। ব্যতিক্রম হচ্ছে কুমির। আচ্ছা কনভিক্টিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজিতে কয়টা থাকবে তাহলে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 2টা। অ্যাম্ফিবিয়া থেকে অ্যাম্ফিবিয়াতে হচ্ছে তাহলে কি সিরিয়ালি বাড়লো 3টা। রেপ্টিলিয়ার ক্ষেত্রে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। অ্যাভিসার ম্যামালিয়াতে কি হবে? সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। আর রেপ্টিলিয়াতে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, ব্যতিক্রম হচ্ছে কুমির। আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা কি কম্পেনিয়ন বুকে মাছের ছন্দ পাও নাই? মাছের ছন্দ তুমি যতক্ষণে তুমি এখানে টাইপ করছো লিখেই নিতে পারো, তাই না? যে না থাকলে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, তুমি পাশে ওখানে লিখে নাও ছন্দ। অফলাইন ক্লাস হলে তো তোমাকে সব হাতে হাতে করে লিখতে হতো, আমরা তো জাস্ট বোর্ডে লিখতাম, তাই না? ছন্দ তুমি আলাদা করে লিখে নাও। এটা তো এমনি মাথার মাঝখানে থেকে যায় তোমার, যে তরুণ প্লেয়ার হেঁটে এখানে 5 থেকে 7 জোড়া ফুল আনলো, তুমি এটা লিখে থাকো। আচ্ছা অ্যাম্ফিবিয়া দেখো, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে কি করতে হবে? অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো পড়বা, জাস্ট সেম বৈশিষ্ট্য, সেম মানে একদম ছোটবেলায় যা পড়ে আসছো সেম, এগুলো থেকে প্যারানার কিছু না, জাস্ট হচ্ছে তুমি রিডিং দিবা। এখানে কি পড়বা দেখো, 3 নাম্বারটা একটু আলাদা করে পড়বা, যে অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা করে নখরবিহীন আঙ্গুল থাকে, মানে 45, ঠিক আছে? 45 দিয়ে মনে রাখা যায়, সামনে 4টা পিছনে 5টা। আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তো পড়লাই। এরপর কি আছে? এরপর আছে রেপ্টিলিয়া। রেপ্টিলিয়ার ক্ষেত্রে কি হয়? রেপ্টিলিয়ার ক্ষেত্রে দেখো পায়ে 5টা করে নখরযুক্ত আঙ্গুল থাকে।
রেপ্টিলিয়ার ক্ষেত্রে কি পায়ে 5টা আঙ্গুল থাকে। আচ্ছা, অ্যাবিসে দেখো দেহ পালকে আবৃত। দেহ অ্যাবিসে কি দেহ হচ্ছে অ্যাবিসের ক্ষেত্রে কি হয়, দেহ পালকে আবৃত থাকে। আর মানুষের ক্ষেত্রে ম্যামালিয়া বা স্তন্যপায়ীতে কি হয়, আমাদের কি পালক থাকে, আমাদের থাকে লোমে আবৃত। তারপরে যদি অপশনে দেই হচ্ছে পালকে আবৃত, তোমরা হচ্ছে ওটাই দাগাই দিয়ে চলে আসবা, ভুল করবা না। পাখিতে পালক থাকে, কিভাবে কনফিউজড হও তোমরা একটু, মানে কি বলবো যে এমনি চিন্তা করবো, কমন সেন্স খাটাবা যে অ্যাবিসে পালক থাকবে, পাখিতে না পালক থাকে। দিয়ে আসলে তোমাদেরকে যদি দিয়ে আসা হয় যে ম্যামালিয়াতে পালক থাকে, দেখা গেছে যে ওটা দাগাই দিয়ে চলে আসছে। কোথায় তোমার বডিতে কি পালক আছে, আমার বডিতে তো নাই। আমার জানা মতো তো কারোরই বডিতে পালক নাই। স্টিল এই ভুলটা কিভাবে করো। ম্যামালিয়ার দেহ হচ্ছে লোমে আবৃত, আর পাখির দেহ হচ্ছে পালকে আবৃত। মানে কিছু কিছু ভুল যে তোমরা করো, যে ভুলগুলো থেকে রাগও করতে পারি না। ঠিক আছে, আচ্ছা দেখো, অস্থিগুলো হচ্ছে বায়ুগহ্বর পূর্ণ পাখির ক্ষেত্রে। আর এই যে রক্তটা পড়তে হবে, কার রক্ত কেমন সেটা পড়তে হবে। ঠিক আছে, কার রক্তটা কেমন সেটা পড়তে হবে। কার রক্ত কেমন সেটা দেখো, যে আমাদের ক্ষেত্রে কি মাছের ক্ষেত্রে মাছের রক্ত কেমন ছিল, মাছের রক্ত হচ্ছে সবগুলা ঠান্ডা। মাছের রক্ত হচ্ছে ঠান্ডা। তারপর হচ্ছে কি মাছের রক্ত হচ্ছে ঠান্ডা। তারপর কি, তারপর হচ্ছে ব্যাঙের রক্ত ঠান্ডা, সবাই জানি। সরীসৃপের ক্ষেত্রে কি, সরীসৃপের ক্ষেত্রে সাপের রক্ত ঠান্ডা, তাই না? তারপর পাখি আর মানুষ এই দুইটা বলেছিলাম সেম, কারণ এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে 8টা 4টা। এদের ব্লাড দিয়েও মন আছে। মানুষ কি, মানুষ হচ্ছে হট উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। সেরকম পাখিও হচ্ছে হট হবে, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এই জন্য লেখা সমুষ্ণ শোণিত বা এন্ডোথার্মিক। মানুষও হচ্ছে এন্ডোথার্মিক ম্যামালিয়া। সবগুলা বৈশিষ্ট্য সুন্দর করে পড়ে ফেলবা। একজন কমেন্ট করেছে আপু সাপের তো পা নাই, তাহলে এখন কি হবে? আচ্ছা, তোমারও তো লেজ নাই, সেজন্য কি ম্যামালিয়ার দেখে লেজ থাকবে না? তোমার যে কোনো জিনিস কমন বৈশিষ্ট্য নিয়ে লেখা থাকে, কমন জিনিস নিয়ে লেখা থাকে। এত কনফিউজড হও কেন বলো তো? কমন যে কোনো জিনিস হচ্ছে কমন কথা নিয়ে লেখা থাকবে, সবার যেটা আছে। একটা দুইটা ব্যতিক্রম তো ওভাবে তো ব্যতিক্রম না। কারণ সাপের পা আছে কি নাই, গু সাপে তো মনে হয় পা আছে, সেটা আলাদা কথা। বাট সাধারণত সরীসৃপের তো পা থাকে। এখন তোমারও তো লেজ নাই, এখন সেজন্য তুমি যদি বলো আপু কর্ডাটার তো এই লেজ থাকে, আমার তো লেজ নাই, তাহলে কি, তাহলে কর্ডাটার কেন লেজ আছে? এটা তোমাদের তো এই কোশ্চেন তো তোমরা কখনো করো না, যে আমার তো লেজ নাই আপু, তাহলে কর্ডাটার লেজ আছে, এরকম কেন হলো? তাহলে তোমরা মানে কনফিউশন নাই যে সে জায়গায় তোমাদের দিয়ে সম্ভব, মানে জোর করে করে কনফিউশন বাধা না। ঠিক আছে, ইজি জিনিস ইজি ওয়েতে পড়বা। এত চিন্তা ভাবনা মানে যেখানে খাটানোর দরকার নেই সেখানে মাথা খাটাইতে যে পুরা কি অবস্থা। আচ্ছা দেখো এখানে কি কি থাকে, এটা সুন্দর করে পড়বা। ম্যামালিয়ার বৈশিষ্ট্য সব সুন্দর করে পড়ে ফেলবা। চলে আসি মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর উল্লেখযোগ্য পার্থক্যতে। মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য পড়ে ফেলবা, এতক্ষণও বলেছি। ঠিক আছে, সবকিছুই হচ্ছে পড়াইছি। আচ্ছা তোমাদের কি বলবো, তোমাদের কোশ্চেন দেখলে। আচ্ছা আসো, মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী এতক্ষণ পড়ানো শেষ। চলে আসি মেরুদণ্ড প্রাণীদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য। এটা জাস্ট রিডিং দিবা, রিডিং দিলে পার্থক্য পড়া শেষ। যে কোনো পার্থক্য চোখ ইম্পর্টেন্ট ত্বকটা করবা। আরো একটা তোমরা আবার কোশ্চেন করার একটা আপু, ব্যাঙের দেহ হইতেছে এই, আবার হচ্ছে এখানে উভচরের দেহ এই, তাহলে কোনটা আসলে কোনটা দিবা? ব্যাঙেরটা আসলে ব্যাঙেরটা দিবা, সরীসৃপেরটা আসলে সরীসৃপ দিবা। তোমাকে স্পেসিফিকলি কোশ্চেন করতে একটা স্পেসিফিক কোশ্চেন করবা, যেখানে কনফিউজ হওয়ার দরকার নেই। এত কঠিন থেকে এত কিছু চিন্তা ভাবনা করে তোমাকে কোশ্চেন দিবে না, সিম্পল একটা কোশ্চেন দিবে। সিম্পল ওয়েতে চিন্তা করো, বিগত বছরের কোশ্চেন গুলো দেখতে থাকো, দেখবা সিম্পল কোশ্চেন আসছে। আবার 10-15 বছর আগেকার কোশ্চেনের কথা বলি নাই, ওইটা তোমার বইয়েই ছিল না, সো ওটা তুমি পারবা না, স্বাভাবিক। বাট এমনি বিগত কয়েক বছরের কোশ্চেন গুলো দেখতে থাকো, তাহলেই দেখবা যে মেডিকেল পরীক্ষা, ভর্তি পরীক্ষার কোশ্চেন ইজি হয়। স্পট এক্সামে তো তোমাকে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনই পড়াইছি, বুঝতেই পারতেছো যে খুব একটা কঠিন হয় না। আসো চলনাঙ্ক পড়বা, শ্বসনাঙ্ক পড়বা, হৃৎপিণ্ড তো পড়াই দিলাম, যে 2, 3, 3.5, 4, 4। রক্তও বললাম যে সবগুলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, মানুষ আর পাখি হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কর্টিক্স স্নায়ুটা পড়বা, 10-10-12 এগুলো পড়ে ফেলবা। অবসরণী ছিদ্র কি, অনেকে জিজ্ঞেস করো। অবসরণী ছিদ্রটা মানে হচ্ছে মেইনলি রেচন ছিদ্র। মানুষের ক্ষেত্রে তো আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ছিদ্র, যেমন হচ্ছে জনন ছিদ্র, রেচন ছিদ্র। ওদের ক্ষেত্রে না একটা ছিদ্র দিয়ে সব কাজ হয়, এই জন্য এটার নাম হচ্ছে অবসরণী ছিদ্র। দেখো এখানে সুন্দর করে একটা বক্স দেওয়া আছে, সুন্দর করে একটা বক্স দেয়া, বক্সের মধ্যেই তোমার সবগুলো বৈশিষ্ট্য লিখে, সুন্দর করে একটা বক্স দেয়া, বক্সের মধ্যেই সবগুলো বৈশিষ্ট্য আবার লিখে অলরেডি তোমাকে পড়ানো হয়ে গিয়েছে। এই বক্সের সকল বৈশিষ্ট্য তোমাকে পড়ানো শেষ। এই বক্সের সকল বৈশিষ্ট্য তোমাকে পড়ানো শেষ। মিক্সিনি, পেট্রোমাইজনটিটা আর হচ্ছে কনভিক্টিস, দেখো সব বৈশিষ্ট্য পড়ানো শেষ। ব্ল্যাক হোয়াইট হ্যান্ডে উদাহরণটা মনে রাখার চেষ্টা করবা, চেষ্টা করবা সবগুলোর উদাহরণ মনে রাখার জন্য। ঠিক আছে, সবগুলোর হচ্ছে উদাহরণ মনে রাখার চেষ্টা করবা। নিচে আসি, দেখো নিচে এখানে কি, এখানে হচ্ছে অ্যাম্ফিপ্যাথি কি কি পড়তে বলেছি, যে অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা আঙ্গুল থাকবে, তাই না? আর রেপ্টিলিয়ার ক্ষেত্রে প্রতি পায়ে 5টা করে নখযুক্ত আঙ্গুল থাকবে। আচ্ছা, আবার বাদ বাকি এগুলো একটু চেষ্টা করো বাংলা নামগুলো পড়তে, বৈজ্ঞানিক নামগুলো একটু পড়বা, কারণ বক্স থেকে কোশ্চেন বেশি আসে। এখন একটা স্পট এক্সাম দাও, একটু কমেন্ট করো। আমরা পড়ার লাস্ট পর্যায়ে চলে আসছি, আর জাস্ট 3-4 মিনিট। ঠিক আছে, সরীসৃপের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা তাহলে কত? আর কনড্রিকথিসের আইসের প্রকৃতি কেমন? কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো।
আমরা ক্লাসে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। ব্যবহারিকের আমাদের জাস্ট একটা দুইটা পাতা পড়লে, মানে 3-4টা জিনিস পড়লে আমাদের পড়াটা শেষ। আচ্ছা, অলরেডি কমেন্ট করতে শুরু করে দিয়েছি। তো সবাই দেখো, সরীসৃপের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? সরীসৃপের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা ছিল কত? অসম্পূর্ণভাবে 4 প্রকার, তাই না? কনভিক্টিসের আইস কি দিয়ে মনে রেখেছিলাম? কনভিক্টিসের আইস মনে রেখেছিলাম আমরা তরুণ প্লেয়ার হেঁটে, তাহলে ট্যাকয়েড আইস। হ্যাঁ, বৈজ্ঞানিক নামগুলো পড়ার ট্রাই করবা, কারণ বক্স তো বক্সের বৈজ্ঞানিক নাম ইজিলি দিয়ে দেয়। চলে আসি আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে। পাশে দেখো আমাদের কতগুলা রিকোয়েস্ট আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট দেখো, বা ডান পাশে কি দেয়া? ডান পাশে প্রোফাইল ফটো, আর বাম পাশে কি দেয়া? বাম পাশে হচ্ছে অ্যাবাউট দেয়া। তাহলে ডান পাশে প্রোফাইল ফটো, বাম পাশে হচ্ছে অ্যাবাউট দেয়া। শ্রেণীবিন্যাস পড়ার দরকার নাই। শ্রেণীবিন্যাস এত এখানে হাজার হাজার জিনিস দেয়া, সেগুলো শ্রেণীবিন্যাস পড়তে গেলে তুমি নিজে একটু পর শিক্ষা কোষকার বৈশিষ্ট্য ছিল সেটাই ভুলে যাবা। কঠিন কোশ্চিন ভুল করো, এটা তো বললাম, কঠিন কোশ্চিন তুমি ভুল করলেও অনেকজনই ভুল করবে, বাট ইজি জিনিস ভুল করবা না। শ্রেণীবিন্যাস পড়তে হয় 3টা জিনিসের, হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং, এগুলো সবগুলো লাগবে না। এখান থেকে কি লাগবে? সব কয়টার বৈজ্ঞানিক নাম পড়বা, শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, সবগুলার সবগুলার হচ্ছে কি পড়বা? শ্রেণীবিন্যাস পড়বা, শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা। আর কি করবা দেখো, কিসের কিসের পড়বা আমি বলে দেই। 6টা জিনিসের মেইনলি পড়বা, সেটা হচ্ছে স্কাইফা বা স্পঞ্জ, তারপর কি কেঁচো, কেঁচো শনাক্তকারী বৈশিষ্ট্যটা পড়বা, ভালো করে খেয়াল করে পড়বা। এই দেখো 14 থেকে 16তম খণ্ডকে ফ্লাইটেলাম থাকে কথাটা লেখা, আর এই যে স্ত্রী জননরন্ধ্র, পুংজননতন্ত্র কোনটা কোথায় থাকে এটা পড়ে ফেলবা, ঠিক আছে? পড়ে ফেলবা। এরপর কি পড়বা দেখো, সমুদ্র তারা, সমুদ্র তারার শনাক্তকারী বৈশিষ্ট্যটা পড়বা, সমুদ্র তারা শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা। তারপর কি পড়বা? ইলিশ মাছ, ইলিশ মাছের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, ইলিশ মাছের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, কোনো ব্যাঙের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা। আর কি কি পড়বা দেখো, দোয়েল পাখি, দোয়েল পাখি আসে, যে দোয়েল পাখি আর হচ্ছে গিনিপিগ, দোয়েল পাখি আর গিনিপিগ শনাক্তকারী বৈশিষ্ট্যটা পড়বা। আর কি পড়বা দেখো, সবগুলার কি করবা? বৈজ্ঞানিক নামটা পড়ে ফেলবে। এখন তুমি কি পড়বা দেখো, এখানে অনেক কিছু দেয়া, তাই না? ব্যবহারিক অংশে অনেক কিছু দেয়া, সবকিছু বৈজ্ঞানিক নামটা একটু পড়বা, কয়েকটা বৈজ্ঞানিক নাম পড়ে ফেলবা। আর যেগুলোকে তোমাকে পড়তে বললাম, যেমন স্পঞ্জ, কেঁচো, স্পঞ্জ, কেঁচো, ইলিশ মাছ, কোনো ব্যাঙ, দোয়েল পাখি, গিনিপিগ, এগুলার শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, শ্রেণীবিন্যাস না, শ্রেণীবিন্যাস না, শনাক্তকারী বৈশিষ্ট্য। যেটা পড়তে বলি সেটা পড়ো না, যেটা পড়তে মানা করি সেটা নিয়ে পড়ো। এক্ষেত্রে এই কাজ করবা না, ঠিক আছে? শনাক্তকারী বৈশিষ্ট্যটা পড়বা। আর কি করবা দেখো, এদেরকে আমরা সুন্দর করে পড়বো, বাট যাদেরকে পড়লো না তাদের ক্ষেত্রে কি করব? পুরো অধ্যায়টাকে একবার উচিত তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, তোমার ভালোর জন্য হলো, যাতে পরীক্ষায় হলে তুমি ভয় না থাকো, কনফিউজ না হও, সেজন্য কি করা উচিত? সেজন্য একবার হলেও রিভিশন দেওয়া উচিত। তুমি রিভিশন দিয়ে নিজেই বুঝতে পারবা যখন তেমন কোনো ইম্পর্টেন্ট লাইন নাই। রিভিশন দিলে তুমি নিজেই বুঝতে পারবা, কারণ আমরা যখন অনেক কিছু স্কিপ করে পড়াই, তুমি অনেক সময় ভাবো যে ওখানে তো ওই লাইনটা বাদ থেকে গেলে ওটা পড়বো কিনা, হ্যান ত্যান। তো তুমি রিভিশন দিলে নিজেই বুঝতে পারবা, যদি তুমি আগেই পড়ে আসছো বা ওটার থেকে তেমন কোশ্চেন হয় না, বা তুমি যদি টিচার হতো তুমি ওখান থেকে কোশ্চেন দিতা না। সো বেটার হয় হচ্ছে যেটা তুমি ক্লাস লেকচার, ক্লাসে পড়ানো অংশ, দাগানো অংশ আলাদা একটা কালার পেন দিয়ে দাগ দিবা। আর হচ্ছে যেটা হচ্ছে তোমার যে তুমি যেটা দাগ দিবা, তুমি যেটা পড়বা নিজে থেকে, তোমার যদি কিছু মনে হয় যে আমি হচ্ছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি দাগ দিই, সেটা তুমি আলাদা কালার পেন দিয়ে দাগ দিবা, আলাদা পেন দিয়ে দাগ দিয়ে লিখবা, সেটা দাগ দিয়ে রাখবা। এরপর থেকে তুমি যখন ফার্স্ট বার পড়ার সময় কি করবা? পুরো অধ্যায়টা পড়বা, ফার্স্ট বার পড়ার সময় পুরো অধ্যায়টা পড়বা। এরপর থেকে যখন তুমি রিভিশন দিবা, জাস্ট দাগানা লাইন পড়তে থাকবা, জাস্ট ক্লাস লেকচার, দাগানা লাইন, বক্স আর বোল্ড লাইন গুলো পড়তে থাকবা। কারণ প্রত্যেকবার তুমি যদি লাইন বাই লাইন পড়তে যাও এত টাইম তুমি পাবা না। উইকলি এক্সামে, রিভিউ এক্সামে তুমি নিশ্চয়ই তুমি নিজেই বুঝতে পারো যে এত টাইম পাওয়া সম্ভব না, তাই না? আর এত টাইম ওগুলো পড়েও আলটিমেটলি লাভ নেই, কারণ দাগানো অংশ, ক্লাস লেকচার, এগুলো থেকেই তোমার 98% থেকে এখান থেকেই সব কোশ্চেন চলে আসবে। আচ্ছা, সবগুলো লার্ভাদর্শন একসাথে করে লিখে দিয়েছি তোমার পড়ার সুবিধার জন্য, কম্পেনিয়ন বুকেও দেয়া আছে। কম্পেনিয়ন বুক থেকে কি কি পড়বা অনেকে জিজ্ঞেস করছিলা। কম্পেনিয়ন বুকে যে আসলে এক্সট্রা কিছু অ্যাড করা এমন তো না, তোমার পড়তে ইজি হবে। তোমার হচ্ছে ওখানে কম্পেনিয়ন বুকটা একটু সাজাই দেয়া, যা কিছু আমরা স্লাইডে দেখায় ওখানে অ্যাড করে দেয়া আছে মোটামুটি, তাই না? যে লার্ভাদর্শগুলোর নাম একসাথে লিখে দেয়া, বিজ্ঞানীগুলোর নাম একসাথে লিখে দিলাম, ছন্দগুলো একসাথে লিখে দিলাম। কম্পেনিয়ন বুকটা অ্যাকচুয়ালি এটাই। আর কিছু কোশ্চেন দেওয়া আছে সলভ করার জন্য, ওটাই পড়বা।
তুমি ক্লাসের লেকচারটা ওখানে সাজায় দিয়ে তুলা, ওখানে তুমি বই দেখে পড়লে সুবিধা হয়, পিডিএফ এর, এই জন্য হচ্ছে কম্পেনিয়ন বুকটা। ওখানে তো একদম নতুন কোনো তুমি একদম হাইডার বৈশিষ্ট্য নতুন বানাই দিছে বা পরীক্ষার একদম নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে এমন তো না। তোমার ওই বৈশিষ্ট্যটাই তো ওখানে সাজায় লেখা, তুমি কম্পেনিয়ন বুকটা খুলে দেখে নিজেই বুঝতে পারবা। আর কি আছে, আর হচ্ছে এক্সট্রা ইনফরমেশন তোমাকে একসাথে করে দেয়া, আর অন্যান্য সেকেন্ড রাইটারের বই, থার্ড রাইটারের বই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাকে দেয়া, যাতে তোমাকে অনেকগুলো বই কিনতে না হয়। ঠিক আছে, ওটা জাস্ট তুমি রিডিং দিবা। প্রথম 3টা মেডিকেল চান্স পাইতে চাইলে সেকেন্ড বইয়ের ইনফরমেশনটা রিডিং দেওয়া বেটার, কারণ আজমল স্যারের বই থেকে 95 থেকে 98% কোশ্চেন থাকবে আজমল স্যারের বই থেকে। বাট বাই চান্স রিস্ক যাতে তুমি যদি না নিতে চাও, সেক্ষেত্রে সেকেন্ড রাইটারের বইটা রিডিং মানে একটু দেখবা, রিডিং দিবা, এইটাই। আর হচ্ছে আর বাদ বাকি যেটা মানে কি যেটা বলবো যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য জাস্ট আজমল স্যারের বই ভালোভাবে পড়লেই আনা, ফার্স্ট রাইটারের বই ভালোভাবে পড়লেই আনা, বা তোমার টার্গেট উপরের দিকে থাকলে অবশ্যই তুমি সেকেন্ড রাইটারের বইটা পড়বা। এইটার জন্য তো কোম্পানির বুক, একদম কোম্পানির বুকে তো ভিন্ন কিছু দেওয়া নাই, এই লার্ভা দোষের নামগুলো তো ওখানে আবার লিখে দেয়, এই জিনিসগুলাই তো ওখানে হচ্ছে আবার লিখে দেয়। ঠিক আছে, আর যেটা বলবো সবাই ভালোভাবে পড়ো, ক্লাসে যে অংশগুলো পড়ালাম সেটাই বারবার করে পড়তে থাকো। একদম প্রত্যেকবার তুমি যদি আবার লাইন বাই লাইন পড়তে চাও, ফার্স্টেই বই দাগায় দাগায় করো, অভ্যাস করো। দাগ না দিলে যেটা হয় যে তুমি যদি দাগ না দাও, দাগ না দিলে তুমি ফার্স্টে বুঝতে পারবে না যে কোন জায়গায় তোমাকে ক্লাসে পড়িয়েছিলাম, কোন জায়গাটা ইম্পর্টেন্ট। দেখা গেছে তুমি প্রত্যেকবারে ফার্স্ট পাতা থেকে পড়া শুরু করবা, ফার্স্ট পাতায় কিন্তু কিচ্ছুই দাগ দেই নাই, ফার্স্ট পাতাতে কিন্তু কিচ্ছুই দাগ দেই নাই। সো ফার্স্ট পাতা থেকে তুমি পড়া স্টার্ট করবা, তোমার এনার্জি ওই 4-5 পাতা পরেই শেষ হয়ে যাবে। তুমি কর্ডাটা পর্যন্ত, নন কর্ডাটা পর্যন্ত আসতেই পারবে না, তার আগেই তোমার এনার্জি শেষ, তাই না? বাট ইম্পর্টেন্টটা কি, নন কর্ডাটা কর্ডারের বৈশিষ্ট্যই তো ইম্পর্টেন্ট, সে পর্যন্ত তুমি আসতেই পারলা না, তাহলে কি লাভ হলো? এই জন্য কি করবা, এই জন্য অবশ্যই তোমার মেইন ফোকাস দাগানা লাইন, ক্লাসে পড়ানো লাইন, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট যে লাইন বক্স, এগুলাই বারবার করে পড়তে থাকো। এক্সামের জন্য শুভকামনা, ইনশাল্লাহ সবার সাথে ক্যাম্পাসে দেখা হবে, না হলে গ্র্যান্ড সেলিব্রেশনে তো অবশ্যই দেখা হবে। তার জন্য বেস্ট অফ লাক। আর কার কি প্রবলেম আছে এখানে কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা প্রবলেম সলভিং বক্সে কমেন্ট করো। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করো। আর কারো প্রবলেম থাকলে সেটা সলভ ক্লাসে আবার আমি বলার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।